স্যার, বলো। বলছি যে একটা জিনিস একটু বলে দেবেন। বলবো, বলো। হ্যাঁ, স্থাবর এবং অস্থাবর সম্পত্তি মানে কি একটু বলে দেবেন? এটা হচ্ছে ইংলিশটা হচ্ছে এটা মুভেবল এবং নন মুভেবল। ঠিক আছে। এটা হচ্ছে যে যেটাকে স্থাবর বলা হচ্ছে, যেটাকে নিয়ে যাওয়া যাবে না, এক জায়গা থেকে ওটাকে তুমি অন্য জায়গায় নিয়ে যেতে পারবে না। আর যেটা অস্থাবর যেটা হচ্ছে যে তুমি যেটা মুভ করাতে পারবে, যেমন সোনা গয়না গাড়ি এগুলো। আর স্থাবর কোনটা? বাড়ি, তোমার বাড়িটাকে তুমি সরাতে পারবে না, তোমার জমি জায়গা এগুলো। বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। কোথায় পেলে নমিনেশন? কারো দেখছিলে নাকি? হ্যাঁ স্যার, অভিষেক ব্যানার্জি নমিনেশন মানে ওই বেরিয়েছে দেখলাম, সেটাতে দেখলাম স্থাবর আর অস্থাবর। হ্যাঁ, দেখো আমি গেস করে ফেললাম, তুমি কি দেখেছো? নমিনেশন পেপারে এই শব্দগুলো থাকে। এবং তুমি স্থাবর অস্থাবর যখন বলছো, তার মানে তুমি এটা নমিনেশন পেপারটা দেখোনি, তুমি কারো লেকচার শুনেছো, ভিডিও কোথাও, তাই তো? না না স্যার, জাস্ট ফেসবুকে এলো সেটা দেখলাম, মানে শুধু পেপার কাটিং একটা এলো সেটা দেখেছি। আচ্ছা, তাহলে পেপার কাটিং দেখেছো, তার মানে ব্যাপারটা একই দাঁড়ালো, কারণ এটা ইংলিশে তো আর স্থাবর অস্থাবর লেখা থাকবে না। ইংলিশে ওগুলো থাকে না। ইংলিশে মুভেবল নন মুভেবল থাকে। কত দেখালো সম্প্রতি? হ্যাঁ অনেক, বাপরে। কত? খুবই কম বোধ হয়। 1 কোটি না 2 কোটি? স্যার 1 কোটি সামথিং, মানে স্থাবর বোধহয় সেটা। তারপরে ছেলে মেয়ে সবাইকার নামে আছে। এর আগের বার বলেছিল যে ঘর ভাড়া দিয়ে নাকি সেটা ইনকাম হয়েছে তার, বাড়ি ভাড়া দিয়ে ইনকাম করেছে, আবার বলেছে তার নিজের বাড়ি। বোঝো খেলা, দেখবে রে। তোমরা রাজনীতিতে আসতে পারো, হ্যাঁ, রাতারাতি কোটিপতি হওয়া যাবে। 25 दिन में डबल हो जाएगा। 25 दिने डबल হয়ে যাবে, হ্যাঁ। দেখো প্রশ্ন কি বলেছে, দেখো প্রশ্ন বলেছে, প্রথম প্রশ্ন দেখো ফেমিনিজমের, এখানে বলেছে দ্য সাফ্রাগেট মুভমেন্ট টুক প্লেস ইন, অলরেডি এটা আমরা আলোচনা করেছি। এটা 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 আমাদের স্লেটে এসেছে, এটা আমাদের চর্চা হয়েছে। কি বইতে পারবে সাফ্রাগেট সাফ্রাগেট মুভমেন্ট এটা কি, সেটা দেখো হেনরি হেউডে রয়েছে, সাফ্রাগেট মুভমেন্টের কথা তোমরা দেখে নিও। তো মুভমেন্টটা এটা হচ্ছে যে ফেমিনিস্ট মুভমেন্টটাকে বলা হচ্ছে। কি ফেমিনিস্ট মুভমেন্টটা কি ছিল? ফেমিনিস্ট মুভমেন্টটা হচ্ছে এটা একটা প্রকার মিলিটেন্ট ক্যাম্পেইন ছিল বলতে পারো, অর্থাৎ এক প্রকার অস্ত্র হাতে নিয়ে এক প্রকার আন্দোলন। তো সেখানে আমরা দেখতে পাবো কি যে, দেখো 226 নম্বর পেজে, 227 নম্বর পেজে রয়েছে, 227 নম্বর পেজের একেবারে শেষের দিকে রয়েছে, ঠিক আছে? তো 227 নম্বর পেজে এটা রয়েছে, তোমরা দেখতে পাবে, সেখানে এটা দীর্ঘ আলোচনা করা হয়েছে অরিজিনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তোমরা ওই পেজটাতে পাবে। 227 নম্বর পেজ ফেমিনিজমের, ঠিক আছে, যে বইটা, এটা 4th এডিশনের বই বোধ হয় না, 4th এডিশন 5th এডিশনের বইয়ে পাবে তোমরা এটা। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাবো কি যে, এখানে আমরা দেখতে পাবো যে সাফ্রাগেট মুভমেন্টটা হয়েছিল এখানে, যার নেতৃত্বে তিনি হচ্ছেন এখানে 1903 সালে মুভমেন্টটা হয়েছিল, যার নেতৃত্বে হয়েছিল তিনি হচ্ছেন ইমালিন পাংকুল, উচ্চারণ করে নিয়ে নিজের মতো করে। তো এনার নেতৃত্বে হয়েছে, আমরা দেখতে পাবো যে তিনি এখানে, এটা এক প্রকার মিলিটেন্ট ক্যাম্পেইন বলতে পারো, যে মহিলারা তাদের নিজেদের তাদের বিভিন্ন রাইটস চাইছিল, ইকুয়ালিটি চাইছিল, বিশেষ করে তারা ভোটিং রাইটস চাইছিল। সেই সমস্ত রাইটস গুলোর জন্য তারা আসলে আর মানে ভরসা করতে পারছিল না, যে তারা বলছে যে মুখের কথা আর কিছু হবে না, এবার আমরা কাগজপত্রে সমস্ত কিছু চাই। যে দেখো এই শব্দটা, এটা বোর্ড করা উচিত ছিল আমার। তো ডিড নট ওয়ার্ড, যে আর মুখের কথায় কিছু হবে না, এবার আমাদেরকে কিন্তু একেবারে কাগজে কলমে লিগালি আমাদেরকে কিন্তু কি করতে হবে, আমাদেরকে ইকুয়ালিটি প্রদান করতে হবে, আমাদের কিন্তু আমাদের রাইটস গুলো প্রদান করতে হবে। এখানে আমরা দেখতে পাবো যে একটা ইউনিয়ন তৈরি হয়েছিল, সেটা হচ্ছে দ্য ব্রিটিশ উইমেন্স সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইউনিয়ন্স। এই ইউনিয়ন একটা শুরু দিকে এই মুভমেন্টটা শুরু করেছিল, এবং ইনি মানে ইনি ইনি এটা করেছিলেন, শুরুতে একটা মুভমেন্ট হচ্ছিল, বাট ইনি এটাকে মিলিটারাইজ করেছিল মুভমেন্টটাকে বলতে পারো। যাই হোক, এদের যে প্রসেস গুলো ছিল বা ট্যাকটিক যেটা ছিল মুভমেন্টে, সেটা হচ্ছে ডিসরাপশন ছিল। যে ডিসরাপশন মানে যে পার্লামেন্টের যে কাজ, সেই কাজের মধ্যে কাজে বাধা দেওয়া, আইন অমান্য করা, সিভিল ডিসঅবিডিয়েন্স, ঠিক আছে, এবং এক প্রকার বলতে পারো পার্লামেন্টের কাজে, পার্লামেন্টে যখন কাজ হচ্ছে বা পার্লামেন্ট ভবনের সামনে অত্যধিক বেশি ভিড় জমায়েত করা, যাতে দেখে হয়তো সেখানে পার্লামেন্টের মানুষজন ভয় পায়।
এই ধরনের একটা ভয়ভীতি তৈরি করার একটা ব্যবস্থা তিনি করেছিলেন, যেই কারণে বলা হচ্ছে মিলিটারাইজ করা। দ্বিতীয় হচ্ছে ভায়োলেন্সের পথ তিনি অবলম্বন করেছিলেন। ভায়োলেন্সের পথটা হচ্ছে যে ল ব্রেক করা এবং সেখানে হাঙ্গার স্ট্রাইকে বসে যাওয়া, এবং ল যেহেতু ব্রেক করছে তাহলে অবশ্যই তাদের পানিশমেন্ট তো হবেই, তাদের ইমপ্রিজনমেন্ট হয়েছে, জেলে তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে, তারপর তারা সেখানে হাঙ্গার স্ট্রাইক করছে। এই ধরনের ট্যাকটিক্স গুলো তারা কিন্তু ইউজ করেছিল যাতে তাদের নিজেদের পলিটিক্যাল রাইটসটা পায়। তাছাড়াও এখানে ছিল কি, দেখো বলছে যে টার্গেটিং মেজর ওয়ার্কস অফ আর্টস এন্ড লন্ডন ল্যান্ডমার্কস, বিভিন্ন আরো ধরনের কাজকর্ম তারা করেছে যেগুলোর মধ্যে দিয়ে তার চেষ্টা করেছে। এটা তারা উদ্দেশ্যটা কি ছিল, মেন উদ্দেশ্যটা ছিল কিন্তু ইউনিভার্সাল সাপ্রেস, অর্থাৎ সার্বজনীন সার্বজনীন যে তাদের ইউনিভার্সাল সাপ্রেস মানে হচ্ছে সার্বজনীন ভোটাধিকার, অর্থাৎ সকলের ভোটের অধিকার তারা কিন্তু চেয়েছিল। এই ধরনের একটা কিন্তু দাবি নিয়ে তারা কিন্তু আন্দোলনটা শুরু করেছিল, এবং আমরা দেখতে পাবো যে ওয়ার্ল্ড ওয়ার 1 শুরু হলে এটার ফোকাসটা অন্যদিকে আবার ঘুরে যায়। যাই হোক, এখানে আমরা দেখতে পাবো যে এটা একটা গুরুত্বপূর্ণ এই কারণে বিবেচিত হয়েছে যে এই নারীবাদ আজকে যে এতটা গুরুত্বপূর্ণ পজিশনে আছে তার অন্যতম কারণ হচ্ছে এই সমস্ত মুভমেন্ট গুলো ইতিহাসে 1903 সালে যেটা শুরু হয়েছিল। এবং তোমরা জানো যে লন্ডনে ব্রিটিশরা 1800 কত সালে বলেছিলাম, 1918 সালে, তাই না? 1918 না কত, 1917, 1918 সালে ব্রিটিশরা মহিলাদের 1918 সালে মহিলাদের হচ্ছে তাদের কিন্তু ভোটের অধিকার দিয়েছিল, ঠিক আছে? এবং সেটাও কিন্তু খুব লিমিটেড ছিল, লিমিটেড ছিল তার অন্যতম কারণ হচ্ছে যারা ওই ভোটের যারা যারা ওই ট্যাক্স পে করতো, যারা হচ্ছে যাদের সম্পত্তি ছিল, যারা শিক্ষিত ছিল, তাদের জন্য এই লিমিটটা সেটা কিন্তু ছিল। 10 বছর পর আমরা দেখতে পাবো যে ব্রিটেনে কি হয়েছিল, ঠিক 10 বছর পর এটা ইকুয়াল ভোটিং রাইটস তারা কিন্তু পেয়েছিল। 10 বছর পর, তারও পরে আরো অনেক, মানে তারও পরেও আরো 10 বছর তাদের অপেক্ষা করতে হয়েছিল তাদের ইকুয়াল ভোটিং রাইটস পেতে। এই ধরনের একটা হিস্ট্রি একটা আমরা কিন্তু দেখতে পাবো, কতগুলো ইভলিউশন দেখতে পাবো, যে ইভলিউশনের ফল হচ্ছে যে আজকে তোমরা এখানে সকলে রাজনৈতিক অধিকার উপভোগ করতে পারছো। আজকে হয়তো যাদের 13 তারিখে নির্বাচন আছে তোমরা হয়তো ভোট দিতে যাবে অনেক। যাই হোক, এখানে আমরা এগুলো দেখতে পাবো। সেকেন্ড কোয়েশ্চেন কি বলেছে দেখো, সেকেন্ড কোয়েশ্চেন বলেছে who among the following focused on reconstructing the distinction between what is considered international and what is considered personal, showing how global politics impact on and is shaped by the daily activities of men and women, and in turn how this activity is based on gendered identities এর উপর নির্ভর করে, জেন্ডার আইডেন্টিটিস এর উপর নির্ভর করে। কি বলেছে এখানে দেখো, যে who among the following focus on the reconstruction of the distinction between what is considered international and what is considered personal, অর্থাৎ ইন্টারন্যাশনাল এবং পার্সোনাল, অর্থাৎ আন্তর্জাতিক এবং ব্যক্তিগত, এই যে দুটোর মধ্যে যে একটা পার্থক্য আছে, এই পার্থক্যটাকে ভাঙতে চেয়েছিল কেউ একজন, অর্থাৎ যেটা আন্তর্জাতিক সেটা নাকি ব্যক্তিগত নয়। তো এই যে পার্থক্য করা হয়েছে, আন্তর্জাতিকটাকে যেভাবে দেখা হয়েছে সেটা নাকি পার্সোনাল ইস্যু নয়, যেটা পার্সোনাল ইস্যু হিসেবে দেখা হয়েছে সেটা নাকি আন্তর্জাতিক কোনো ইস্যু নয়। এই যে দুটো একটা সেন্টার তৈরি করেছিল, আলাদা আলাদা আইডিয়া তৈরি করেছিল, এই আইডিয়াটাকে ব্রেক করতে চেয়েছিল কেউ একজনকে, সেটা হচ্ছে সিনথিয়া এনলো। আসছি সেই আলোচনায়। Showing how global politics impact on and is shaped by the daily activities of men and women, and in turn how this activity is based on gender identity. কি বলছে যে গ্লোবাল পলিটিক্স এর যে ইম্প্যাক্ট, যে প্রভাব, সেই প্রভাবটা বলছে কি যে কিভাবে হচ্ছে, এখানে তিনি বলেছিলেন যে গ্লোবাল পলিটিক্স এর যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা কিন্তু প্রত্যেকদিন মানুষ যা করছে, অর্থাৎ মহিলা এবং পুরুষরা যা করছে সেটার ভিত্তিতে কিন্তু গ্লোবাল পলিটিক্স ডিসাইড হচ্ছে। এবং গ্লোবাল পলিটিক্সেও যেটা হচ্ছে এক প্রকার বলতে পারো সেটা কিন্তু এই জেন্ডার আইডেন্টিটির উপরে কিন্তু এসে পড়ছে। তো এটা এক প্রকার বলতে পারো ভাইস ভার্সা, কিন্তু সেটাকে তারা মানেনি। এতদিন পর্যন্ত আমরা যে সমস্ত, বিশেষ করে ফেমিনিস্ট আইডিওলজি আসার আগে মুহূর্তগুলো আমরা দেখেছি, ইন্টারন্যাশনাল পলিটিক্স গুলোকে এক প্রকার ওই ম্যাসকুলিন একটা আইডিয়া দিয়ে দেখা হয়েছে, অর্থাৎ বলতে পারো যে একটা প্যাট্রিয়ার্কিক একটা পলিটিক্স হিসেবে দেখা হয়েছে। তো সেখানে মহিলাদের রোলটাকে স্বীকার করা হয়নি। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো যে সিনথিয়া এনলোর মতো থিঙ্কার্সরা বা ওই ফেমিনিস্টরা, নট অনলি সিনথিয়া এনলো, বাট আমরা দেখতে পাবো যে অ্যান্টিকনারের কথা বলতে পারি, হেলেনি সিক্সাসের কথা বলতে পারি। তো এরা কি করেছে না, সেই ব্যারিয়ারটাকে ব্রেক করার কথা বলেছে, অর্থাৎ যেটা পার্সোনাল সেটা ইন্টারন্যাশনালও বটে, যেটা ইন্টারন্যাশনাল সেটা পার্সোনালও বটে। তো এই কথাগুলো তারা কিন্তু এখানে এসে বলার চেষ্টা করেছে। এখানে আমরা দেখতে পাবো সিনথিয়া এনলোর একটা বই বেরিয়েছিল, সেই বইটার নাম হচ্ছে ব্যানানাস বিসেস এবং বেসেস। এই 1989 এই বইটা বেরিয়েছিল। এই বইটাতে তিনি এই ব্যারিয়ারটাকে ব্রেক করার চেষ্টা করেছিলেন। পার্সোনাল ইজ পলিটিক্যাল এবং ইন্টারন্যাশনালের মধ্যে যে পার্থক্যগুলো করা হয়েছিল সেগুলোর ব্রেক করা তিনি কাজগুলো করেছেন, আর্গুমেন্ট সেখানে দেওয়ার চেষ্টা করেছেন, এবং আমরা দেখতে পাবো যে সেখানে তিনি এটাকে একটা
মানে ইন্টারন্যাশনাল রিলেশনসের সঙ্গে জড়িত একটা বিষয় হিসেবে দেখানোর চেষ্টা করেছেন ফেমিনিজমকে। এবং ইন্টারন্যাশনাল রিলেশনস যে ফেমিনিজম যে এতদিন পর্যন্ত ডিপ্রাইভ হয়েছে সেটাকে তিনি স্টাবলিশ করার চেষ্টা করেছেন, দেখানোর চেষ্টা করেছেন আর্গুমেন্ট দিয়ে। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাবো থিওরি গুলোকে বিশেষভাবে যিনি ক্রিটিসাইজ করেছেন তিনি হচ্ছেন জে এন টিকনার। জে এন টিকনার আমরা দেখতে পাবো যে তিনি কিন্তু ওই রিয়েলিজমের যে 6টা যে প্রিন্সিপালস ছিল, মর্গেনথাউ যে এই থিওরি গুলো দিয়েছিলেন, 6টা প্রিন্সিপালস দিয়েছিলেন রিয়েলিজমের, সেই রিয়েলিজমের থিওরিজ গুলোকে তিনি চ্যালেঞ্জ করেছিলেন। রিয়েলিজমের সেই থিওরিজ গুলোকে তিনি, প্রিন্সিপালস গুলোকে তিনি চ্যালেঞ্জ করেছিলেন এবং বলেছিলেন এদের প্রত্যেকের বিকল্প কিন্তু নিউট্রাল বিকল্প কিন্তু কি হতে পারে না প্রিন্সিপালস কিন্তু তৈরি করা যেতে পারে। কিন্তু রিয়েলিজমের ক্ষেত্রে আমরা দেখতে পাবো মর্গেনথাউ কি করেছেন, সেই প্রিন্সিপালস গুলোকে একেবারে ম্যাসকুলিন প্রিন্সিপাল হিসেবে ডেভেলপ করেছেন এবং বেসিক্যালি সেটা যেভাবে তৈরি করেছেন সেটা কিন্তু এক প্রকার বলা যেতে পারে যেটাকে রিয়েলিজম হিসেবে দেখানো হয়েছে সেটা আলটিমেটলি যুদ্ধের দিকে সিস্টেমটাকে নিয়ে যাবে। তো এই এর বিপরীতে দাঁড়িয়ে তিনি কিন্তু কতগুলো এখানে তিনিও 6টা, এর বিপরীতে দাঁড়িয়ে তিনিও 6টা কিন্তু কাউন্টার আর্গুমেন্ট দিয়েছেন, কাউন্টার প্রিন্সিপালস দিয়েছেন। সেই প্রিন্সিপালস গুলো আমরা নিচে অবশ্যই আলোচনা করবো, এগুলো একটু দেখে নিই। তারপরে দেখো এখানে কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং আর্গিউ দ্যাট ইন অল নোন সোসাইটিজ রিলেশনশিপ বিটুইন দ্য সেক্সেস হ্যাভ বিন বেসড অন পাওয়ার and that they are therefore political। কি বলেছে এখানে, কি বলেছে, হু অ্যামং দ্য ফলোইং আর্গিউ দ্যাট ইন অল নোন সোসাইটিজ রিলেশনশিপ বিটুইন দ্য সেক্সেস হ্যাভ বিন বেসড অন পাওয়ার। অর্থাৎ সেক্সের যে সোসাইটি কি বলছে, অল নোন সোসাইটিজ রিলেশন বিটুইন দ্য সেক্সেস হ্যাভ বিন বেসড অন পাওয়ার and that they are therefore political। অর্থাৎ পাওয়ারের উপর নির্ভর করে সেক্সের এক প্রকার বলতে পারো সম্পর্ক তৈরি হয়েছে এবং এটা সবকটাই এটা বলা হয়েছে যে রাজনৈতিক। অর্থাৎ যে স্লোগানটা আমরা কিছুক্ষণ আগে বললাম যে পার্সোনাল ইজ পলিটিক্যাল, ঠিক আছে, কেট মিলেট যেটা দিয়েছিলেন। অর্থাৎ পার্সোনাল বলে কিছু হয় না, সেটা কিন্তু সবই পলিটিক্যাল, পলিটিক্যাল বলে যেটা সেটা কিন্তু পার্সোনালি। তো এটার মধ্যে এই যে সেক্সটাকে যেভাবে দেখানো হয়েছে সেটা আলটিমেটলি আর কিছুই না, সেটা পলিটিক্সেরই একটা বিষয়। স্বাভাবিকভাবে আমাদেরকে সেটাকে ওই আঙ্গিনাতে নিয়ে আসতে হবে। এগুলো তোমাদের ক্লাসেও পড়াতে গিয়ে বলছিলাম। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাবো আমেরিকান ফেমিনিস্ট কেট মিলেট তিনি ওই আমরা দেখতে পাবো কি যে তিনি ওই সেক্স বেসড অপারেশনস এখানে যে সেটা কিন্তু তুলে ধরেছেন এবং বলছেন যে এটা হচ্ছে পলিটিক্যাল এবং কালচারাল অপারেশন এক প্রকার, যে সেক্সের উপর নির্ভর করে পলিটিক্যাল এবং কালচারাল অপারেশনস কিন্তু হয়। এবং তিনি বলছেন যে ইন হার সেক্সুয়াল পলিটিক্স, মানে তার একটা বই, বিখ্যাত বই হচ্ছে সেক্সুয়াল পলিটিক্স, সেই পলিটিক্সে তিনি, সেই বইয়ে তিনি আমরা দেখতে পাবো যে যেটা সেকেন্ড ওয়েভের ম্যানিফেস্টো হিসেবে বিবেচিত হয়েছে, সেখানে তিনি মহিলাদের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছেন, মহিলাদের এখানে কতগুলো অধিকারের পক্ষে দাঁড়িয়েছেন। তিনি সব থেকে বড় কথা বলেছিলেন সেটা হচ্ছে পার্সোনাল ইজ পলিটিক্যাল। এই বিষয়গুলো তাকে কিন্তু আমরা এখানে বলতে দেখতে পাবো এবং যেগুলো সেক্সুয়াল বলা যেতে পারে রিভলিউশন হিসেবে কিন্তু একটা বড় একটা মাইলস্টোন হিসেবে কিন্তু বিবেচিত হয়। তো এগুলো একটুখানি দেখে নিই। এবং তিনি এখানে গুরুত্বপূর্ণ সহকারে বলার চেষ্টা করেছেন যে ওয়েস্টার্ন যে লিটারেচার গুলো আছে সেই লিটারেচার গুলো কি করে না, প্রত্যেকটাতেই দেখা যাবে যে সেক্সুয়াল একটা প্র্যাকটিস আছে এবং সেগুলো আলটিমেটলি কি করেছে, মহিলাদেরকে মহিলা করে রেখেছে, তাদেরকে মানুষ হতে দেয়নি, তাদেরকে এক প্রকার ইকুয়াল রাইটস থেকে বঞ্চিত করেছে। তো প্রত্যেকটা এই ওয়েস্টার্ন লিটারেচার গুলোকে কিন্তু আমাদেরকে ইগনোর করতে হবে। যেমন তোমরা ধরে নাও রুশোর কথাই বলো বা তোমরা হেগেলের কথা বলো, এরা প্রত্যেকেই দেখবে মহিলাদের, বা অ্যারিস্টটলের কথা বলো, তো এরা বড় বড় যে সমস্ত থিওরিস্টরা আছেন, থিঙ্কার্সরা আছেন, ফিলোসফার্সরা আছেন, তাদের ফিলোসফিতে বারে বারেই তারা কিন্তু তোমরা দেখো যে মহিলাদেরকে কিন্তু সাবঅর্ডিনেটস হিসেবে দেখিয়েছেন, তাদেরকে কিন্তু একটা এটা কিন্তু ইনফেরিয়র হিসেবে দেখানোর চেষ্টা হয়েছে। যেমন অ্যারিস্টটলের কথা যদি বলি, তো তিনি তো মহিলাদের যে নাগরিকত্ব পাওয়ার যে অধিকার থাকা উচিত সেটা তিনি স্বীকারই করেননি। তিনি বলেছিলেন তাদের নাকি তাদের স্বামীর অধীনে থাকতেই তারা নাকি পছন্দ বোধ করে এবং তাতেই নাকি তাদের উন্নতি, তাদের নিজেদের বিবেক বুদ্ধি বিবেচনা বলে কিছু নেই, তো তাদের পুরুষদের অধীনেই থাকা উচিত। এই কারণে তিনি নাগরিকত্ব তাকে দিতে চায়নি, কারণ তাদের ভাবনা শক্তি নেই, তাদের নিজস্বতা বলে কিছু নেই। এটা আমরা হেগেলকে ওই একই প্রসঙ্গে একই রকম কথা বলতে শুনবো। আমরা এখানেও তোমরা মোটামুটি ভাবে তোমরা রুশোকেও দেখতে পাবে। রুশোর কথা তোমাদের ক্লাসে পড়াচ্ছিলাম, তখন বলেছিলাম যে এটাকে মেরিলস্টোন ক্রাফট কিভাবে ক্রিটিসাইজ করেছেন। রুশো আমরা দেখতে পাবো যে সেখানে এটাকে এক প্রকার ন্যাচারাল হিসেবে দেখানোর চেষ্টা করলেন এবং হায়ারার্কিক্যাল একটা ফর্ম দিলেন। এবং তোমরা ওই ইয়েরও নামটা শুনে থাকবে, তোমরা কনজারভেটিভ থিঙ্কার্স এডমন্ড বার্গেরও নাম শুনে থাকবে, যেগুলোকে ন্যাচারাল হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। কিন্তু এগুলো যে ন্যাচারাল নয়, কারণ প্রকৃতি মানুষকে ইকুয়ালি তৈরি করেছে, বেসিক কিছু পার্থক্য ছাড়া মানুষকে কিন্তু ইকুয়ালি তৈরি করেছে। এবং আজকে যেগুলোকে হয়তো ন্যাচারাল বলা হয়েছে, আগামী আজ থেকে হয়তো 10, 12, 15 বছর পর হয়তো সেগুলো ন্যাচারালও থাকবে। দেখতে পাচ্ছ যেভাবে এখন এক প্রকার মানে সায়েন্স এবং টেকনোলজিকে তার ডেভেলপমেন্ট ঘটিয়ে
যেভাবে এখন দেখতে পাবে যে পুরুষরাও এখন কনসিভ করার ক্ষমতা অর্জন করছে, তাতে করে হয়তো দেখা যাবে যে পুরুষরাও আগামী দিনে কনসিভ করবে এবং এই ন্যাচারাল আইডিয়াস গুলো যেগুলো কনজারভেটিভ আইডিয়া সেগুলো আর হয়তো থাকবে না। যাই হোক, এগুলোকেই এখানে কিন্তু দেখানোর চেষ্টা হয়েছে। কেট মিলেট এগুলোকেই পার্সোনালিস্ট পলিটিক্যাল হিসেবে দেখানোর চেষ্টা করছেন, যে যেটা এরিয়াটাকে পার্সোনাল হিসেবে দেখানোর চেষ্টা হচ্ছে সেটা আসলে পার্সোনাল বলে কিছু না, সেটা কিন্তু পলিটিক্যালি। এগুলো আমরা এখানে দেখতে পাবো। 4 নাম্বার কোয়েশ্চেন চলে আসছে। 4 নাম্বার কোয়েশ্চেন কি বলছে? নেম অফ দ্য অথর অফ দ্য বুক, 2 বুকস, ব্যানানাস বিচেস এন্ড বেসেস মেকিং ফেমিনিস্ট সেন্স অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স, একটা বই। আর একটা বই হচ্ছে কি দাস খাকি বিকাম ইউ, দ্য মিলিটারাইজেশনস অফ উইমেন লাইফস। এই বইগুলো লিখেছেন কিন্তু সিনথিয়া এনলু। সিনথিয়া এনলু এই বইটা আমরা দেখতে পাবো 1990 সালে লিখেছেন। কোন বইটা? ব্যানানাস বিচেস এবং বেসেস মেকিং ফেমিনিস্ট সেন্স অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স। এটা 1990 সালে তিনি লিখেছেন এবং তার রিভাইজড ভার্সন 2014 সালে বেরিয়েছে। এবং সেকেন্ড বইটাও তিনি লিখেছেন এবং আমরা দেখতে পাবো 1983 সালে এই বইটা বেরিয়েছিল। 1983 সালে এই বইটা বেরিয়েছিল। 262 পেজের এটা একটা বই এবং আমরা দেখতে পাবো যে এটা বেরিয়েছে এবং এটা আমরা দেখতে পাবো মিলিটারিতে। এখানে দেখো ইস্যুটা হচ্ছে কি যে উইমেন্স পার্টিসিপেশন ইন মিলিটারি অর্গানাইজেশন এন্ড ওয়ার। তো এখানে এই ইস্যুস গুলোকে তুলে ধরেছেন, যে যেমন এর আগে তোমরা দেখবে যে মহিলারা যেমন অংশগ্রহণই করতে পারতো না, যুদ্ধে অংশগ্রহণ করতে পারতো না, মিলিটারিতে অংশগ্রহণ করতে পারতো না। এবং আমাদের ইন্ডিয়ান মিলিটারিতে তোমরা দেখবে এই ধরনের ইস্যুস গুলো কিন্তু উঠে আসে। মাঝে মাঝে আমরা শুনি যে দেখবে মহিলাদের থেকে পুরুষদেরকে দূরে রাখা হয়, তাদের বেস গুলোকে আলাদা করা হয়। এই অনেক ঘটনা আমরা শুনে থাকি। বা মিলিটারিতেও তোমরা সিনেমা নিশ্চয়ই দেখেছো, আহ খুব সুন্দর একটা অমর্ত্য সেনের মেয়ে সিনেমাটাতে আছে আবার সেখানে কি যেন সেন। যাই হোক, ওটা খুব একটা টিভিতে দেখবে, সোনিতে অনেকবার টিভিতে দেখাতো আগে, ছোটবেলায় দেখতাম। সেই হচ্ছে যে ওটা ট্যাঙ্গো চার্লি বোধ হয় মুভিটা, ট্যাঙ্গো চার্লি সম্ভবত। সেখানে মিলিটারি কিভাবে ফাইট করছে, তো সেই মুভিতেই দেখবে যে মিলিটারি একজন অফিসার সেখানে কি করবে, যে সে একজন টেরোরিস্ট, মহিলা একজন টেরোরিস্ট, তাকে গিয়ে সেখানে কিন্তু রেপ করার চেষ্টা করবে। তখন দেখবে সেখানে ববি দেওয়াল সেখানে সেই একজন মিলিটারিতে থাকবেন, উনিও সৈনিক, তো তিনি তাকে গিয়ে গুলি করবেন। তো এই যে বিষয়গুলো, বা তোমরা দেখবে যে এখানে তোমরা বাংলাদেশের অনেক নারীবাদী লেখিকার বই পাবে তোমরা, সেই বইগুলোতে তারা তুলে ধরেছে সুন্দর করে। বই মেলাতে গিয়ে আমি মাঝে মাঝে উল্টে পাল্টে দেখি, পড়ার তো সব যেহেতু সুযোগ হবে না তাই কেনাও আর হয় না, কিন্তু তাও একটুখানি কন্টেন্ট গুলো, ইস্যুস গুলো উল্টে পাল্টে দেখি। তো একবার মেলাতে গিয়ে এই ধরনের কতগুলো বই দেখেছিলাম, যে সেখানে যখন দেশে যখন তারা যখন লিবারেশন মুভমেন্ট তাদের যখন হচ্ছে, সেই সময় দেখতে পাবো যে পাকিস্তানি আর্মিরা তখন গিয়ে কি করছে না, তাদেরকে গিয়ে কিন্তু তাদেরকে গিয়ে কি বলা যেতে পারে, এক প্রকার মানে বাংলাদেশি যে সমস্ত আর্মি ছিল, মহিলা আর্মি ছিল বা যারা সৈনিক ছিলেন, তাদেরকে সেখানে আমরা দেখতে পাবো যে তাদেরকে রেপ করতো। এবং শুধু তারাই নয়, তাদের নিজেদের দেশের মিলিটারিরও যারা হচ্ছে মানে ছিল, মানে পুরুষ মিলিটারি যারা ছিল, তারাও এসে তাদেরকে কিন্তু মহিলাদের, নিজেদেরই দেশের মহিলাদেরকে কিন্তু রেপ করতো। এবং প্রচুর পরিমাণে আমরা দেখতে পাবো পাকিস্তানের মিলিটারি এসে তখন কিন্তু সেখানে হত্যালীলা চালিয়েছে, রেপ করেছে। এবং জানো, দেখতে পাচ্ছ যে এখন কিন্তু বাংলাদেশ তাদেরকে একে একে সবাইকে ফাঁসি দিচ্ছে। যাই হোক, এগুলো আমরা দেখতে পাবো, এটা একেবারে বাস্তব সত্য যে মহিলারা যেখানে থাকুক না কেন, তারা কিন্তু পুরুষদের ভোগবাদেরই শিকার হচ্ছে, জোরপূর্বক ভাবে বলা যেতে পারে। এটা একটা বাস্তবিক সত্য। তো এটাকেই এখানে কিন্তু বলা যেতে পারে, এই সমস্ত বিষয়গুলোকে তিনি তুলে ধরেছেন। তো এগুলো আমরা দেখতে পাবো যে তিনি একজন বিখ্যাত, বলতে পারো একজন একাডেমিশিয়ান ছিলেন, সিনথিয়া এনলো। এবং তিনি এখনো বোধহয় জীবিত আছেন, দেখে নিও। তো যাই হোক, এটা আমরা দেখতে পাবো যে তিনি বেশ কতগুলো আরো বই লিখেছেন, যেগুলো হচ্ছে যেমন এখানে লেখা আছে, দেখো, দ্য কিউরিয়াস ফেমিনিস্ট, নিমোস ওয়ার, এমাস ওয়ার, মেকিং ফেমিনিস্ট সেন্স অফ দ্য ইরাক ওয়ার অ্যান্ড মিলিটারাইজড এম্পায়ার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো এগুলো একটু দেখে নিও, হয়তো জিজ্ঞেস করতে পারে, বাট এই বইটার নাম কিন্তু একাধিকবার জিজ্ঞেস করেছে। সেটা কি? এটা ব্যানানাস বিচেস এন্ড বেসেস, এতটুকুই জিজ্ঞেস করে, বাট পুরো নামটা দেখে নিও, কারণ অনেক সময় পুরো বইয়ের নামটাও জিজ্ঞেস করে। যেমন উইলস্টন ক্রাফটের সময় এটা বই থেকে জিজ্ঞেস করেছিল যে পুরো বইটার নাম কি। এটা এনলোর ক্ষেত্রেও জিজ্ঞেস করতে পারে। তো পুরো বইটার নাম দেখে দাও, মেকিং ফেমিনিস্ট সেন্স অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স, এটা একটু দেখে নিও। ম্যানুভার এসেছিল, আচ্ছা, ম্যানুভারটাও দেখে নিও, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বই। বলো, কি বলছো? রিভাইজ ভার্সনটা যেটা 2014-তে বললে বেরিয়েছে, তো ওটা কে লিখেছিলেন? উনি লিখবেন, কে লিখবেন? বেঁচে আছেন এখনো, দেখবে ইউটিউবে প্রচুর একটা ওনার দেখা পাবে তোমরা। বইগুলো যখন পাবলিশ করছে তখন তিনি তার ইন্টারভিউ গুলো পাবে। 2020 রাজস্থানী কোয়েশ্চেন দেখো কি বলছে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং ফেমিনিজম। ওয়ান অফ দ্য মেজর ইস্যু অফ ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজম ওয়াজ দ্য ডিমান্ড অফ সেম লিগাল অ্যান্ড পলিটিক্যাল রাইটস ফর মেন অ্যান্ড উইমেন। কি বলছে?
যে ওয়ান অফ দ্য মেজর ইস্যু অফ ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজম, যে হ্যাঁ যে প্রথম তরঙ্গ যেটা নারীবাদের ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজম, সেখানে আমরা দেখেছি যে তারা ইকুয়াল রাইটস চাইছিল, বিশেষ করে লিগাল রাইটস। তারা পুরুষদের যেমন যে লিগাল রাইটস গুলো আছে, যে যেমন তারা অধিকার ভোগ করে থাকে, মহিলারাও সেই ধরনের কিছু অধিকার ভোগ করবে এবং সেক্ষেত্রে আইন তাদেরকে কিন্তু প্রোটেকশন দেবে, আইনের সেই সমস্ত বিষয়গুলো লেখা থাকবে। এগুলো একেবারে তাদের আইনি কতগুলো অধিকার পাবে, এই সমস্ত কথাগুলো এখানে বলা হচ্ছে। তো ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজমে আমরা দেখতে পাবো যে এটা ঠিক, এটা আমরা দেখতে পাবো যে এটা ছিল, এগুলো ইস্যু ছিল এবং তাদের মধ্যে পলিটিক্যাল রাইটসটা একটা বড় ইস্যু ছিল। তাদের প্রপার্টির অধিকারও থাকা উচিত, এটাও একটা বড় ইস্যু। আর সেকেন্ড কি বলছে, বেটি ফ্রাইডেন রিপ্রেজেন্টেড দ্য ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজম। না, বেটি ফ্রাইডেন ফার্স্ট ওয়েভ নয়, বেটি ফ্রাইডেন সেকেন্ড ওয়েভ। এখানে ডিটেলসে লিখে দিয়েছি, দেখো যে ফার্স্ট ওয়েভের ইস্যু কত কোনগুলো ছিল, কবে হয়েছিল। তো লেট 19th এবং আর্লি 20th সেঞ্চুরির এটা একটা কিন্তু ওয়েভ ছিল বলা যেতে পারে, যদিও এখানে আর্লি 19 বলা হয়েছে, বাট এখানে কিন্তু সময় পিরিয়ডটাকে ধরা হয় কিন্তু 1792 থেকে, মনে রাখো। কেন 1792 থেকে? কেন? তার কারণ ভিন্ডিকেশনস অফ দ্য রাইটস অফ উইমেন তখন বেরিয়েছিল মেরি উইস্টনক্রাফটের সময় থেকে। তো অনেক বইয়ে তোমরা তখন থেকে এই ফার্স্ট ওয়েভটাকে দেখতে পাবে। অনেকে বলবে যে না, যেহেতু মাঝে একটা অনেক বড় একটা ব্রেক ছিল, প্রায় 200 বছর একটা ব্রেক ছিল, যে সেখানে রিয়েলাইজই করছে না গোটা ওয়ার্ল্ড। তো মানে রিলেশনসটাই হচ্ছে না তাদের, যে যে কথাগুলো উইস্টনক্রাফট বলে গেছে। তো স্বাভাবিকভাবেই ওটাকে আর ওদের মধ্যে ধরা যাবে না, ওটা একটা এক্সেপশনাল পিরিয়ড বলা যেতে পারে। তো যাই হোক, এখানে যখন ওই সাফ্রাগেট মুভমেন্ট যখন হচ্ছে, এই মুভমেন্টের সময়কাল থেকে এখানে বলা যেতে পারে সাফ্রাগেট মুভমেন্ট। এবং আরেকটা কথা বলা যেতে পারে, এখানে আরেকটা ফেমিনিস্ট ফার্স্ট ওয়েভের, এটা ফার্স্ট ওয়েভ হিসেবে ধরা হয়, সেটা হচ্ছে ওই সেনেকা ফল কনভেনশন যখন থেকে হলো। সেনেকা ফল কনভেনশন যখন থেকে হচ্ছে, তখন থেকে আমরা দেখতে পাবো এটাকে ফার্স্ট ওয়েভ হিসেবে ধরা হয়। ঠিক আছে, সেনেকা ফল কনভেনশন আমেরিকাতে যেটা হয়েছিল। তো এটা এখানে লিখে নাও পাশে, এখানে লিখতে বোধ আমি ভুলে গেছি এটা সেনেকা ফল কনভেনশনের কথাটা, ওটা পাশে লিখে নাও। সেনেকা ফল কনভেনশন যখন হয়েছিল তখন থেকে এটা ফার্স্ট ওয়েভ হিসেবে ধরা হয়। তো 19th সেঞ্চুরি, লেট 19th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি মানে হচ্ছে, আর লেট 19 মানে হচ্ছে 1890 ওই টাইম পিরিয়ডের কথা বলতে পারো, 1880-90 এর কথা। আর 20th সেঞ্চুরি মানে হচ্ছে 1900 থেকে 2000। তো এই টাইম পিরিয়ডের মধ্যে আমরা ফার্স্ট ওয়েভটা দেখেছি, এটা আমরা দেখতে পাবো। এবং সেখানে ইস্যুস কি ছিল, লিগাল এবং পলিটিক্যাল রাইটস তারা চায়। পুরুষরা যেমন লিগাল এবং পলিটিক্যাল রাইটস এনজয় করে, আইনি কতগুলো অধিকার, রাজনৈতিক কতগুলো অধিকার, বিশেষ করে ভোট দেওয়ার, ভোটে দাঁড়ানোর সেই সমস্ত অধিকারগুলো তারা চায়। এগুলো ছিল কিন্তু তাদের উদ্দেশ্য, এগুলো আমরা দেখতে পাবো। আরো কতগুলো ইস্যু ছিল, যেমন বলছে রাইট টু ভোট, ওন প্রপার্টি, যে তারা প্রপার্টি চায়, সেখানে সম্পত্তির মালিকানা চায়। সম্পত্তির মালিকানা যেমন মহিলাদের ছিল না, তো মালিকানা তারা চায়। এগুলো এক্সেস হায়ার এডুকেশন, ঠিক আছে, এক্সেস অফ হায়ার এডুকেশন হবে, যে তারা শিক্ষার অধিকারটা চায়। ফাইল ফর ডিভোর্স, অর্থাৎ তারা যাতে ডিভোর্স দিতে পারে সেটা চায়। ঠিক আছে, এই সমস্ত ইস্যুস গুলো, এগুলো আমরা দেখতে পাবো। এবং অ্যাবর্শনটাও ছিল, অ্যাবর্শনটা বোধহয় সেকেন্ড পরে বোধহয় ছিল, হ্যাঁ পরে ছিল। বাট এটা আমরা দেখতে পাবো কি, ফাইল ফর অ্যাবর্শন, এই সমস্ত ইস্যুস গুলো ছিল। এগুলো পুরুষদের সঙ্গে তারা মহিলাদের মতো ইকুয়াল চায়, মহিলারা তাদের পুরুষদের মতো ইকুয়াল চায়, এগুলোই ছিল কিন্তু ইস্যু। সেকেন্ড ওয়েভে তোমরা কি কি দেখতে পাবে, দেখো এই ইস্যুস গুলো যেগুলো অনেকটা বেটি ফ্রাইডেনের কনসেপ্টের হাত ধরে, কনসেপ্ট দিয়ে উঠে এসেছে। সেটা হচ্ছে বেটি ফ্রাইডেনের, তোমার বিখ্যাত বইটার নাম আগে নোট করো, সেটা হচ্ছে দ্য ফেমিনাইন মিস্টিক। এই বইটা বিখ্যাত বই, যেটা 1963 সালে প্রকাশিত হয়েছিল। তো এখানে ফেমিনাইন মিস্টিক, এখানে তোমরা দেখতে পাবে যে 1963 সালে তার একটা লেখা বিখ্যাত বই, যেখানে এটা সেকেন্ড ওয়েভ বলা যেতে পারে, যে সেকেন্ড ওয়েভকে স্পার্ক করেছিল অনেকটা এই বইটা। 20th সেঞ্চুরিতে লেখা, বুঝতেই পারছো 1963 মানে। তো সেকেন্ড ওয়েভটা এখানে স্পার্ক করেছে এই বইটা, এবং আমরা দেখতে পাবো যে সেখানে এই বইটিতে তিনি জেন্ডার ইকুয়ালিটির পক্ষে দাঁড়িয়েছেন। ঠিক আছে, এবং ফান্ডামেন্টাল ট্রান্সফরমেশনের পক্ষে তিনি কথা বলেছেন, মহিলাদের কিন্তু পক্ষে তিনি কথা বলেছেন। তো এখানে আমরা দেখতে পাবো যে কতগুলো মহিলাদের রাইটস গুলোকে তিনি তুলে ধরেছিলেন, যেগুলো পাওয়া উচিত। সেটা হচ্ছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, যে কাজের জন্য সম কাজের সম বেতন। যে পুরুষরা যেটা করছে, যে কাজটা, মহিলারাও সেই কাজটা করছে, কিন্তু পুরুষরা যে বেতন পায়, মহিলারা সেই বেতন পায় না। এবং দেখো, এগুলো হয়তো 1963 সালে তিনি এগুলো বলেছেন, বা তারও আগে এগুলো চর্চা হয়েছে। এখনকার দিনেও কিন্তু এগুলো উঠে আসছে। আমাদের আমাদের বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিজ গুলো, আন্ডার ডেভেলপ কান্ট্রিজ গুলিতে এটা একটা মেজর প্রবলেম। এই সমস্ত কান্ট্রিজ গুলিতে কিন্তু এগুলো আমরা দেখতে পাবো কি, যে বড় বড় চ্যালেঞ্জ, আমাদের সোসাইটাল এভিলস বলা যেতে পারে এগুলো। যে যেমন রাজমিস্ত্রির কাজে তোমরা দেখতে পাবে, ইট ভাটায় দেখতে পাবে, ছোট ছোট যেগুলো কাজ, যেমন দেখবে পৃথিবীর সব থেকে নিম্নমানের কাজগুলো কিন্তু মহিলারাই করে। মানে যদি আমরা বলি যে ইকোনমিক্যালি যদি বলি, তাহলে হয়তো লেবার ক্লাসকে বলবো, কিন্তু যখন তোমরা জেন্ডারের পার্সপেক্টিভ থেকে বলবে, তখন দেখবে যে সমস্ত ভেদাভেদ গুলোকে দূর করে দিয়ে মহিলারা একেবারে বাস্তব সত্য যে সব থেকে কিন্তু
নিম্নমানের কাজগুলো করে এবং বা হয়তো সেই কাজগুলোর জন্য সে হয়তো বেতনটাও পায় না। যেমন আমরা হাউস ওয়ার্কের কাজগুলোর জন্য বেতন পেতে দেখি না, কিন্তু তোমরা ডেভেলপ কান্ট্রিজ গুলিতে তোমরা দেখবে এগুলো কিন্তু হাই একটা, সেখানে কিন্তু এগুলো স্কিল জব এবং এগুলোর জন্য একটা স্যালারি আছে এবং সরকারও এদের যেই কারণে কিন্তু বিভিন্ন ধরনের ওয়েলফেয়ার পলিসিও কিন্তু ইনিশিওর করে। যাই হোক, এগুলো আমরা দেখতে পাবো কি যে এগুলো হয় না এখনো। তো ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক আমরা দেখতে পাবো এগুলো, বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি যাও এগুলো দেখতে পাবে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখবে একজন মেল অ্যাক্টরের যে ধর যতটা হয়তো তার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে, হয়তো যত টাকা তাকে দেওয়া হবে তার রেমুনারেশন হিসেবে, একজন ফিমেল অ্যাক্টরকে সেটা কিন্তু দেওয়া হয় না। তো এগুলো একটুখানি মাথায় রাখতে হবে যে এই সমস্ত সেক্টর গুলোতে কিন্তু এগুলো খুবই হাই এবং প্রাইভেট প্লেস গুলোতেই এগুলো কিন্তু চরম, মানে প্রায় পাবলিক প্লেসে এগুলো তোমরা দেখতে পাবে না। পাবলিকে তুমি প্রফেসর, একজন পুরুষ প্রফেসর যেটা পাবে, একজন মহিলা প্রফেসরও সেটা পাবে, একজন পুরুষ টিচার যেটা পাবে, মহিলা টিচারও সেটা পাবে। কিন্তু প্রাইভেট লেভেলে এই জিনিসগুলো খুবই অত্যধিক। তো প্রাইভেট লেভেল থেকে কিভাবে এগুলোকে এলিমিনেট করা যেতে পারে এই সমস্ত বড় বড় সোশ্যাল ইভিলস গুলো, তার কারণ এটাতে কর্পোরেটের একটা বড় পাওয়ার কাজ করছে, ইকোনমির একটা বড় পাওয়ার কাজ করছে। ইকোনমিক যে ইকোনমিক এক্সপ্লয়টেশনের যে একটা বলতে পারো যে ইন্টারেস্ট বলা যেতে পারে, তো সেই ইন্টারেস্ট গুলো কাজ করছে বা ভ্যালুস গুলো কাজ করছে। অর্থাৎ কর্পোরেট ভ্যালুস গুলো যেহেতু অত্যধিক বেশি শক্তিশালী, তো স্বাভাবিকভাবে সোসাইটাল এভিলস গুলোকে তারা প্র্যাকটিস করে নিজেদের পাওয়ারটাকে তারা ধরে রেখেছে। এগুলোকে ব্রেক করাটা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং, তার কারণ স্টেটের রোলটা অন্যদিকে কিন্তু কমে এসেছে। যাই হোক, তারপরও আমরা দেখবো যে এগুলো নিয়ে ফাইট হচ্ছে, প্রত্যেকদিন লিটারেচার লেখা হচ্ছে, মুভমেন্ট হচ্ছে, আর্গুমেন্ট হচ্ছে, টিভিতে দেখানো হচ্ছে, সোশ্যাল মিডিয়া আর্গুমেন্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হচ্ছে, তার মধ্যে দিয়ে এগুলো অবশ্যই চেষ্টা কিন্তু হচ্ছে এবং ল অনেক কিছু তৈরি হচ্ছে, সেগুলোকে ইমপ্লিমেন্ট হয়তো ছোট করেও তারপরেও আমরা দেখতে পাবো যে হচ্ছে কিছু। সেকেন্ড, এখানে কি বলছে, এন্ড টু সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন দ্য ওয়ার্ক প্লেস, এটাও আমরা দেখতে পাবো যে আমাদের যেমন বিশাখা গাইডলাইন বেরিয়ে আসলো এটার জন্য রিসেন্টলি 2013 সালে না, 2013 সালে বিশাখা গাইডলাইন বেরিয়ে আসলো, ল তৈরি হলো, তোমরা দেখতে পাবে যে কতটা পরে এসে আমাদের দেশ এগুলো রেকগনাইজ করছে। অথচ দেখো এখানে ফেমিনিস্ট রাইটার্সরা কত আগে এই সমস্ত কথা বলে গেছে, কতটা পিছিয়ে আছি আমরা একবার ভাবো। তো এখানে আমরা দেখতে পাবো কি যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ওয়ার্ক প্লেস, সেখানে হচ্ছে যে কাজে, যেমন স্কুল শুধু ওয়ার্ক প্লেস নয়, যেখানে হচ্ছে মহিলারা পড়াশোনার জন্য আসে, বিশেষ করে ইউনিভার্সিটিস গুলোর কথা বলা যেতে পারে, যে সেখানে রিসার্চ স্কলার যারা, তারা তো মোটামুটি কম বেশি ধরে নাও যে তারা বিভিন্ন রকম ভাবে তাদের নিজেদের গাইডের কাছ দ্বারা তারা কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট কিন্তু ফেস করতে হয়, বা মানসিক টর্চার, সাইকোলজিক্যাল টর্চার তাদেরকে কিন্তু ফেস করতে হয়। এগুলো লিগ্যালাইজেশন অফ অ্যাবর্শন এখনো তোমরা দেখবে এটা নিয়ে যেমন একটা আন্দোলন চলছে আমেরিকাতে। তোমরা রিসেন্টলি তোমাদের কিছুদিন আগে বলছিলাম যে কতদিন আগে এই সমস্ত কথা বলে গেছে, কিন্তু এগুলো কন্ট্রোভার্সিও আছে। এগুলো যে মানে কমপ্লিট যে এগুলো যে ঠিক, সেটাকেও আমরা বলতে পারি না। আসলে এগুলো টাইম টু টাইম ওইগুলোকে চেঞ্জ করা উচিত আমার মনে হয়। সোসাইটি, একটা ভালো সোসাইটি তৈরি করতে হলে তুমি কমপ্লিটলি এইরকম যে অ্যাবর্শনটাকে তুমি লিগালাইজ করে দেবে, এই ধরনের পার্মানেন্ট কোনো সলিউশন রাখাটা ঠিক হবে না বোধ হয়। কেন? কারণ সোসাইটি হয়তো কোথাও গিয়ে সেখানে কি হবে না, মানে হিউম্যান সিভিলাইজেশন হয়তো সেখানে চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে। তো ফলে পার্মানেন্ট কোনো সলিউশন থাকা উচিত নয়, আমার মনে হয় যে টাইম টু টাইম সেখানে চেঞ্জ করা উচিত। তো যাই হোক, আমেরিকাতে আমরা এই ধরনের একটা কন্ট্রোভার্সি দেখতে পাচ্ছি যে সেখানে মহিলাদের অ্যাবর্শনের কিন্তু কোনো অধিকার নেই। এই অধিকার তোমাকে মানে স্টেটের কাছ থেকে আদায় করতে হবে। যেমন তোমরা দেখবে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট সেখানে আসলো রিসেন্টলি। তো সেই জাজমেন্ট সুপ্রিম কোর্ট বলেছে কি যে স্টেটস গুলোকে সেই অধিকার দিয়ে দিয়েছে যে স্টেটস গুলো ডিসাইড করবে যে আদতে সেখানে তারা মহিলাদের অ্যাবর্শন করার অধিকার দেবে কি দেবে না। তো স্টেট গুলোকে ল ফ্রেম করার কিন্তু সেখানে তারা কিন্তু দায়িত্ব দিয়ে দিয়েছে, বা তারা কিন্তু মহিলাদের পক্ষে দাঁড়িয়ে তারা কিন্তু কোনো ল কিন্তু বা জাজমেন্ট তারা কিন্তু দিল না। এটা এইরকম ভাবে স্টেট গুলো রাখা আছে, পলিটিক্যাল পাওয়ার গুলোর কাছে কিন্তু এই জিনিসটাকে ছেড়ে দিচ্ছে। এইরকম ভাবে আমরা দেখতে পাবো সেগুলো আলটিমেটলি কি হয়েছে না, কিছু রাজ্যে হয়তো মহিলারা হয়তো অ্যাবর্শন ল পাবে, তারা নিজেরা অ্যাবর্শন করতে পারবে, আবার কিছু রাজ্য হয়তো সেগুলো পাবে না, তো তারা ডিপ্রাইভ হবে সেখান থেকে। তো ফলে এরকম ভাবে আমরা দেখতে পাবো যে যেগুলো নিয়ে তারা আসলে নিজেদের শরীরের উপর তাদের নিজেদের অধিকার, তাদের ভবিষ্যতের উপর নিজেদের যে অধিকার থাকা উচিত, সেগুলো নিয়ে তারা যেমন এক প্রকার দাবি জানাচ্ছে, এগুলো কিন্তু সিকিউর করা হচ্ছে না এক প্রকার কনজারভেটিভ এই ধরনের আইডিওলজি থেকে বা মাইন্ডসেট থেকে। কেন? কারণ অন্য পক্ষটা এটা মনে করে যে যদি তোমাকে অপারেশনের অধিকার দিয়ে দেওয়া হয় তাহলে তুমি হয়তো সেখানে অপারেশন করবে, করে তুমি তোমার গর্ভপাত করবে, ফলে কি হবে, ভবিষ্যৎ প্রজন্ম আর তৈরি হবে না। তো স্বাভাবিকভাবে সেটাও একটা জাতির জন্য আবার ক্ষতিকারক। তো যেহেতু তারা রিপ্রোডাকশনের ক্ষমতা শুধুমাত্র মহিলাদেরই আছে, তো স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাবো বায়োলজিক্যালি, স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো যে এগুলো একটা বড় কন্ট্রোভার্সির জায়গা বটে। তো এই নিয়ে এখন কন্ট্রোভার্সি চলছে, তো এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ইন 1966 কি বলছে দেখো, কো-ফাউন্ডার ফ্রাইডেনের হচ্ছে তিনি ফার্স্ট কো-ফাউন্ডার এবং তিনি ফার্স্ট প্রেসিডেন্টও ছিলেন। কি অর্গানাইজেশন, কোন অর্গানাইজেশনের নাম হচ্ছে নাও, ন্যাশনাল অর্গানাইজেশন ফর উইমেন।
টাইম পিরিয়ডটা ভালো করে মনে রেখো, পরীক্ষা অলরেডি বোধহয় এটার অর্গানাইজেশনটার নাম জানতে চেয়েছেন নাও। 1956 এ এটা কিন্তু এটা এস্টাবলিশ করা হয়েছিল এবং সেখানে এই সোসাইটির মূল উদ্দেশ্যটা হচ্ছে এটা যে তারা যাতে পুরুষদের মতো মহিলারাও যাতে ইকুয়াল পার্টনারশিপ পেতে পারে, ইকুয়াল যাতে সুযোগ সুবিধা পেতে পারে, সেই সমস্ত বিষয়গুলোকে এনশিওর করা। এগুলো একটু মাথায় রেখো, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, বারবার জানতে চাই। এবার এখানে তোমরা একটুখানি দেখো, এটাতেই বোধহয় লাস্ট এক্সপ্লেনেশন দিয়েছি, তারপরে এগুলো আর সময় হয়নি, মুখে বলে দেবো। এখানে দেখো, তারপরে এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং এন্ড মার্ক দ্য কারেক্ট আনসার্স, এটা বলছে সিনথিয়া এনলো। সিনথিয়া এনলো আমরা কি দেখতে পাবো, প্রথমে দেখো জে এন টিকনার, দেখো জে এন টিকনার কি বলছে। জে এন টিকনার কিছুক্ষণ আগে তোমাদের বলছিলাম যে জে এন টিকনার কি করেছে না, ফেমিনিস্ট যে ওই রিয়েলিজমের যে 6টা প্রিন্সিপালস মর্গেনথাউ দিয়েছেন, সেই প্রিন্সিপালস গুলোকে তিনি কিন্তু রিফর্ম করেছেন। রিফর্ম মানে নতুন করে তৈরি করেছেন, সংস্কার করেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে আমি আসছি কি বলেছেন, তো এটা এখানে দেখে নাও যে এটা হবে, এটা সিনথিয়া এনলোর সঙ্গে কে হবে না, সিনথিয়া এনলো হবে বির সঙ্গে, দেখো এখানে 3 হবে, হোয়ার আর দ্য উইমেন, এই বইটা তিনি লিখেছেন, ঠিক আছে। তারপরে দেখো এখানে সান্দ্রা উইথআউট আমরা দেখতে পাবো যে এখানে 4 হবে। ফেমিনিস্ট ক্রিটিক্যাল থিওরি তিনি দিয়েছেন। ফেমিনিস্ট ক্রিটিক্যাল থিওরি মানে ওই মার্কসিস্ট পার্সপেক্টিভ থেকে বলতে পারো, এক প্রকার ক্রিটিক্যালি দেখেছেন। তো এগুলো আমরা এখানে দেখতে পাবো। তারপর হচ্ছে কি, তারপরে হচ্ছে এখানে চন্দ্র মহান্তি, হ্যাঁ, চন্দ্রতাল পটে মহান্তি এখনো জীবিত আছেন, তোমরা দেখবে যে আমাদের আমাদের দেশেরই মানুষ। তো চন্দ্রা মহান্তি আমরা দেখতে পাবো যে তিনি গুরুত্বপূর্ণ সব আইডিয়া গুলো দিয়েছেন। তিনি পোস্ট কলোনিয়াল ফেমিনিস্ট একজন। তোমাদের যেমন গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের কথা বলেছিলাম যে তিনি একজন হচ্ছে মানে পোস্ট কলোনিয়াল ফেমিনিস্ট। এখানে আমরা দেখতে পাবো চন্দ্রা মহন্তিও একজন পোস্ট কলোনিয়াল ফেমিনিস্ট। এগুলো ডিটেলসে তোমাদের আমি পরে বলবো ধীরে ধীরে, ঠিক আছে। আরো অনেক কোয়েশ্চেন্স আসবে আমাদের ফেমিনিজম থেকে, আরো হবে, আর একটা ক্লাস হবে, তো তখন আরো ডিটেলসে বলবো। আপাতত এতটা দেখে নাও, আগে এটার দিকে ফোকাস করো, যেটা খুব গুরুত্বপূর্ণ। দুটো পার্সপেক্টিভ থেকে এটা জানতে চাই, একটা হচ্ছে রিয়েলিজম থেকেও আর একটা হচ্ছে ফেমিনিজম থেকেও। জে এন টিকনার কি বলছে, রিফরমেশন অফ মর্গেনথাউ 6 প্রিন্সিপলস কি বলেছে এখানে দেখো। মর্গেনথাউ 6টা প্রিন্সিপলস দিয়েছিল। কি কি প্রিন্সিপলস? 6টা প্রিন্সিপলস তিনি দিয়েছিলেন এখানে আমাদের। কি কি প্রিন্সিপল? যেমন প্রথম প্রিন্সিপলসে তিনি বলেছিলেন কি, হিউম্যান নেচার কি দিয়ে গভর্ন হয়, তিনি বলেছিলেন হিউম্যান নেচার গভর্ন হয় অবজেক্টিভস ল দিয়ে, ঠিক আছে। হিউম্যান নেচার বা বলেছিলেন পলিটিক্স ইজ গভর্ন বাই অবজেক্টিভ ল রুটেড ইন হিউম্যান নেচার। অর্থাৎ পলিটিক্স যেটা, সেটা গভর্ন হয়, পরিচালিত হয় কি অবজেক্টিভ ল দ্বারা, ঠিক আছে। এবং সেটা মানুষের যে প্রকৃতি, মানুষের যে আচরণ বা বিহেভিয়ার, সেই বিহেভিয়ারের মধ্যে কিন্তু এটা লুকিয়ে আছে, ঠিক আছে। তো এখানে সাবজেক্টিভ নয়, তিনি এখানে অবজেক্টিভ বলার চেষ্টা করেছিলেন। অর্থাৎ এখানে আলাদা আলাদা নয়, প্রত্যেকটা মানুষের মধ্যে কমন কতগুলো কিন্তু প্রিন্সিপালস আছে, যে প্রিন্সিপালস গুলো একই। এবং সেই প্রিন্সিপালস গুলো কি, সেই প্রিন্সিপালস গুলো তিনি বলেছিলেন যে মানুষ হচ্ছে ক্ষমতাশালী, ক্ষমতা লোভী, মানুষ হচ্ছে ক্ষমতার অন্বেষণকারী, এবং হচ্ছে তারা সেলফ ইন্টারেস্ট, তার সবসময় সে আত্মস্বার্থের কথা ভাবে এবং সে সবসময় নিরাপত্তার কথা ভাবে। এই সমস্ত বিষয়গুলোকে তিনি এখানে গুরুত্ব দিয়েছেন। এবং তিনি বলেছেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে এই বিষয়গুলো রয়েছে, এগুলো সাবজেক্টিভ নয়, এগুলো অবজেক্টিভস। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে কমন মানুষের মধ্যে বিষয়গুলো নিয়ে কি হয়েছে না, পলিটিক্সটা গভর্ন হয়, পলিটিক্সটা পরিচালিত হয়। তো এখানে আমরা দেখতে পাবো এই সমস্ত কথাগুলো তিনি বলেছেন। এবং তিনি বলেছেন these principles argued are not subject or changed or manipulation, যে এগুলোকে পরিবর্তন করা যায় না, এগুলোকে ম্যানিপুলেটও করা যায় না। এগুলো একেবারে তিনি বলেছিলেন কি, এগুলোকে তিনি একেবারে বলেছেন ইউনিভার্সাল প্রিন্সিপলস। কেন? কারণ মানুষ যেখানে আছে, সেটা এখন ভারত হতে পারে, সেটা এখন আমেরিকা হতে পারে, ইররেসপেক্টিভ অফ এনি রিজিয়ন, এবং ইররেসপেক্টিভ অফ এনি রিলিজিয়ন, ক্লাস, কাস্ট, যা কিছু বলো না কেন তুমি, তো এখানে দেখতে পাবো মানুষের চরিত্র কিন্তু একই রকম। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ক্ষমতালোভী, সে স্বার্থবাদী, সে স্বীয় স্বার্থের কথা চিন্তা করে, নিজের স্বার্থের কথা চিন্তা করে, এবং সে সবসময় তার নিরাপত্তাটাকে সুনিশ্চিত করতে চায়, সবসময় তার নিরাপত্তা সুনিশ্চিত করতে চায়, নিরাপত্তা নিয়ে একটা সেফ জোনে থাকতে চায়, নিজেকে একটা বড় পজিশনে নিজেকে দেখতে চাই, এই সমস্ত বিষয়গুলো। তো ফার্স্ট প্রিন্সিপালে আমরা এটা দেখেছিলাম, আমি তোমাদের যখন রিলিজম পড়িয়েছিলাম তখন বলেছিলাম। সেকেন্ড প্রিন্সিপাল তিনি কি বলেছিলেন, সেকেন্ড প্রিন্সিপালস, এবং এটারই বিরুদ্ধে দেখো, আগে বলে দিই, এটার বিরুদ্ধেই আমরা কাকে কি দেখতে পাচ্ছি এখানে, অ্যান্টিকনারকে বলতে দেখতে পাচ্ছি যে ডায়নামিক অবজেক্টিভের কথা বলেছিলেন। ডায়নামিক অবজেক্টিভ হচ্ছে কি বলছেন, তিনি বলছেন যে অবজেক্টিভিটি কালচারালি ডিফাইন্ড, সাংস্কৃতিকগতভাবে এখানে কিন্তু সংজ্ঞায়িত করা হয়েছে, ইজ ম্যাসকুলিন। কি বলছে, যেটা ম্যাসকুলিন, মানে যে অবজেক্টিভ গুলোর কথা বলা হলো, সেই অবজেক্টিভ গুলো দেখা যাবে কি, তিনি বলছেন যে মর্গেনথাউ যে অবজেক্টিভ গুলোর কথা বলেছে, সেই অবজেক্টিভ গুলোতে বারে বারে দেখা যাবে যে সেগুলো কিন্তু ম্যাসকুলিন অবজেক্টিভ, মানে মানে পুরুষতান্ত্রিক এক প্রকার বলতে পারো, যে পুরুষতান্ত্রিক সেগুলো কিন্তু এক প্রকার বলতে পারো যে প্রিন্সিপালস বা অবজেক্টিভ, যেগুলো মহিলাদের মধ্যেও যে থাকে তা কিন্তু নয়, এবং এটাকে কালচারালি ডিফাইন করা হয়েছে। অর্থাৎ
মানুষ তৈরি করেছে। মহিলাদের মধ্যে এই সমস্ত বিষয়গুলো তুমি দেখতে পাবে না, কারণ মহিলাদের মধ্যে একটুখানি তাদের বক্তব্য হচ্ছে যে সবসময় যে তারা যে নিজের স্বার্থের কথা ভাবে মহিলারা, তা কিন্তু নয়। তারা কিন্তু যখন সন্তান প্রতিপালন করে, লালন পালন করে, তখন তোমরা দেখতে পাবে যে তার মধ্যে তার নিজের স্বার্থের পাশাপাশি কিন্তু ডাইনামিক স্বার্থটাও কাজ করে, অর্থাৎ অন্যদের প্রতিও তার কিন্তু একটা কিন্তু সেবা, যত্ন, ভালোবাসা, এই সমস্ত বিষয়গুলো কাজ করে। তার মধ্যে সেই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো প্রকৃতিগত ভাবেও এগুলো কিন্তু আছে, প্রকৃতিগত ভাবে এই জিনিসগুলো আছে। তো এই সমস্ত বিষয়গুলোকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন। কাজে তিনি বলছেন যে এই যে এখানে যে অবজেক্টিভটাকে তুলে ধরা চেষ্টা করা হয়েছে, যে হিউম্যান নেচারের যে অবজেক্টিভটা মর্গেনথাউ তুলে ধরার চেষ্টা করেছেন, যেখানে বলেছে সেলফ ইন্টারেস্টেড, ক্ষমতা লোভী, যেখানে বলেছে সিকিউরিটি সিকিং, এই সমস্ত বিষয়গুলো কিন্তু অর্ধ সত্য, কমপ্লিট সত্য নয়। এবং এগুলো পুরুষতান্ত্রিক মানসিকতা দিয়ে তৈরি হয়েছে, ফেমিনিস্ট এখানে কিন্তু আইডিয়া দিয়ে তৈরি হয়নি। তো এখানে আমরা দেখতে পাবো কি, যে অবজেক্টিভ যেগুলোকে বলা হচ্ছে, যেটা রাজনীতি তৈরি হয়েছে যার মধ্যে দিয়ে, সেই রাজনীতির মধ্যে আমরা ডাইনামিক অবজেক্টিভ দেখতে পাবো, ডাইনামিক অবজেক্টিভ দেখতে পাবো। এবং সেটা কিন্তু কোন রকম ভাবে এখানে কি বলছে, সেখানে বলছে ডাইনামিক অবজেক্টিভস মোর কানেক্টেড অ্যান্ড লেস ডমিনেটেড। অর্থাৎ এখানে ডাইনামিক অবজেক্টিভ গুলো মানে মানুষকে অনেক কানেক্ট করে বেশি, অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক তৈরি করে, কিন্তু এখানে ডমিনেট করে না। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ কি বলে, যেন ডমিনেট করে। পুরুষতান্ত্রিক সমাজ কি বলে, ক্ষমতার কথা বলে। ক্ষমতা মানে হচ্ছে একজনকে দিয়ে তো মানে একজনের আইডিয়া অন্যজনের উপর চাপিয়ে দেওয়া, একজনের আধিপত্য অন্যজনের উপর স্ট্যাবলিশ করা। তো এরা বলার চেষ্টা করছে যে সেই ধরনের কোনো অবজেক্টিভস নয়, সিঙ্গেল অবজেক্টিভস নয়, অবজেক্টিভস গুলো ডাইনামিক। এবং এই অবজেক্টিভ শুধু পুরুষতান্ত্রিক নয়, অবজেক্টিভস গুলোর মধ্যে ডাইনামিটি আছে। এবং এই ডাইনামিটিটা হচ্ছে কি, যে মহিলারাও কিন্তু সেখানে মহিলাদের মধ্যে এই সমস্ত বিষয়গুলো আছে, তো সেগুলো খুব গুরুত্বপূর্ণ। সেকেন্ড এখানে তিনি কি বলেছিলেন, দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম ইজ অ্যানার্কিক, যে আন্তর্জাতিক যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটাকে তিনি কি বলেছিলেন, নৈরাজ্যপূর্ণ বলেছিলেন। আন্তর্জাতিক ব্যবস্থাটাকে তিনি নৈরাজ্যপূর্ণ বলেছিলেন। নৈরাজ্যপূর্ণ কেন বলেছিলেন, আমরা দেখি যে স্টেট গুলো কি বলছিলেন। স্টেট গুলো হচ্ছে যে প্রত্যেকে ক্ষমতালোভী, মানে স্টেট গুলো যখন পরিচালিত হচ্ছে, অর্থাৎ পলিটিক্স যখন স্টেটের পলিটিক্সের কথা বলা হচ্ছে, তখন আমরা দেখতে পাবো যে সেটা হিউম্যানের যে নেচার, যে সেলফ সিকিং, ক্ষমতালোভী, সেলফ ইন্টারেস্টেড, এই সমস্ত বিষয়গুলো দিয়েই তৈরি হয়েছে পলিটিক্সটা। বা রাষ্ট্র যে যাদেরকে নিয়ে তৈরি হয়েছে, তারা হচ্ছে যে এক প্রকার ওই মানুষকে নিয়েই তৈরি হয়েছে। তো মানুষের কালেকটিভ ফর্ম যদি এখানে স্টেট হয়, তাহলে স্টেটের চরিত্র আর অন্য কিছু হবে না, মানুষের মধ্যে যে চরিত্রগুলো আছে, বৈশিষ্ট্য আছে, তার যে নেচার, সেই নেচার গুলোরই রিফ্লেকশন হচ্ছে স্টেট। এই কারণে মানুষ যেমন নিজেদের মধ্যে একটা এনার্কির পরিবেশ আছে, এখানে তারা রিয়েলিস্টরা বলেছিলেন যে এখানেও এনার্কির পরিবেশ আছে। আনন্দের বিষয় হচ্ছে স্টেটের মধ্যে আমরা দেখতে পাই কি না, স্টেটের মধ্যে আমরা দেখতে পাই যে স্টেট সেখানে জনগণকে কন্ট্রোল করার জন্য একটা কিন্তু সোভারেন পাওয়ার এনজয় করে। কিন্তু ইন্টারন্যাশনাল সোসাইটিতে এই ধরনের কোনো, যেহেতু ওয়ার্ল্ড গভর্নমেন্টের কনসেপ্ট নেই, যেহেতু এখানে কোনো ডমিনেটিং পাওয়ার নেই, স্বাভাবিকভাবে আমরা এখানে কি দেখতে পাবো, তারা বলার চেষ্টা করছেন যে একটা স্টেট আর একটা স্টেটের সঙ্গে যুদ্ধ করছে, এবং প্রত্যেকে ডমিনেট করার চেষ্টা করছে, একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছে, একে অপরকে ছাপিয়ে গিয়ে বড় হওয়ার চেষ্টা করছে। এগুলোই স্বাভাবিক সত্য। এবং আলটিমেটলি এটাই দেখা যাবে কি, যে ইন্টারন্যাশনাল সিস্টেমে এটা একটা এনার্কির পরিবেশ তৈরি করছে। এনার্কি মানে নৈরাজ্য, যে কোনো রুলস রেগুলেশন যেখানে থাকে না। এনার্কি থিওরি আমরা পড়লাম সোশ্যালিজমে। তো এখানে কোনো রুলস রেগুলেশন বলে কিছু নেই। তো এই ধরনের একটা ব্যবস্থা তিনি কিন্তু ইন্টারন্যাশনাল সিস্টেমে যে আছে, সেটা কিন্তু তিনি নোটিশ করেছিলেন, এই কথাগুলো বলেছিলেন। এরই বিরুদ্ধে এখানে এনলোকে এখানে অ্যান্টিগনার কি বলেছে, দেখো এখানে বলছে যে এখানে অ্যানার্কির বিরুদ্ধে তিনি এখানে বলেছেন, দেখো কি বলছেন, যে ডাইনামিক অ্যান্ড কন্টেক্সচুয়ালি contingent national interest which cannot be defined solely in terms of power। শুধুমাত্র এখানে পাওয়ারের ভিত্তিতে সবকিছু ডিসাইড হবে না। কেন? কারণ ওই অ্যানার্কির পরিবেশ তো পাওয়ারের ভিত্তিতে ডিসাইড হয় না। সবাই মানে একজন আরেকজনের থেকে অত্যধিক বেশি ক্ষমতা চাইছে, পাওয়ার চাইছে। তো স্বাভাবিকভাবে এখানে বলছে ডাইনামিক এন্ড কন্টেক্সচুয়ালি কন্টিনজেন্ট ন্যাশনাল ইন্টারেস্ট হুইচ ক্যান নট বি ডিফাইন্ড সোললি ইন টার্মস অফ পাওয়ার। যে ক্ষমতার ভিত্তিতে শুধুমাত্র এখানে জাতীয় স্বার্থ কিন্তু ডিসাইড হয় না, যেটা আলটিমেটলি সোসাইটিটাকে বা ইন্টারন্যাশনাল স্পেসটাকে হয়তো ওই একটা অ্যানার্কির পরিবেশে পরিবর্তিত করেছে, তা কিন্তু নয়। কি বলছেন? কারেন্ট গ্লোবাল প্রবলেমস, টেরোরিজম, ক্লাইমেট চেঞ্জ, এপিডেমিক, হাঙ্গার, পভার্টি ডিমান্ড কোঅপারেটিভ রেদার দেন জিরো সাম সলিউশনস। ডিমান্ড কোঅপারেটিভ মানে হচ্ছে কি, মানে বলার চেষ্টা করছে যে অ্যানার্কির পরিবেশ তৈরি হচ্ছে, যে এটা তিনি রিয়েলিস্টরা বলেছিলেন যে অ্যানার্কির পরিবেশটা নাকি একটা বাস্তব সত্য। অ্যানার্কি নাকি থাকবে, ইন্টারন্যাশনাল স্পেসে অ্যানার্কি থাকবে, তার কারণ এখানে ওয়ার্ল্ড কোনো গভর্নমেন্ট নেই এবং থাকবেও না, এই কথাটা তারা বলেছিলেন। এইরকম ভাবে তারা কি বলেছিলেন না বলেছিলেন, একটা যদি শান্তি নিয়ে আসতে হয় ইন্টারন্যাশনাল সিস্টেমের মধ্যে, ইন্টারন্যাশনাল স্পেসের মধ্যে, তাহলে শান্তি আসার একটা বড় রাস্তা হচ্ছে যে ব্যালেন্স অফ পাওয়ারের কথা তারা বলেছিলেন, তাই না? ব্যালেন্স অফ পাওয়ার, যে একটা রাষ্ট্র যদি সেখানে 10টা নিউক্লিয়ার তৈরি করে, তাহলে পরের রাষ্ট্র তাও 10টা নিউক্লিয়ার তৈরি করলে কি হবে? সমান সমান পাওয়ার থাকলে
পাওয়ারে পাওয়ারে ব্যালেন্স হবে এবং একটা শান্তিপূর্ণ অবস্থা অবলম্বন হবে, এই কথাটি তারা বলেছিলেন। এবং এখানে আমরা দেখতে পাবো কি এইরকম ভাবে একটা চ্যালেঞ্জ সবসময় একে অপরকে কিন্তু একটা আস্পর্ধা প্রতিস্পর্ধা এই সমস্ত বিষয়গুলো ওখানে চলতেই থাকে। এখানে যেটা বলার চেষ্টা করলেন যে না সবসময় আস্পর্ধা প্রতিস্পর্ধার যত বিষয় নয়, এখানে সবসময় জিরো সাম গেম নয়, মানে আমি অত্যধিক বেশি ক্ষমতা পাবো, কোনো একটা স্টেট অত্যধিক বেশি ক্ষমতা পাবে আর অন্য একটা স্টেট সেখানে কমে যাবে, ওই যে বিষয়গুলো সেগুলো কিন্তু না। যেগুলো মনে করে দেখো তোমাদের ওই কেনেথ ওয়ালস পড়াতে গিয়ে বলেছিলাম যে তোমাদের আমি সেখানে আহ আরেকজন রাইটারের নাম কি বলছিলাম ভুলছি আমি, সেটা হচ্ছে নিও লিবারালিজমের সাথে জড়িত জন মিয়ার সাইমার। তো এরা যে এখানে যে অফেন্সিভ ডিফেন্সিভ রিয়েলিজমের কথা বললেন, একজন বললেন যে সমানে সমানে পাওয়ার করতে হবে, জন মিয়ার সাইমার এসে বলার চেষ্টা করলেন সমানে সমানে করবে আর পরে রাষ্ট্রপতি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে, তা তো দাঁড়িয়ে থাকবে না, সে তো তার থেকে আরো অনেক বেশি করবে বা করতে হবে। যদি পিস নিয়ে আসতে হয় তাহলে হচ্ছে কি একজনকে অত্যধিক শক্তিশালী হতেই হবে এবং এইরকম ভাবে একটা স্পর্ধা প্রতিস্পর্ধা চলতেই থাকবে। তো এই যে বিষয়গুলো সেখানে তিনি তুলে ধরেছিলেন যে পাওয়ারের যে কনসেপ্ট, সেখানে তিনি বলেছিলেন যে এই ধরনের একটা কম্পিটিশন সবসময় চলে এটা কিন্তু ঠিক নয়, বরং ইন্টারন্যাশনাল স্পেসে আরো অনেক ধরনের প্রবলেমস আছে, যে প্রবলেমস গুলো মানুষকে কিন্তু এই জিরো সাম গেমের পরিবর্তে কোঅপারেশনস এর জায়গায় নিয়ে আসতে কিন্তু বাধ্য করেছে। ঠিক আছে, কোঅপারেশনস এর জিরো সাম গেমের পরিবর্তে অর্থাৎ কেউ একজন হারবে কেউ একজন জিতবে বা আস্পর্ধা প্রতিস্পর্ধা চলবে, এগুলোর পরিবর্তে আমরা দেখতে পাবো যে একটা কোঅপারেশনস কিন্তু চলতে থাকে, একটা কিন্তু বড় ধরনের ইস্যু সেখানে কিন্তু মানে একটা সহযোগিতা জায়গাগুলোও চলতে থাকে। সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে টেরোরিজম, ক্লাইমেট চেঞ্জ, এপিডেমিক, হাঙ্গার, পভার্টি, এগুলো। এবার দেখতে পাবো আমরা যে পাওয়ার পলিটিক্সটাই কিন্তু আলটিমেটলি এগুলো জন্ম দিয়েছে, যে আস্পর্ধা প্রতিস্পর্ধার যে কনসেপ্ট, যে রিয়েলিজমের যে কনসেপ্ট, সেগুলো আমরা দেখতে পাবো যে সেখানে টেরোরিজমের জন্ম দিয়েছে, ক্লাইমেটের যে আজকে ডিজাস্টার সেগুলো এই পাওয়ার পলিটিক্স গুলোই আজকে সেগুলো জন্ম দিয়েছে, হাঙ্গার, পভার্টি, এই সমস্ত ইস্যুস গুলো সেগুলোই জন্ম দিয়েছে। তো তিনি বলছেন যে এগুলোকে যদি আবার কিন্তু এখানে মিটিগেট করতে হয় তাহলে সেই ফেমিনিস্ট আইডিওলজি অনুসারে এখানে কোঅপারেশনস এর জায়গা এস্টাবলিশ করতে হবে এবং প্যারালালি এখানে কি করতে হবে না এগুলোকে কিন্তু মিটিগেট করতে হবে। এগুলো বড় বড় ইস্যু সেখানকার, সেই ইস্যু থেকে এখানে দেখতে হবে যে যেভাবে ওরা ওখানে ডেভেলপ করার চেষ্টা করছে তার বিপরীতে এই আইডিয়া গুলো বলে দিচ্ছে যে সেটা কিন্তু সেই রকম নয়, অর্থাৎ একেবারে পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে এখানে অ্যানার্কিক সিস্টেমটিকে ডেভেলপ করা হয়েছে। কিন্তু বাস্তব সত্যটা হচ্ছে যে এই সমস্ত প্রবলেমস গুলো যেগুলো ওদের হাত ধরেই তৈরি হয়েছে, এগুলোর জন্য কিন্তু এখানে কোঅপারেশনসটাও দরকার, এইগুলো এখানে বলার তারা চেষ্টা করেছে। কোঅপারেশনসটা দরকার, কোঅপারেটিভ একটা কিন্তু একটা আইডিয়াকে এখানে প্র্যাকটিস করা দরকার। থার্ড আমরা কি দেখতে পাবো? থার্ড বলছে স্টেটস আর দ্য মেইন অ্যাক্টর ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স। স্টেটস আর দ্য মেইন অ্যাক্টরস ইন দ্য ইন্টারন্যাশনাল পলিটিক্স। মর্গানথাউ এই কথাটা বলেছিলেন। Morgenthau argued that the states were the primary actors in international politics and that the behavior of states was largely driven by their own interest and the pursuit of power. কি বলেছিলেন তিনি? তিনি বলেছিলেন যেহেতু স্টেটটা তৈরি হচ্ছে কাদের দ্বারা? যাদের স্টেট তৈরি হয়েছে ব্যক্তির দ্বারা, ব্যক্তিরই একটা কালেকটিভ ফর্ম হচ্ছে স্টেট। ব্যক্তির যেহেতু কালেকটিভ ফর্ম স্টেট, তাহলে ব্যক্তির যে নেচার আছে সেই নেচারের কালেকটিভ ফর্মটা হবে স্টেটের নেচার। তাহলে ব্যক্তির মধ্যে যেহেতু হচ্ছে সেলফ ইন্টারেস্ট আছে, ব্যক্তির মধ্যে যেহেতু সেলফ সিকিং আছে, ব্যক্তির মধ্যে যেহেতু পাওয়ার আছে, সিকিউরিটির মতো কনসেপ্ট আছে, তো সেগুলো আলটিমেটলি স্টেটের মধ্যে যাবে। কিন্তু তিনি এখানে বলার চেষ্টা করলেন কিন্তু ইন্ডিভিজুয়ালস এখানে কিন্তু সমস্ত কিছু কন্ট্রোল করবে না, বা যে ইন্টারন্যাশনাল স্পেসে যেহেতু কোনো এখানে গ্লোবাল যেহেতু কোনো গ্লোবাল গভর্নমেন্টের কোনো আইডিয়া নেই, বা ইন্ডিভিজুয়াল যেহেতু সেখানে বড় বড় পাওয়ারকে চ্যালেঞ্জ করার মতো যোগ্য নয়, তো স্বাভাবিকভাবে এখানে চ্যালেঞ্জটা হবে কিন্তু স্টেট টু স্টেটই, এবং মানুষ নিজেকে রক্ষা করার জন্য স্টেটের আইডিয়াটা তৈরি করেছে, সোভারেন বডি হিসেবে সেটাকে ডেভেলপ করার চেষ্টা করেছে। তো স্বাভাবিকভাবেই স্টেটই একমাত্র অর্গানাইজেশন যে করবে কি না এক্সটার্নাল যে তার যে ডিসিশনস গুলো, ফরেন পলিসি যে ডিসিশনস গুলো সেগুলো কিন্তু নেওয়ার চেষ্টা করবে, এবং অন্য স্টেটের সঙ্গে তারাই একেবারে সোভারেন হিসেবে সর্বশক্তিমান হিসেবে তারা কিন্তু এখানে কমিউনিকেশনসটা করবে, তারা কিন্তু ডায়লগ চালাবে, তারা কনফ্লিক্ট যদি করতে হয় তাহলে তারা স্টেটই করবে। তো এইরকম ভাবে তারা এখানে দেখানোর চেষ্টা করেছিলেন যে স্টেটই হচ্ছে এখানে কি, স্টেটই হচ্ছে সর্বশক্তিমান একটা আইডিয়া, যে আইডিয়ার মধ্যে দিয়ে কি হবে পলিটিক্সটা কিন্তু হবে। ইন্টারন্যাশনাল পলিটিক্সে এখানে আমরা দেখতে পাবো স্টেটই এখানে কিন্তু অ্যাক্টর বলে বিবেচিত হবে, না কি এখানে ইন্ডিভিজুয়ালস। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো তারা স্টেটকে সেখানে কিন্তু দাঁড় করিয়ে দিলেন। কেন? তার কারণ হচ্ছে ব্যক্তি মানুষ নিজেকে তার নিজের স্বার্থ সুরক্ষিত করতে চায়, সে ক্ষমতা চায়। এবার সেটা সে নিজে করতে পারবে না, সেটাকে করতে হলে তার ক্ষমতাটাকে বৃদ্ধি করতে হলে, পাওয়ারটাকে বৃদ্ধি করতে হলে সেটা কিন্তু স্টেটের মধ্য দিয়েই করতে হবে। তো এই কারণে স্টেটকে এখানে ইন্টারন্যাশনাল পলিটিক্সে তারা এখানে কি বললেন, মেইন অ্যাক্টর হিসেবে দেখানোর চেষ্টা করলেন। এখানে তার বিপরীতে তিনি কি বলার চেষ্টা করলেন? তিনি বলার চেষ্টা করছেন এখানে দেখো বলছে মিনিং অ্যান্ড কন্টেন্ট অফ and power is distorted to align to it masculinity. মানে বলছে power is not always domination and control, collective endeavor and empowerment that contemporary world need more. আচ্ছা,
এখানে বলছে যে এই পাওয়ারের ভিত্তিতে যে সবসময় যে পাওয়ারের জন্য যে এক প্রকার যে ওই স্টেট গুলোকে শক্তিশালী বানিয়ে দেওয়া হয়েছে, তো এখানে স্টেটের ওই পাওয়ারের কনসেপ্টটিকে তিনি এখানে এখন বলার চেষ্টা করছেন যে না, এখানে শুধুমাত্র ওই ডমিনেশন এবং কন্ট্রোলের জন্য পাওয়ারের প্রয়োজন নেই, এখানে কিন্তু কালেকটিভ এন্ডেভিয়ার দরকার আছে, অর্থাৎ যৌথ উদ্যোগের দরকার আছে, মানুষের এম্পাওয়ারমেন্টের দরকার আছে, এবং সেই প্রসঙ্গেও কিন্তু এখানে এগুলো কিন্তু এই আইডিয়া গুলোকে ডেভেলপ করা যেতে পারে এবং এগুলো কিন্তু হবে, এবং মহিলারা সেই সমস্ত জায়গাতে কিন্তু একটা পজিটিভ রোল প্লে করে থাকে, এগুলো তোমরা বুঝতে পারবে। 4 নাম্বার কি বলছে এখানে দেখো, 4 নাম্বার বলছে পাওয়ার ইজ দ্য সেন্ট্রাল কনসেপ্ট ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স। পাওয়ার ইজ দ্য সেন্ট্রাল কনসেপ্ট ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স, যে রাজনীতিতে মানে আন্তর্জাতিক রাজনীতিতে এখানে পাওয়ারই হচ্ছে কিন্তু কেন্দ্রীয় ধারণা, পাওয়ারই শেষ কথা। তো ওটাও ওই এক প্রকার ওই 3 নম্বর পয়েন্ট হিসেবেও নিতে পারো, 3 নম্বর পয়েন্ট ওইটাও আসতে পারে। এখানে কি বলছে, পাওয়ার ইজ দ্য সেন্ট্রাল কনসেপ্ট ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স ফর মর্গেনথাউ। পাওয়ার ওয়াজ দ্য প্রাইমারি কারেন্সি অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স এন্ড স্টেটস ওয়ার কনস্ট্যান্টলি এঙ্গেজ ইন আ স্ট্রাগল ফর পাওয়ার এন্ড ইনফ্লুয়েন্স ওভার ওয়ান অ্যানাদার। যে আন্তর্জাতিক সম্পর্কে ক্ষমতাই শেষ কথা, প্রত্যেকটা রাষ্ট্র তাদের নিজেদের ক্ষমতা বৃদ্ধি করতে চাইছে, যেহেতু ব্যক্তির মধ্যে সেই চরিত্রগুলো আছে, তাহলে সেগুলো স্টেটের চরিত্র, তো স্বাভাবিকভাবে তারা প্রত্যেকে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করতে চাইছে, এবং ক্ষমতা বৃদ্ধি করার মধ্য দিয়ে তারা কি চাইছে না, রাজনীতিটাকে এইরকম ভাবে একটা একটা রাজনৈতিক অবস্থা তৈরি হয়ে আছে, তৈরি হবে, এবং এইভাবেই সিস্টেমটা রান করবে। এগুলোর পক্ষে এরা কি বলার চেষ্টা করেছে দেখো, এখানে টিকনার বলার চেষ্টা করেছে সেপারেশন অফ মোরাল কমান্ড ফ্রম পলিটিক্যাল অ্যাকশন আনটেনেবল। মানে বলতে অল পলিটিক্যাল অ্যাকশনস হ্যাভ মোরাল সিগনিফিকেন্স। এখানে কি বলেছিল, পাওয়ারই শেষ কথা, তিনি এখানে বলার চেষ্টা করেন যে মোরাল সিগনিফিকেন্স আছে, বা বলতে পারো এই যে এখানে 6 নাম্বারটারও এটা হচ্ছে সঠিক উত্তর বলতে পারো, যে এখানে বলেছিলেন যে মোরালিটি বা এথিক্স, মোরালিটি বা এথিক্স, এই মোরালিটি এবং এথিক্স এর বলা যেতে পারে যে তিনি বলেছিলেন মর্গেনথাউ যে এখানে ইন্টারন্যাশনাল রিলেশনসে নাকি কোনো এর রোল নেই, হ্যাঁ, বা মানে লিমিটেড রোল আছে, রোল নেই বলবো না, লিমিটেড রোল আছে, সংক্ষিপ্ত বা খুবই সীমাবদ্ধ একটা ভূমিকা আছে এথিক্স বা মোরালিটি। কেন? কারণ ওই নীতি নৈতিকতা এই সমস্ত বা কোঅপারেশন এই সমস্ত বিষয়গুলো দিয়ে নাকি ইন্টারন্যাশনাল পলিটিক্স কন্ট্রোল হয় না। কেন? তার কারণ এগুলো হয়তো কিছুটা সময় থাকতে পারে, কিন্তু বড় করে এগুলো উঠে আসবে না, তার কারণ এটাকে করার জন্য একটা সেন্ট্রাল অথরিটির প্রয়োজন হয়, তো সেই অথরিটিটাই তো নেই, অর্থাৎ ওয়ার্ল্ড গভর্নমেন্টের আইডিয়াটাই তো এখানে নেই, তো সেই কারণে এটা হয় না। কিন্তু এখানে তিনি বুঝিয়েও দিলেন এক প্রকার, এই যে এই কনসেপ্টগুলোর মধ্যে দিয়ে টেরোরিজম, ক্লাইমেট চেঞ্জ, এপিডেমিক, হাঙ্গার, পভার্টি, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে দিয়ে তিনি এক প্রকার বুঝিয়েও দিলেন যে না, এখানে মোরালিটির প্রয়োজন আছে, বা মোরালিটি কিন্তু থাকবে, এবং এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে বলছে দেখো যে সেপারেশন অফ মোরাল কমেন্ট ফ্রম পলিটিক্যাল অ্যাকশনস আনটেনেবল, অর্থাৎ রাজনীতি থেকে এক প্রকার বলতে পারো যে এখানে নৈতিকতার যে নির্দেশ, সেই নির্দেশগুলোকে পার্থক্য করা যায় না, বা তাদের সেপারেট করা যায় না, রাজনীতি থেকে নৈতিকতাকে সেপারেট করা যায় না। যেটা তোমরা দেখলে এক প্রকার অ্যাডমিনিস্ট্রেশন থেকে মোরালিটিকে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে পলিটিক্সকে সেপারেট করলেন, যেভাবে আমরা দেখতে পাবো উইলড্রো উইলসন, ঠিক উনি আন্তর্জাতিক সম্পর্কেরই তিনি জনক। যাই হোক, এখানেও কিন্তু একই কথা বলা যেতে পারে যে না, এগুলো কিন্তু করা যায় না। কি বলা হচ্ছে এখানে, অল পলিটিক্যাল অ্যাকশনস হ্যাভ মোরাল সিগনিফিকেন্স, সমস্ত রাজনৈতিক যে কার্যকলাপ বা অ্যাক্টিভিটি, সেগুলোর কিন্তু নৈতিক একটা কিন্তু তাৎপর্য আছে। কি বলছে, পলিটিক্যাল অ্যাকশনস শুড কনফার্ম টু ইউনিভার্সাল মোরাল প্রিন্সিপলস of justice and fulfillment of basic needs necessary to ensure social reproduction. সোশ্যাল রিপ্রোডাকশন, সামাজিক যদি তোমাকে এখানে কিছু উন্নতি সাধন করতে হয়, এবং সামাজিক উন্নতি সাধন তো অবশ্যই দরকার, তো সামাজিক স্বাভাবিকভাবে এগুলো যদি বেসিক নিড হয়, তাহলে সেগুলোকে পূরণ করার জন্য ন্যায় বিচারের প্রয়োজন আছে, এবং সেই ন্যায় বিচার একটা কিন্তু ইউনিভার্সাল একটা প্রিন্সিপালস, এবং এই ন্যায় বিচার যদি না থাকে পুরো সিস্টেমটাই ভেঙে পড়বে। তো সেই কারণে আমরা এখানে দেখতে পাবো যে মোরালের জায়গায় তোমাকে ফিরে আসতে হবে। আমরা এই একই আইডিয়া গুলোতে দেখতে পাই, জন রলসকেও দেখলাম যে অত্যধিক বেশি সেখানে কিন্তু ইন্ডিভিজুয়ালের উপর দাঁড় করানো সিস্টেমটিকে, বা লিবারালিজমের উপরে দাঁড় করানো, ন্যাশনালিজমের উপরে দাঁড় করানো করিয়ে ইন্ডিভিজুয়ালসকে সেখানে স্বাধীন করে দেওয়া হয়েছে। কিন্তু আবার দেখো সেখানে মোরালিটিরই এক প্রকার প্রিন্সিপাল থেকে কি করা হলো না, স্টেটকে রিভাইভ করা হচ্ছে, তার কারণ নইলে ওই লিবারালিজমই দাঁড়িয়ে থাকতে পারবে না, ইন্ডিভিজুয়ালস তার নিজের অধিকারগুলো উপভোগ করতে পারবে না। ঠিক একই রকম ভাবে আমরা এখানেও দেখবো যে গোটা বিশ্বে জাস্টিস এনশিওর করার জন্য তোমার কিন্তু মোরাল প্রিন্সিপালস গুলো দরকার। কেন? কারণ জাস্টিস যদি না থাকে, পুরো সিস্টেমটা আবার কিন্তু একটা খারাপ সিস্টেমের দিকে চলে যাবে, এবং এটা কিন্তু কোনো রকম ভাবে রিয়েল পলিটিক্স হবে না, বরং এটা একেবারে একটা জঘন্যতম একটা জায়গা এস্টাবলিশ হবে, বা পলিটিক্স এস্টাবলিশ হবে। এই বিষয়গুলো তোমরা এখানে দেখতে পাবে। 5 নম্বর কি বলেছিল দেখো, 5 নম্বর বলছে ফরেন পলিসি শুড বি গাইডেড বাই ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় স্বার্থের দ্বারা, এটা নেটেও এসেছিল দেখলাম আমরা, যে ফরেন পলিসি কি বলছে, ন্যাশনাল ইন্টারেস্টের দ্বারা এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ফরেন পলিসি গাইডেড হয়, পরিচালিত হয় বলতে পারো। হ্যাঁ, তো এখানে এটা একেবারে সত্য কথা, একেবারে কমপ্লিট সত্য নয়, কিন্তু পার্শিয়ালি ট্রুথ এটা যে হ্যাঁ, জাতীয় স্বার্থ যেটা থাকে, অর্থাৎ আমাদের যেটা আমরা কমনলি যেটা ভাবছি, যার দেশের জনগণ, সেটাই আমাদের কিন্তু ফরেন পলিসি। অর্থাৎ আমরা আজকে যদি আমাদের
যদি আমাদের আজকে যদি 4 ট্রিলিয়ন ইকোনমি থেকে যদি 5 ট্রিলিয়ন ইকোনমি হয় এবং সেটা করার জন্য যদি আমাদের আজকে রাশিয়ার সঙ্গে হাত মিলাতে হয়, তাহলে আমাদের রাশিয়ার সঙ্গে হাত মিলাতে হবে। এবার রাশিয়ার সঙ্গে হাত মিলেছি বলে হয়তো অনেকে আমাদের বলবে যে আমরা ওয়ার ফান্ডিং করছি। ওয়ার ফান্ডিং করছি কিরকম ভাবে? না আমরা তেল কিনছি, সেই তেলের টাকা, সেই তেল কিনছি, হয়তো সে টাকা দিয়ে তেল কিনছি, সেই টাকা হয়তো যাচ্ছে কিরকম না, সেই টাকা বা সম্পদ গুলো হয়তো দেখা যায় ইউক্রেনের সঙ্গে যুদ্ধে কাজে লেগে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এখন হয়তো অনেকে বলতেই পারে, যেমন ইউরোপ এটাই অভিযোগ করে আসছে শুরু থেকে, আমাদের ইউক্রেন রাশিয়া ওয়ার যেদিন থেকে শুরু হয়েছে তখন থেকে বলে আসছে যে আমরা ওয়ার ফান্ডিং করছি, আমরা অ্যান্টি হিউম্যানিটেরিয়ান একটা কান্ট্রি হিসেবে নিজেকে ডেভেলপ করছি। তো কিন্তু আমাদের জাতীয় স্বার্থ এটাই বলছে যে যদি আমরা না করি তাহলে কি হবে? একদিকে তারা দেখো, একদিকে তো ওই ইরান থেকে আমাদের মানে স্যাংশনস লাগিয়ে রেখেছে, ভেনেজুয়েলা থেকে স্যাংশনস রয়েছে, বিভিন্ন দেশ থেকে এই ধরনের স্যাংশনস রয়েছে বলে আমরা ওই সমস্ত দেশ থেকে তেল কিনতে পারবো না। এখন যদি আমরা রাশিয়ার কাছ থেকেও তেল কিনতে না পারি, তো আমরা কি অন্ধকারে ডুবে থাকবো? এটা তো হতে পারে না। তো তাহলে এখানে কি করতে হবে? না, আমাদের জাতীয় স্বার্থ এটাই বলছে যে হোক না সেটা ওয়ার ফান্ডিং, তারপরও আমাদেরকে রাশিয়া থেকে তেল কিনতে হবে, কারণ রাশিয়া কম দামে দিচ্ছে, এবং শুধু কম দামে দিচ্ছে বলে নয়, সে আমাদের একটা বড় বন্ধুও বটে। বিপদের দিনে তারা পাশে এসে দাঁড়িয়েছে, তো সেই বন্ধুত্বের সম্পর্কটাকেও বজায় রাখতে হবে। স্বাভাবিকভাবে আমাদের কিন্তু জাতীয় স্বার্থ বলছে রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকবে, তো সেটাই আমরা করে চলেছি। তো এইরকম ভাবে তিনি বলেছেন যে এক প্রকার জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই ফরেন পলিসি কিন্তু গাইডেড হওয়া উচিত, এবং সেটাই হয়। তো এখানে আমরা দেখতে পাবো যে যাতে করে এখানে স্টেট গুলো পাওয়ারফুল হতে পারে, তাদের নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে। তো স্বাভাবিকভাবে আমাদের এখন নিজেদের এনার্জির যে নিরাপত্তা, সিকিউরিটি, সেই সিকিউরিটিটা এখন রাশিয়াই মিটিগেট করতে পারবে। তো সেই পার্সপেক্টিভ থেকে এখন আমরা কি করছি? সেই পার্সপেক্টিভ থেকে আমরা এখন রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে কাজ করছি, বা তাদের কথা মতো কাজ করছি, এবং ফরেন পলিসি আমাদের সেই রকমই হচ্ছে যে এখন অন্যরা, এখন ইউরোপ যদি সেটাকে ওয়ার ফান্ডিং ফরেন পলিসি হিসেবে দেখে, তো ওয়ার ফান্ডিং ফরেন পলিসি, আমাদের কিছু করার নেই, আমাদের কিছু বলার নেই। এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে সেটার বিরুদ্ধে আবার দেখো, এটা অনেকটা বেশি রিয়েলিস্ট, অনেকটা বেশি এখানে কট্টর শব্দগুলো, জানো রিয়েলিস্টদের শব্দগুলো শুনলে অনেকটা কট্টরবাদী শব্দ মনে হয়। এর বিরুদ্ধে এসে এখানে তিনি বলার চেষ্টা করেছেন কি, দেখো অনেকগুলো আইডিয়া দিয়েছেন। যেমন এখানে কি বলেছেন যে অ্যাকসেপ্ট ডিফারেন্স বিটুইন মোরাল অ্যাসপিরেশনস অফ আ নেশনস এন্ড ইউনিভার্সাল মোরাল ল। কি বলছে? অ্যাকসেপ্ট ডিফারেন্স বিটুইন মোরাল অ্যাসপিরেশনস অফ নেশনস। একটা দেশের যে নৈতিক যে আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষাটাকে যেমন এখানে তিনি বোঝার চেষ্টা করেছেন, আবার হচ্ছে ইউনিভার্সাল যে মোরাল ল আছে, আন্তর্জাতিক যে নৈতিক যে আইন কানুন গুলো আছে, সেই সমস্ত আইন কানুনগুলোর মধ্যে একটা পার্থক্য করার চেষ্টা করেছেন। করে তিনি এখানে এক প্রকার বোঝানোর চেষ্টা করেছেন কি, যে এটাকে সংশোধন করা যেতেই পারে, অর্থাৎ দুটোকেই একই ক্যাটাগরিতে রাখা হয়েছিল, ইনি এসে সেটার মধ্যে সেপারেশন করলেন। কি বলছে দেখো, but we must find common moral elements in human aspirations which could become the basis for de-escalating international conflict and building international community। কি বলছে এখানে? বলছে যে উই মাস্ট ফাইন্ড আউট কমন, অর্থাৎ এই পার্থক্যটাকেও করতে হবে, আমাদের কমন কতগুলো এলিমেন্টস খুঁজে বের করতে হবে যেগুলো হিউম্যান যে অ্যাসপিরেশন আছে সেটাকে মিটিগেট করতে হবে। অর্থাৎ এক প্রকার তারা বোঝানোর চেষ্টা করছেন একেবারে আমাদেরকে কিন্তু বাস্তবধর্মী হতে হবে। জাতীয় স্বার্থের কথা ভেবে অনেক সময় আমাদের যদি মোরাল হতে হয়, তাহলে মোরাল হতে হবে। আমাদের আন্তর্জাতিক স্বার্থের কথা ভেবে যদি কখনো মোরাল হতে হয়, হতে হবে। আদারওয়াইজ এখানে যে উদ্দেশ্যে বলছে যে এই মর্গান থাবের যে 6টা প্রিন্সিপালস বলেছিল, এটাই নাকি আলটিমেটলি ওয়ার্ল্ডে নাকি পিস নিয়ে আসতে পারবে। এই প্রিন্সিপালস গুলোকে সঠিকভাবে যদি এস্টাবলিশ করা যেতে পারে, তো ইনি এসে এখানে বিপরীতে বলার চেষ্টা করলেন যে যদি আলটিমেটলি এই সিস্টেম গুলোকে যদি প্র্যাকটিস করা না যায়, এই ধরনের প্রিন্সিপাল যদি প্র্যাকটিস করা না যায়, এগুলো হবে না। এবং এটা করার পেছনে কিন্তু মহিলাদের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। মহিলাদের কিন্তু সেখানে যে তাদের যে নেচার, সেই নেচারটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ মহিলারা সেই সমস্ত বিষয়গুলো শেখায়। তারা কিন্তু ওই শুধুমাত্র কনফ্লিক্টের কথা বলে না, তারা কিন্তু কোঅপারেশনস এর কথা বলে। হ্যাঁ, তারাও হিউম্যানের মধ্যেই পড়ে। কনফ্লিক্ট, সেলফ সিকিং, সেলফ ইন্টারেস্ট, সিকিউরিটি সিকিং, এই সমস্ত ইস্যুস গুলো বা এই ক্যারেক্টারিস্টিক্স গুলো হয়তো তার মধ্যে অবশ্যই আছে, বাট তার মধ্যে কিন্তু ইনবর্ন বলা যেতে পারে, প্রকৃতিগত ভাবে তার মধ্যে কিন্তু কোঅপারেশন, তার মধ্যে সিম্প্যাথি, ইমোশন, মোরালিটি, এই সমস্ত প্রিন্সিপালস গুলো আছে। তার কারণ ভগবান প্রদত্ত এগুলো তার মধ্যে আছে। যেমন এটা প্রমাণিত হয় এক প্রকার বলতে পারো যে সে যখন রিপ্রোডাকশনের কাজটা করছে, করে যখন একটা সন্তানকে সে বড় করে তুলছে বা যেভাবে লালন পালন করছে, সেই সমস্ত বিষয়গুলোকে এখানে দেখানো যেতে পারে, যেগুলোর মধ্যে দিয়ে দেখা যেতে পারে যে এগুলো তারা কিন্তু মহিলারা সবসময় কিন্তু এক প্রকার একটা গ্রুপ, এক প্রকার বলতে পারো যে শান্তিবাদী একটা কিন্তু সিস্টেম এস্টাবলিশ করার কথা বলে। কিন্তু বিপরীতে আমরা দেখতে পাবো ম্যাসকুলিন বেসড যে ফরেন পলিসি বা ম্যাসকুলিন বেসড যে পলিটিক্স, সেই পলিটিক্স গুলো কিন্তু কনফ্লিক্টের দিকে পুরো সিস্টেম থেকে নিয়ে যায়। এইরকম ভাবে তিনি প্রত্যেকটারই এখানে যে এক প্রকার বিকল্প কিছু হতে পারে, এই সমস্ত আইডিয়া গুলোকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন। একটার বিপরীতে আর একটা এইরকম ভাবে ডিরেক্টলি তুমি পাবে না, বাট মোটামুটি আইডিয়াটা এইরকমই যে উনি যেমন 6টা প্রিন্সিপালস দিয়েছেন, ইনিও 6টা প্রিন্সিপালস দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন কি,
যে হ্যাঁ এখানে ওই শান্তি নিয়ে আসার জন্য এই সমস্ত প্রিন্সিপালস গুলোকে ফলো করা যেতে পারে, তবেই ওয়ার্ল্ডে কিন্তু পিস আসতে পারে। এই সমস্ত বিষয়গুলো এখানে কিন্তু আমরা মাথায় আমাদের রাখতে হবে। এই বইগুলোর নামে একটু দেখে নাও, আমি ডিটেলস আর যাবো না, কারণ এগুলো বারবার জিজ্ঞেস করে এবং একেবারে স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করে। কি বলছে? কেট মিলেটের বইটার নাম তোমাদের একাধিকবার বললাম, যেটা হচ্ছে কেট মিলেট হচ্ছে কি এটা, দ্য সেক্স, হ্যাঁ, সেক্সুয়াল পলিটিক্স। কেট মিলেট হচ্ছে সেক্সুয়াল পলিটিক্স। সিমন দে বোভেয়া হচ্ছে সেকেন্ড সেক্স। তারপরে এখানে দেখানো জার্মেন গ্রিয়ার, এই বইটার নাম, এনার বইটার নাম ভালো করে দেখে নিও, এটা বারবার জানতে চাইছে, সবগুলোই জানতে চায়। তো জার্মেন গ্রিয়ারের বইটার নাম হচ্ছে, এখানে আমরা দেখতে পাবো কি, দ্য ফিমেল ইউনিট। ঠিক আছে, তো ফিমেল ইউনিট এটা আমরা দেখে নিও। আর জা এন এলস্টেইনের বইটার নাম হচ্ছে পাবলিক ম্যান প্রাইভেট ওম্যান। ঠিক আছে, এগুলো একটু দেখে নিও। ইস্যুগুলো কি ছিল এগুলো আমি আবার পরে তোমাদের না একবার বলে দেবো, এখন শুধু এগুলো দেখে নাও। এগুলো ফরওয়ার্ডই জিজ্ঞেস করে। পাবলিকেশন প্রিয়ার্স গুলো একটুখানি ভালো করে দেখে নিই, আমি এটা পরে তোমাদের লিখে সময় পাইনি তাই এটা করতে পারিনি, বাট আমাদের এটা কোয়েশ্চেন গুলো আবার হবে। তো আজকে বেশি কোয়েশ্চেন সলভ হলো না, কিন্তু নেক্সট দিন আমাদের অবশ্যই হবে এবং আরো কিছু কোয়েশ্চেন আমি আগামীকাল যদি সময় পাই অ্যাড করে দেবো, আদারওয়াইজ আগামীকালও ক্লাসটা হবে। কারণ এটা বুঝে বুঝে করা দরকার এই কারণে, তার কারণ অনেকগুলো ইস্যু আমরা ফেমিনিজম পড়তে গিয়ে ছেড়েছি। তো এখন যদি এগুলো আমরা ধরে ধরে পড়ি তাহলে ফেমিনিজমের ওই আলোচনাটাও আমাদের হয়ে যাবে, যেগুলো বাকি আছে সেগুলো হয়ে যাবে। তো যাই হোক, which scholar posed the questions where are the women in international relations? তো এটা সিনথিয়া এনলো হবে। সিনথিয়া এনলো হতে পারে, আবার দেখো এই 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 প্রশ্নটার উত্তর কিন্তু জেএন টিকনারও হতে পারে, দুটোই হতে পারে। কিন্তু যেহেতু দুটোই উত্তর হতে পারে তাই এটা মানে দুজনের নাম এক জায়গায় দেয়নি, তো এটা দেখে নিয়ে এটা সিনথিয়া এনলো হবে। এরা ইন্টারন্যাশনাল রিলেশনস এর ইস্যুস গুলোকে তুলে ধরেছে। ঠিক আছে, সিনথিয়া এনলো জীবিত আছেন এখনো, তোমরা দেখবে ওনার ইউটিউবে তোমরা কিছু লেকচার্স পাবে। বইগুলো যখন বেশি করে পাবলিশ করছেন, বিভিন্ন মিডিয়া হাউসকে তিনি তার বা পাবলিকেশনসকে তিনি ইন্টারভিউ দিয়েছেন, তখন তোমরা দেখবে এগুলো ওনার মুখে এই সমস্ত আইডিয়া গুলো শুনতে পারো চাইলে। এগুলো আমরা দেখতে পাবো যে তারা প্রশ্ন করেছে, কোয়েশ্চেন শুনে দিয়েছে যে আন্তর্জাতিক সম্পর্কে মহিলারা কোথায় দাঁড়িয়ে আছে, তারা কোথায়। তো আন্তর্জাতিক সম্পর্কে মহিলারা নেই, মহিলাদের অবস্থান নেই। আন্তর্জাতিক সম্পর্কে যেভাবে ডিফাইন করা হয়েছে, ইন্টারন্যাশনাল রিলেশনকে যেভাবে এস্টাবলিশ করা হয়েছে, ডেভেলপ করা হয়েছে, সেখানে মহিলারা কিন্তু বঞ্চিত। মহিলাদের সেখানে আইডিয়া গুলো, মহিলাদের যে ক্যারেক্টারিস্টিক, সেগুলোকে সেখানে এস্টাবলিশ করা হয়নি। ফলে রাজনীতিটা যেরকম দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে ক্ষমতার রাজনীতি দাঁড়িয়ে গেছে, যেগুলো এতক্ষণ ধরে বলছিলাম। সেই আর্গুমেন্ট গুলোকেই কিন্তু এখানে তিনি দাঁড় করানোর চেষ্টা করেছেন। তো মোটামুটি সিনথিয়া এনলো, জেএন টিকনার এদের আইডিয়া গুলো একই। Which of the following is not a feminist argument? কোনটা ফেমিনিস্ট আর্গুমেন্ট নয় বলছে, দেখো কি বলছে। The public private divide has been used to marginalize women from public participation. ক্লাসেই তোমাদের এটা আমি বলেছিলাম যে পাবলিক প্রাইভেট ডিভাইড কি করেছে না, পাবলিক প্রাইভেট ডিভাইড এখানে পাবলিক প্রাইভেট ডিভাইড has been used to marginalize women from public participation। হ্যাঁ, তো পাবলিক প্রাইভেট ডিভাইড তোমাদের পড়াচ্ছিলাম যে কিভাবে পাবলিক প্রাইভেট ডিভাইডের কনসেপ্ট উঠে এসেছে। যে পাবলিকটা হচ্ছে যেগুলো হচ্ছে যে চাকুরির কাজ, বাইরে ইনকাম করার কাজ, সরাসরি আর্নিং এর কাজ, সেগুলো জবের কাজ যেগুলো, সেগুলো পলিটিক্স এর কাজ, পলিসি তৈরি করার কাজ, সেই সমস্ত কাজগুলো হচ্ছে পাবলিকের কাজ। প্রাইভেটের কাজগুলো, প্রাইভেটের কাজ হচ্ছে ঘরের ভেতরে চার দেয়ালের মধ্যে বন্দী হয়ে রান্না বান্নার কাজ, ওই সংসার প্রতিপালন করার কাজ, বয়স্কদের দেখাশোনা করার কাজ, বাচ্চাকে মানুষ করার কাজ, জন্ম দেওয়ার কাজ, এই সমস্ত কাজগুলোকে প্রাইভেট কাজ হিসেবে দেখানো হয়েছে। তো এটা কি করেছে, এই ডিভিশনটা তৈরি করে আলটিমেটলি কি করা হয়েছে, এই ধরনের একটা কালচারাল ডিভিশন তৈরি করে মহিলাদেরকে কিন্তু সাবঅর্ডিনেট করে রাখা হয়েছে, তাদেরকে কিন্তু পাবলিক পার্টিসিপেশন থেকে বিরত রাখা হয়েছে। তাদেরকে এখানে বলা হয়েছে কি যে তারা যেহেতু রিপ্রোডাকশনের কাজটা তারা করতে পারে প্রকৃতিগত ভাবে, তো তাদের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কি জেন্ডারের একটা আইডিয়া, এবং সেখানে আমরা দেখতে পাবো যে সোশ্যালি একটা কনস্ট্রাক্ট আইডিয়া, সেখানে দেখতে পাবো যে তাদেরকে দিয়েই এখন বাচ্চা কাচ্চা মানুষ করার দায়িত্বটা কিন্তু তাদেরকেই তাদের ঘাড়ে দিয়ে দেওয়া হয়েছে। এতে করে কি করা হয়েছে, তাকে পাবলিক স্পেয়ারে পার্টিসিপেট করা থেকে বিরত রাখা হয়েছে। তো এতে করে আমরা দেখতে পাবো যে সে তার কিন্তু মার্জিনালাইজড হয়ে গেছে, অর্থাৎ তার উন্নতি বিশেষ কিছু হয়নি, তার অবনতি হয়েছে, বা অবনতি হয়েছে, চার দেয়ালের মধ্যে বন্দী হয়ে রয়ে গেছে সারা জীবন। এগুলো আমরা কিন্তু দেখতে পাবো। 2 নম্বর কি বলছে, প্যাট্রিয়ার্কি ইজ আ সিস্টেম অফ স্ট্রাকচারাল ডমিনেশন দ্যাট ডিসঅ্যাডভান্টেজ উইমেন। প্যাট্রিয়ার্কি ইজ আ সিস্টেম অফ স্ট্রাকচারাল ডমিনেশন। প্যাট্রিয়ার্কি ইজ আ সিস্টেম অফ স্ট্রাকচারাল ডমিনেশন দ্যাট ডিসঅ্যাডভান্টেজ উইমেন। হ্যাঁ, এটা একটা কাঠামোগত এটা কিন্তু আধিপত্য বলতে পারে। কাঠামোগত আধিপত্য মানে হচ্ছে যে পরিবারের একটা যে কনসেপ্ট তৈরি করা হয়েছে, সেই পরিবারের কনসেপ্টের মধ্যে আমরা দেখতে পাবো সেখানেও কিন্তু একটা হায়ারার্কি তৈরি করা হয়েছে। সেই হায়ারার্কির মধ্যে দেখবে পুরুষরা সেখানে অভিভাবক, মহিলা, মানে বেশিরভাগ সমাজই তোমরা পাবে পৃথিবীর মধ্যে যে পুরুষতান্ত্রিক সমাজ, খুব কম পাবে হয়তো সেখানে মহিলাতান্ত্রিক সমাজ। ভুটানে যেমন মহিলাতান্ত্রিক সমাজ, তোমরা বোধহয় ওই মেঘালয় বা মণিপুরের দিকে গেলে তোমরা সেখানে মহিলাতান্ত্রিক সমাজ পাবে। কিছু কিছু তোমরা এথনিক গোষ্ঠী পাবে, এথনিক গ্রুপস পাবে, সেই গ্রুপগুলোর মধ্যে মহিলাতান্ত্রিক সমাজ সেখানে রয়েছে, বাট খুবই সেটা নাম মাত্র। তো
তো এই মহিলাতান্ত্রিক সমাজটা কিন্তু আগে ছিল, মানে অনেক ফেমিনিস্ট রাইটার্সরা বলার চেষ্টা করেছে যে অতীতটা আমরা দেখতে পাবো মহিলাতান্ত্রিক সমাজ ছিল, মহিলাতান্ত্রিক পরিবার ছিল। এই সমস্ত কনসেপ্ট গুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে এবং এবং হ্যাঁ, তো সেই এঙ্গেলস বলেছিল এর আগে দিন তোমাদের বলছিলাম, সেই সমস্ত কনসেপ্ট গুলো কিন্তু ধ্বংস করে দিয়ে আবার কি করেছে, পুরুষতান্ত্রিকতা সেখানে উঠে এসেছে। কেন? কারণ পাবলিকের কাজগুলোকে নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে নিয়েছে, যেখান থেকে প্রপার আর্নিং হয়। তো সেই আর্নিং দিয়ে আলটিমেটলি তারা কি করেছে, নিজেদের ডমিনেশনসটা কিন্তু মহিলাদের উপর চাপিয়ে দিয়েছে। তো এইরকম ভাবে তারা কি করেছে, কর্পোরেট একটা ডমিনেশনস কিন্তু মহিলাদের উপরে চাপিয়ে দিয়েছে বলা যেতে। যাই হোক, এখানে পরিবারের মধ্যে যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মধ্যেও আমরা দেখতে পাবো এই সমস্ত বিষয়গুলো কাজ করে এবং এগুলো আলটিমেটলি পরিবার থেকে শুরু করে সিভিল সোসাইটি, স্টেট, বিভিন্ন ধরনের মিডিয়া থেকে শুরু করে যা কিছু তোমরা দেখবে, সব জায়গাতে তোমরা দেখবে একটা কাঠামো তৈরি করে রেখেছে। সেই কাঠামোর মূলে হচ্ছে কিন্তু পুরুষরা আছে। তো এখানে এটাই বলা হচ্ছে যে এটাই আলটিমেটলি কি করেছে, মহিলাদের কিন্তু এখানে সাবঅর্ডিনেট করে রেখেছে, তাদেরকে ডিসঅ্যাডভান্টেজ একটা সেকশন হিসেবে কিন্তু তুলে নিয়ে এসেছে এবং মহিলাদেরকে বলা যেতে পারে সমস্ত অধিকার থেকে এক প্রকার বঞ্চিত করা হয়েছে। এটাই বলছে প্যাট্রিয়ার্কি ইজ আ সিস্টেম অফ স্ট্রাকচারাল ডমিনেশন দ্যাট ডিসঅ্যাডভান্টেজ উইমেন। তো পুরুষতান্ত্রিকতা এরকম ভাবে মহিলাদেরকে কিন্তু কি করেছে, সাবঅর্ডিনেট করেছে, তাদেরকে ডিসঅ্যাডভান্টেজ একটা গ্রুপ হিসেবে তুলে নিয়ে এসেছে। তো এটারই বিপরীতে আমরা এঙ্গেলসকে তার যে ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি এন্ড দ্য স্টেট, হ্যাঁ, অরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি এন্ড দ্য স্টেট, এই গ্রন্থটাতে আমরা দেখতে পাবো যে সেখানে তিনি কিন্তু তার ওই পূর্বের যে অবস্থা সেটার কিন্তু কথা বলেছেন, যে পরিবার আগে কি ছিল, নাকি মহিলাতান্ত্রিক ছিল, মহিলাদের ডমিনেশন ছিল বা ইকুয়ালিটি ছিল, কিন্তু সেটা কিন্তু রিভার্স করে দেওয়া হয়েছে। 3 নাম্বার দেখো কি বলছে, দ্য গোল অফ ফেমিনিজম ইজ টু ডিসম্যান্টেল প্যাট্রিয়ার্কি এন্ড এস্টাবলিশ ম্যাট্রিয়ার্কি। তো ফেমিনিস্টদের এটা which of the following is not a feminist argument? তো ফেমিনিস্টরা এটা যে বলে না সবাই, তা কিন্তু নয় একেবারেই। এরা সবাই যে বলে না তা কিন্তু, র্যাডিক্যালসদের মধ্যে অনেকে আমরা দেখতে পাবো এই কথাটা বলে, র্যাডিক্যাল ফেমিনিজম যে ওয়েবটা যখন আমরা দেখতে পাবো যে চরম তারা একেবারেই ইকুয়ালিটির কথা বলছে, যে সব জায়গায় ইকুয়ালিটি দরকার, এবং শুধু ইকুয়ালিটি নয়, তারা কিন্তু সেখানে পুরুষতান্ত্রিকতাকে উল্টে দিয়ে মাতৃতান্ত্রিকতা সেখানে কিন্তু প্রতিষ্ঠিত করবে। তো এটারও তারা কথা বলে, কিন্তু ইন জেনারেল যদি দেখো ফেমিনিজমের আইডিয়া সেটা নয়। ফেমিনিজমের বেসিক আইডিয়াটা হচ্ছে টু হ্যাভ দ্য ইকুয়াল রাইটস ইন দ্য সোসাইটি, to the political system, to the and everywhere বলা যেতে পারে, যে তারা ইকুয়াল রাইটস এর কথা বলে, যে তারা মানুষের মতো তাদের বেসিক কিছু রাইটস থাকবে, তারা পুরুষরা যে সমস্ত বিষয়গুলো উপভোগ করছে এরাও সেই সমস্ত উপভোগগুলো করবে। বেসিক কিছু সেখানে পার্থক্য আছে বলে তুমি সমস্ত জায়গা থেকে তুমি তাদেরকে এলিমিনেট করে দেবে। যেমন তারা হচ্ছে প্রজনন করতে পারে, তারা তারা একটা মাসের হয়তো একটা নির্দিষ্ট কতগুলো দিন, 3 দিন 4 দিন 5 দিন হয়তো তারা একটা শারীরিক অসুবিধার মধ্যে থাকে বলে তুমি তাকে উইকস একটা সেকশন হিসেবে দেখানোর চেষ্টা করবে, এটা কিন্তু ঠিক নয়। এখানে দেখা যাবে, তোমরা বিশেষ করে দঙ্গল সিনেমা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে এটা অনেকটা বেশি কালচারালি এমবেডেড বলা যেতে পারে, যে পুরুষরা যেরকম ভাবে বড় হয়েছে তাদের মধ্যেও যদি সেই ধরনের বিষয়গুলো বা খাদ্যের কালচার, পোশাক পরিচ্ছদের কালচার, লাইফস্টাইলের কালচার, এই সমস্ত বিষয়গুলো যদি এমবেড করা যায় মহিলাদের মধ্যে, তারাও কিন্তু শক্তিশালী হিসেবে উঠে আসতে পারে। এটা একটা সাধারণ সত্য, কিন্তু এগুলোকে দেখবে পুরুষতান্ত্রিক সমাজ সেগুলো কিন্তু করে না। তো তাদের জন্য ছোট থেকেই দেখবে আলাদা পোশাক, আলাদা খাবার দাবার, আলাদা খেলনা, ঠিক আছে, আলাদা রকম ভাবে তাদেরকে ট্রিট করা, হ্যাঁ, তার শিক্ষা ব্যবস্থা থেকে তাদেরকে পিছিয়ে রাখা। তো এই সমস্ত বিষয়গুলো থেকে তোমরা দেখবে আলটিমেটলি কি হয়েছে না, ধীরে ধীরে তারা কিন্তু মহিলা হিসেবেই উঠে এসেছে। যেমন বলেছে, কি বলেছিলেন ওটা, যে উইমেন আর নট মেড, উইমেন ইজ নট বর্ন বাট আর মেড, হ্যাঁ, সিমন দে বোভেয়া বলেছিলেন। সিমন দে বোভেয়া এই কথাটি বলেছিলেন যে উইমেন আর নট বর্ন বাট উইমেন আর মেড, যে মহিলারা জন্মগ্রহণ করে না, মহিলারা তৈরি হয়, সমাজ তাদেরকে তৈরি করেছে। কালচারালি এমবেড এই সমস্ত আইডিয়া গুলো, যে তুমি মহিলা, তুমি মেয়ে শিশু, তাই তোমার জন্য আলাদা খেলনা, তোমার জন্য আলাদা খাবার দাবার, তোমার জন্য আলাদা ধরনের ড্রেস পোশাক, তোমার জন্য আলাদা কিছু ল্যাঙ্গুয়েজ, সমস্ত তোমার জন্য আলাদা লিটারেচার, তোমার জন্য আলাদা স্কুল, সমস্ত আইডিয়া গুলো তাদেরকে কি করেছে না, মহিলা হিসেবে গড়ে তুলেছে। এগুলো আমরা তাদের জন্য আলাদা কাজ, ইভেন যে তুমি যদি মহিলা হও তাহলে বাড়ির কাজটা তোমার, যেহেতু তুমি পুরুষ তাহলে তো বাইরের কাজটা তোমার, অর্থাৎ পাবলিক স্পেয়ারটা হচ্ছে পুরুষের, প্রাইভেট স্পেয়ারটা হচ্ছে মহিলাদের। এই সমস্ত বিষয়গুলো আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো যে পুরুষতান্ত্রিকতার মানে মানে এই সমস্ত একটা পাবলিক প্রাইভেট স্পেয়ার তৈরি করে রেখেছে। যাই হোক, এখানে আমরা কি দেখতে পাবো, যে এখানে ওই সকলে এই প্যাট্রিয়ার্কিকে ছড়িয়ে দিয়ে একেবারে ম্যাট্রিয়ার্কি সেখানে এস্টাবলিশ করতে হবে বা মাতৃতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত করতে হবে, এই কথাটা তারা সবাই বলে না, বাট র্যাডিক্যালসদের মধ্যে কিছু জনকে আমরা এটা বলতে শুনি।
4 নাম্বার কি বলছে দেখো, আনইকুয়াল সেক্সুয়াল ডিভিশনস অফ ডোমেস্টিক লেবার। আনইকুয়াল সেক্সুয়াল ডিভিশন, unequal sexual division of domestic labor is the source of women's oppression। হ্যাঁ, এটা ঠিক যে এটা আর মহিলারা ফেমিনিস্টরা বলে যে ডোমেস্টিক লেবার মানে হচ্ছে গৃহপালিত, গৃহের যে কাজ, গৃহপালিত না, গৃহের যে কাজ, ডোমেস্টিক যে কাজ বা বাড়ির ভেতরে যে কাজ, সেই কাজগুলোর মধ্যে সেক্সুয়াল ডিভিশনস করা হয়েছে এবং সেই ডিভিশনস গুলো আনইকুয়াল ডিভিশনস। কিরকম যে পরিবারের মধ্যে তুমি যেহেতু আছো পুরুষ, তুমি তাই রান্না বান্না করবে না, পুরুষ কি করবে যেহেতু সে পুরুষ, মানে এগুলো আমার পরিবারেও দেখেছি, সব পরিবারেই আছে এগুলো আমাদের এখানে, যেহেতু তুমি পুরুষ তাই তোমাকে রান্না করতে হবে, তুমি যাও গিয়ে খেলা দেখো টিভিতে বসে, নাহলে গেম খেলো। যেহেতু তুমি মহিলা তাই তোমাকে রান্না বান্নাটা করতে হবে, সে তুমি হাজারো কাজ করো না কেন। এটাই তো আর্গুমেন্ট ছিল লিবারেলসরা যখন তারা ওই বাইরের কাজের জায়গাটাকে ওপেন করার কথা বললো, এবং বাইরের কাজটা পাবলিক স্পেয়ারটা যখন ওপেনই হলো, সোশ্যালিস্টরা এসে তখন ক্রিটিসাইজ করলো আরো বেশি করে, বা র্যাডিক্যালসরা আরো অনেক বেশি করে ক্রিটিসাইজ করার চেষ্টা করলো এই বলে যে পাবলিক স্পেয়ারটা ওপেন করে দিলে তুমি ভালো, কিন্তু কথাটা হচ্ছে প্রাইভেট স্পেয়ারটা তো পুরুষদের জন্য ওপেন করলে না তুমি বাধ্যতামূলক ভাবে, তো ফলে কি হচ্ছে পাবলিক স্পেয়ারের পাশাপাশি সে এখন এসে প্রাইভেট স্পেয়ারেও কিন্তু কাজ করতে বাধ্য হচ্ছে। অর্থাৎ মহিলারা এতদিন প্রাইভেট স্পেয়ারে কাজ করতে পাবলিক স্পেয়ারেও কাজ করার সুযোগ পেয়েছে, তো এখন তার বার্ডেনটা ডবল হয়ে গেছে। এইরকম ভাবে আমরা দেখতে পাবো কি যে আনইকুয়াল ডিভিশন হয়েছে। তুমি পুরুষ মানে তুমি সেখানে একটা অভিভাবকের কাজ করবে পরিবারের মধ্যে ডিভিশন, তোমার দায়িত্বটা হচ্ছে সেখানে তুমি একটা গার্জিয়ান হিসেবে ভূমিকা পালন করবে, মনিটর হিসেবে ভূমিকা পালন করবে, আর তুমি মহিলা মানে তোমাকে সেখানে সরাসরি কাজ করতে হবে। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো যে সেখানে মহিলা হলেও তুমি যতই অভিভাবক হও না কেন, তুমি বয়সে যদি বড় হও তারপরেও তোমাকে কিন্তু সাবঅর্ডিনেট হিসেবেই থাকতে হবে, তার কারণ তুমি মহিলা। অনেক সময় আমরা দেখতে পাই যে বাড়ির ছোট হয়তো দেখবে যে ওই মায়ের উপর ছেলে দাদাগিরি করছে, কেন মা হচ্ছে মহিলা, তো মাকে যেটা বোঝানো হবে, যেটা বলা হবে সেটাই শুনে চলবে সে, ছেলের উপর কথা বলা যাবে না। মায়ের শিক্ষাটা ওই রকম ভাবে তৈরি হয়েছে যে মেয়ের ছেলের উপরে সে কথা বলবে না, সমস্ত কিছু বিষয়ে ছেলে ডিসিশন নিয়ে কাজ করতে। এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে এটা সেক্সুয়ালি ডিভিশন তৈরি করা হয়েছে, যেহেতু তুমি মহিলা, তুমি বয়সে বড় হলেও তোমার অভিজ্ঞতা কম, তুমি কথা বলতে পারবে না, আমি যেহেতু পুরুষ তাই আমি বেশি কথা বলবো, আমারই বেশি কথা বলার অধিকার আছে। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো কি যে অভিভাবক সুলভ একটা দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে পুরুষদের হাতে, আর হচ্ছে এক প্রকার সাবঅর্ডিনেট একটা রোল দিয়ে দেওয়া হয়েছে, একটা লেবারের রোল দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এক প্রকার দেখতে পাবো আমরা কিন্তু, বা একটা মানে মহিলাদের হাতে। তো এটা একটা অনেকটা অপারেশনস কে সেখানে কিন্তু শো করে যে মহিলাদেরকে সেখানে দমন করা হয়, এতে করে তাদের নিজেদের রাইটস থেকে তাদের কিন্তু বঞ্চিত করা হয়, তাদের নিজেদের মানে একটা হেলদি লাইফস্টাইল থেকে তাদেরকে কিন্তু বঞ্চিত করা হয়। তো এগুলো এখানে সঠিক, বাট এখানে সবগুলো চারটেই এখানে ঠিক, বাট এখানে আমরা দিতে পারবো যে সমস্ত মানে ফেমিনিস্টরা এই আর্গুমেন্টটিতে ফোকাস করে। তো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এটা নয়, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট তিনটে, বাট এটা যেহেতু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নয়, এটার মধ্যে যেহেতু এক প্রকার বলা যেতে পারে যে 50-50 চান্সেস আছে এটা সঠিক হওয়ার, তো সেই কারণে আমরা দেখতে পাবো এটা ভুল। কারণ নটটা যেহেতু করতে বলেছে তাহলে এটাই হবে, তার কারণ বললাম যে সমস্ত মহিলা নারীবাদীরা কিন্তু এটাকে তাদের নিজেদের আর্গুমেন্ট হিসেবে তুলে ধরে না। ঠিক আছে, এটা শুধুমাত্র র্যাডিক্যালসরা তারা বলার চেষ্টা করে যে এখানে পুরুষতান্ত্রিক সমাজকে উৎখাত করে তার জায়গায় মাতৃতান্ত্রিক সমাজ, ম্যাট্রিয়ার্কি সেখানে এস্টাবলিশ করতে হবে। চলে আসুন 10 নম্বর কোয়েশ্চেন। 10 নম্বর কোয়েশ্চেন কি বলছে? arrange ideological focus of the feminist movement under different stages in chronological order। কি বলছে? ফোকাস অন রাইটস টু ভোট ফর উইমেন। হ্যাঁ, এটার উপর তারা ফোকাস করে যে মহিলাদের তাদের ভোটের অধিকার তারা চায়। ভোটের অধিকার দেখলে তোমরা সাফ্রিগেট মুভমেন্টের মধ্য দিয়ে যেটা উঠে আসলো, ব্রিটেনে 1918 সালে পেলো, নিউজিল্যান্ডে সেখানে আমরা 1893 সালে পেলো, আমেরিকাতে 1920 সালে পেলো। তো এই টাইম পিরিয়ড গুলো আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন দেশে, ডেভেলপ কান্ট্রিজ গুলিতে এগুলো হয়েছে, ভোটের রাইটসটা তারা পেয়েছে। ব্রিটেনে আরো 10 বছর পর 18 পর আরো 10 যদি কাউন্ট করো তাহলে 28 সালে গিয়ে তারা কিন্তু ইকুয়াল রাইটস পেয়েছে। ঠিক আছে, এগুলো ভোটের ক্ষেত্রে ইকুয়াল রাইটস পেয়েছে এবং এরিয়াটাকেও আরো অনেক ইনক্রিজ করা হয়েছিল। আর আমাদের ভারতবর্ষের যদি কেস বলো তাহলে আমরা স্বাধীনতার সময়কাল থেকে আমরা দেখতে পাবো কি পাচ্ছি না, ইকুয়াল কিন্তু রাইটস পাচ্ছি, অর্থাৎ ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ আমরা কিন্তু এস্টাবলিশ করেছি। শুরুর দিকে এটা বয়সটা 21 ছিল, এখন সেটা 18 করা হয়েছে। তবে ইন্ডিয়াতে প্রথম মহিলারা ভোটের অধিকার পেয়েছিল কত সালে জানা আছে? আমি পড়াতে গিয়ে বলেছিলাম তোমাদের, বলো দেখি। ইভলিউশন অফ কনস্টিটিউশনের পার্টটা বা ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়াতে গিয়ে এম লক্ষ্মীকান্তের বইয়ে বলেছি কত সালে মহিলারা প্রথম ভোটের অধিকার কত সালে পেয়েছিল? কত সালে পেয়েছিল মহিলারা প্রথম ভোটের অধিকার ভারতে? কমন সেন্সে দেখো, 1951। ভারতে বলেছি, স্বাধীন ভারতে বলিনি, ব্রিটিশ ভারতে বলি। মহিলারা প্রথম স্বাধীন ভোটের অধিকার কবে পেয়েছে? বা কেন একটাই বলো, করতে পারছো না? এক্ষুনি বললাম যে ব্রিটেনে মহিলারা
ব্রিটেনে মহিলারা, এক্ষুনি বললাম যে ব্রিটেনে মহিলারা ভোটের অধিকার পেয়েছিল 1918 সালে। তার ঠিক 1 বছর পরে আমরা দেখতে পাবো, কি ভারত শাসন আইন 1919 তৈরি হলো, তাই তো? ভারত শাসন আইন 1919 তৈরি হলো, কি সেটার নাম কি ছিল? মন্টেগু চেমসফোর্ড, মর্লিমেন্টো তার নাম ছিল, মর্লিমেন্টো রিফর্ম। তো সেই রিফর্মের মধ্য দিয়ে আমরা দেখতে পাবো কি যে মহিলাদের না, মন্টেগু চেমসফোর্ড আর 1909 সালে হচ্ছে মর্লিমেন্টো। তাই ঠিকই বলেছিলাম, প্রথমে ভুলিয়ে দাও, আমার এটা নিজেরই গোলাই। তো মন্টেগু চেমসফোর্ডে আমরা দেখতে পাবো কি, ছোট থেকে বড়, আমার মনে আছে কোনটা আছে ছোট ছোট নাম, বড়গুলো বড় বড় নাম, এইভাবে মনে রাখি আমি এটা। তো মন্টেগু চেমসফোর্ডে আমরা কি দেখতে পাবো, 1919 সালে দেখবো মহিলাদের জন্য দেখতে রিজার্ভ, সেখানে ভোটিং রাইটস দেওয়া হয়েছে। ভালো করে দেখো, এগুলো প্রশ্ন কিন্তু আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে এগুলো। তো 1919 সালে যখন যেহেতু তৈরি হচ্ছে, ঠিক আছে, 1909 এর পর 10 বছর পর আবার নতুন করে এটাকে রিফর্ম করার চেষ্টা করা হবে বলা হয়েছিল আইনটাকে। 1909 সালের আইনটাকে রিফর্ম করে আবার নতুন করে এটাকে আরো ডেমোক্রেটিক আইডিয়া গুলোকে এস্টাবলিশ করা হবে যেহেতু বলা হয়েছিল। তো সেই কারণে আমরা দেখতে পাবো যে 1918 সালে যখন ব্রিটেনে মহিলাদের রাইটস এনশিওর করা হচ্ছে, ভোটিং রাইটস, তার 1919 সালে এসে কিন্তু ইন্ডিয়াতেও তারা কিন্তু সেটা করেছে, বাট খুবই লিমিটেড ছিল। ওই একই আইডিয়া, যে সেখানে যারা সম্পত্তির যাদের ছিল, যারা ট্যাক্স পে করতো এবং যারা শিক্ষিত ছিল। তো হ্যাঁ ছিল ভালো, ওখানে খুব একটা পরিষ্কার করে ছিল না, বাট দেখো গুগল করে দেখো পাবে। 3 নাম্বার কি বলা হচ্ছে, ফোকাস অন সোশ্যাল এন্ড ইকোনমিক ইকুয়ালিটি। ফোকাস অন সোশ্যাল এন্ড ইকোনমিক ইকুয়ালিটি। মহিলাদের জন্য ভোটিং রাইটস দেওয়া হয়েছিল, রিজার্ভেশনও করা হয়েছিল, এবং শিখদের জন্য রিজার্ভেশন করা হয়েছিল। 1909 সালে মুসলিমদের জন্য করা হয়েছিল, 1909 সালে এসে আমরা দেখতে পাবো শিখদের জন্য রিজার্ভেশন করা হলো, ঠিক আছে। শুধু শিখ নয়, তারপরে খ্রিস্টানদের জন্য করা হলো, যারা হচ্ছে, তারপরে অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য করা হলো, এগুলো আমরা দেখতে পাবো, ঠিক আছে, এগুলো হয়েছিল। যাই হোক, 3 নম্বরে কি বলা হচ্ছে, 3 নম্বর বলছে যে ফোকাস অন সোশ্যাল এন্ড ইকোনমিক ইকুয়ালিটি, যে হ্যাঁ তারা সামাজিক এবং অর্থনৈতিক যে তাদের সমতা, সেটা তারা চায়, এটাও আমরা দেখতে পাবো। সামাজিক ভাবে যে বিভিন্ন ধরনের যে কালচার গুলো আছে, সেই সমস্ত কালচার গুলোর ক্ষেত্রে তারা ইকুয়ালিটি পাবে। ইকোনমির ক্ষেত্রেও তারা ইকুয়ালিটি পাবে, যেমন হচ্ছে তারা জব করতে যেতে পারবে, বাইরে জব করতে যেতে পারবে, তারা তাদের নিজেদের কাজের জন্য বেতন পাবে। তো এই সমস্ত ইস্যুস গুলো তারা কিন্তু তুলে ধরে, ঠিক আছে, এগুলো আমরা দেখতে পাবো। ফোকাস অন কালচার অ্যান্ড কনটেক্সট, হ্যাঁ এটাকেও তারা ফোকাস করে, যে কালচারের উপর ফোকাস করে, যে কালচার গুলোর মধ্যে প্রত্যেকটা কালচার কম বেশি, সমস্ত কালচারের মধ্যে পুরুষতান্ত্রিকতা আছে। দেখো কোন কালচারের মধ্যে নেই, কোন কালচারের মধ্যে নেই, তুমি শুধু বলো একটা যে কোনো কালচারের নাম বলো, সেখানে দেখো পুরুষতান্ত্রিকতা আছে। এগুলোকে উৎখাত করার কথা তারা বলে। তো প্রত্যেকটা কালচারের মধ্যে তারা ফোকাস করার চেষ্টা করে, কালচার গুলো এবং সব পুরুষতান্ত্রিক কালচার। তো যাই হোক, যেমন ধরো যদি আমরা শুরু নাও, মানে বাচ্চা জন্মগ্রহণ করছে, বাচ্চা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে দেখবে যে কোনোদিন শুনেছো কোনো যে বাচ্চার নামকরণ মা করেছে? এই জিনিসগুলো শুনে, হ্যাঁ মা করে, সেটা তো এখন ঠিক আছে, সেটা হয়তো সেই সমাজ পরিবারটা অনেকটা এগিয়ে গেছে, কিন্তু দেখবে নামকরণ করার ক্ষেত্রে বাবা অনেকটা এগিয়ে থাকে, ঠিক আছে। তো তারপরে দেখবে ওই জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে যদি ছেলে হয়, তাহলে দেখবে বংশসূত্রে সঙ্গে সঙ্গে তুমি দেখবে যে সে উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হবে, কিন্তু মহিলারা সেটা পাবে না, মানে পেতো না এখনো, ইসলাম ধর্মের মধ্যে পায় না, বা অনেকগুলো ধর্মের মধ্যে পায় না, কিন্তু হিন্দু ধর্মের মধ্যে এখন ইকুয়াল রাইটস পায়। যাই হোক, সে যদি তারপরে সে বড় হচ্ছে, যখন সে বড় হচ্ছে, তখন শিক্ষার অধিকার তাকে দিতে হবে, তখন পুরুষদেরকে দিকে, ছেলেদেরকে এখন শিক্ষা দেওয়া হচ্ছে, কিন্তু মহিলাদের দেওয়া হচ্ছে, মেয়েদের দেওয়া হচ্ছে। এই যে কালচার গুলো আমাদের, শিক্ষার যে কালচার আমাদের, এগুলো, এই সমস্ত বিষয়গুলো, বাড়ির যে নিয়ম কানুন গুলো আছে, বাড়ির ভেতরে যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুন গুলোকে যদি তুমি কালচার হিসেবেও ধরি, সেখানেও দেখবে তুমি কিন্তু পুরুষতান্ত্রিকতা আছে। বিবাহ যখন হচ্ছে, তখন দেখবে কন্যা দানের কনসেপ্ট উঠে এসেছে, কন্যাকে দান করতে হবে। পণ নিতে হবে কার কাছ থেকে? না মহিলাদের কাছ থেকেই পণ নিতে হবে। মানে তিনি মানে মেয়ের বাবা হচ্ছে, মেয়েটিকেও দেবে, আবার দেখবে সেখানে হয়তো কতগুলো টাকা পয়সাও তাকে দিতে হবে। তো এই জন্য এই বিষয়গুলো সেখানে কিন্তু উঠে এসেছে, এগুলো আমরা দেখতে পাবো সব জায়গাতে। তুমি দেখবে বিবাহের যে কালচার আমাদের মধ্যে, সেগুলো। তারপরে দেখো, শুধু তাই নয়, বিয়ে করে কি হবে না, ওই পুরুষের বাড়িতে পুরুষরা, দেখো মানে কি বলবো, যে পুরুষরা আমাদের এখানে দেখবে যে পুরুষরাই মহিলাকে দেখতে আসে, মেয়েকে দেখতে আসে, তাকে এসে বলবে একটু হেঁটে দেখাও। মানে এগুলো গ্রামের দিকে হয়, আমি দেখেছি, যে একটু হেঁটে দেখাও, একটু চুলটা খুলে দেখাও, একটু পা গুলো তুলে দেখাও, কোথাও আঙুল বাঁকা আছে কিনা, ভাঙা আছে কিনা, দাঁতগুলো ঠিকঠাক আছে কিনা, এগুলো সব দেখে শুনে নেবে। যেমন মার্কেটে গিয়ে গরু কেনে, যেমন দেখেছো, বা হয়তো ছাগল কেনে, তো সেই রকম ভাবে এরকম কিন্তু চেক করে নেয়। তো এইগুলো দেখে খুব খারাপ লাগে। এগুলো কালচার আমাদের, দেখবে এগুলো আমাদের ফ্যামিলি কালচার, সোসাইটার কালচার, এই সমস্ত বিষয়গুলো, ঠিক আছে। তো সমস্ত জায়গাতে তোমরা দেখবে মোটামুটি ভাবে তোমরা যে একটা পুরুষতান্ত্রিকতা রয়েছে, পুরুষরা নিজেদের প্রয়োজন নিজেদের মতো করে রুল তৈরি করে নিয়েছে, এগুলো আমরা দেখতে পাই। তো সমস্ত জায়গাতে এই সমস্ত জিনিসগুলো এগুলো নোটিশ করতে থাকি আমরা। তো বিবাহের কথা বললাম, সম্পত্তির কথা বললাম, কি নেই, মানে তুমি এই ধর্ম উপাসনার কথা বলো, সেখানে দেখো সেখানে পুরুষরাই পুজো করবে, মহিলাদের পুজো করার কিন্তু কোনো অধিকারই নেই,
হ্যাঁ, বা আমাদের ইসলাম ধর্মের মধ্যেও তুমি দেখবে যদি, তাহলে দেখবে সেখানে কিন্তু সেই মৌলানারাই সেখানে নামাজ পড়াবে। কোনো মৌলবীর মহিলা মৌলানার পাশে পাশে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে না, এগুলো কিন্তু কোথাও বলা হয়নি। তো এই যে বিষয়গুলো, বা ওই মসজিদে তোমরা দেখবে যে পুরুষরাই সেখানে প্রবেশ করতে পারবে, মহিলারা প্রবেশ করতে পারবে না, সূচি অসুচির কনসেপ্ট সেখানেও কিন্তু আছে। এখন সেগুলো হচ্ছে, যেমন আমি দিল্লিতে গেছিলাম তখন দেখলাম ওখানে, সেখানে জামা মসজিদে, বিখ্যাত মসজিদ, পুরোনো মসজিদ জানো তোমরা, তো সেখানে দেখলাম যে মহিলারা বেশ নামাজ পড়ছে, কিন্তু তারপরেও দেখবো সেই মহিলারা আবার আলাদা একটা জায়গায়, মানে একটা সেপারেট, মানে মসজিদের ভেতরেই আলাদা একটা জায়গায় তারা ডিস্টেন্স মেনটেন করে সেখানে করছে। তো এই যে বিষয়গুলো, এগুলো আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। তো এগুলো এখানে সমস্ত কালচার গুলোর মধ্যেই তোমরা দেখবে এই সমস্ত আইডিয়া গুলো রয়েছে, এগুলো কিন্তু ইম্পোজ হয়ে আছে, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো পলিটিক্যাল কালচারের মধ্যে দেখো, পলিটিক্যাল কালচার সেরকম কিরকম, যে এতদিন আমাদের পলিটিক্সে দেখো দেশের আহ, মানে কজন মহিলা প্রধানমন্ত্রী দেখতে পাবে, কজন তোমার মহিলার মুখ্যমন্ত্রী দেখতে পাবে, কজন তুমি মহিলা এমএলএ এমপি দেখতে পাবে, ইকুয়ালিটি তো নেই এখানে। হয়তো খুবই খুবই মানে জেদপূর্বক কিছু হয়তো কিছু মানুষ, কিছু মহিলা হয়তো উঠে এসেছে সেখানে, সমাজের সঙ্গে লড়াই করেছে, পরিবারের সঙ্গে লড়াই করেছে, হ্যাঁ, তো লড়াই করে তাকে উঠে আসতে হয়েছে, এটা এটা আমরা জানি। তো সেগুলো এক্সেপশনাল, তারা নিজেদের যোগ্যতায় সেগুলো হয়তো করেছে, কিন্তু সোসাইটি এগুলোকে কিন্তু অ্যালাউ করে না। কোনো একজন মহিলা হয়তো সেখানে রাত 10টায় হয়তো ফিরবে, বা কোনো একজন মহিলা হয়তো এখানে ওই পাশের বাড়িতে কোনো একটা সমস্যা হয়েছে, মহিলাটি ছুটে যাবে সেখানে পুরুষদের মতো সমস্যা সমাধান করার জন্য, ওকে সেখানে কিন্তু অ্যালাউ করবে না, বা পরিবারটি তাকে ছাড়বে না যে তুই মহিলা হিসেবে রাতের বাইরে বেরোচ্ছ কেন, পুরুষটি যাবে সেখানে সেখানে কিন্তু হেল্পটি করার জন্য। তো ফলে ও রাজনীতিতে উঠে আসবে কি করে? মানুষের যদি সেবাই না করতে পারবে তো রাজনীতিতে উঠে আসবে কি করে? তো সোসাইটাল কালচার গুলো, আমাদের ফ্যামিলি কালচার গুলো দেখো এরকম ভাবে। তো এই সমস্ত বিষয়গুলোর উপরে এরা কিন্তু জোর দেয়। কন্টেক্সট গুলোর উপরেও জোর দেয়। কন্টেক্সট মানে এই বিভিন্ন কন্টেক্সটে আমরা বিভিন্ন ধরনের রাজনীতি হতে দেখতে পাই। ক্ষমতার এখানে একটা বিষয় সেখানে দেখতে পাই, যে সেখানে ওই সময়টার উপর দাঁড়িয়ে দেখা গেল যে পুরুষতান্ত্রিক একটা ডিসিশন নেওয়া হয়েছে। তো এই ধরনের বিষয়গুলো আমরা দেখতে পাবো, যেগুলোর উপরও তারা ফোকাস করে। ফোকাস অন ইকো ফেমিনিজম, এটাও তারা করে। ইকো ফেমিনিজম মানে এর আগে কিন্তু তোমাদের বলছিলাম চিপকো মুভমেন্টের কথা, যে ভারতে প্রথম যদি কোনো নারীবাদী মানে আন্দোলন দেখো যেটা পরিবেশের সাথে জড়িত, পরিবেশ কেন্দ্রিক নারীবাদ যেটাকে বলা হয়, তো সেখানে দেখবে সেটা বলা হচ্ছে যে সেটা কি বলছিলাম, হুম, চিপকো মুভমেন্ট। তো চিপকো মুভমেন্টে আমরা দেখতে পাবো যে মহিলারা সেখানে কি হচ্ছে না, ওই গাছগুলো যে কেটে নিয়ে গিয়ে সেখানে ক্রিকেটের সরঞ্জাম তৈরি করা হবে তার বিরুদ্ধে তারা সেখানে কি বলছে যে না, সেখানে তারা ওগুলো কাটতে দেবে না, ইকোসিস্টেমকে নষ্ট করতে দেবে না। তো সেই ইকোসিস্টেমকে নষ্ট করতে দেবে না, তারা সেখানে গাছকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে তারা বলছে যে দরকার হলে আমার জীবন নিয়ে নাও, আগে আমার জীবন নাও, তারপর তুমি গাছের জীবন। তো এগুলো বুঝিয়ে দিচ্ছে যে তারা হয়তো এতটা ভোগবাদী নয়, তারা এতটা মানে মানে প্রকৃতিকে ধ্বংস করতে চায় না, তারা কিন্তু প্রকৃতির সঙ্গে থাকতে চায়, এবং ভোগবাদটাকে একটুখানি কম করে তারা নিজেদের সকলকে একটা ভালো একটা সুস্থ পরিবেশে থাকতে চায়। তো এই বিষয়গুলো কিন্তু এখনকার দিনে আলোচনায় উঠে এসেছে, এবং যেখানে যেখানে তুমি দেখবে যেমন বড় বড় যে মুভমেন্ট গুলো হয়েছে সেখানে দেখবে নারীরা কিন্তু এগিয়ে এসেছে। যেমন তুমি নর্মদা বাঁচাও আন্দোলন, কে নাম কি, কি নাম কি নর্মদা বাঁচাও আন্দোলনে লিডারের নাম কি? পরীক্ষা একাধিকবার জিজ্ঞেস করেছি। মেধা পাটেকার। মেধা পাটেকারকে দেখবে একজন নারী বা মহিলা। তুমি দেখবে বড় বড় যে সমস্ত ডেভেলপমেন্ট গুলো, যেগুলো হয়তো দেখা গেল মানুষের জন্য শান্তি এনশিওর করবে, ডেভেলপমেন্ট এনশিওর করবে, ইকুয়ালিটি এনশিওর করবে, সেখানে মহিলাদের নামগুলো তুমি কিন্তু পাবে। যেমন তোমরা ওই আরটিআই মুভমেন্টের মহিলার নাম কি? কি কেন ভুলে গেছেন? কি নাম কি? আরটিআই অ্যাক্টিভিস্টের নাম কি ছিল যিনি এই আরটিআই আন্দোলনটাকে লিড করলেন, নাম কি? ভুলে গেলে? অরুণা রয়ের নাম শুনেছো? শুনেছো তোমরা কেউ? হ্যাঁ স্যার। তাহলে ভুলে গেছো। তো অরুণা রয়েরও আমরা শুনবো, দেখবো সেখানে দেখবে তোমরা ওই MKSS মজদুর কিষাণ শক্তি সংগঠনের হাত ধরে তারা আন্দোলন করছে। তারা কি, তারা এক প্রকার ওই শান্তিবাদী কথা বলছে। তো মহিলাদের একটা বড় রোল আছে এখানে পিস এস্টাবলিশ করার ক্ষেত্রে, এগুলো আমরা দেখতে পাবো। এগুলো তো জেন্ডার ইকুয়ালিটি রিপোর্টও বেরিয়ে এসেছিল, তোমরাও দেখবে সেখানে মহিলারাই এগিয়ে এসেছিল। যাই হোক, ইন্ডিয়ার কেসটা একটু আলাদা। ইন্ডিয়ার কেসটা আমি তোমাদের বলিনি, ইন্ডিয়াতেও তোমরা মোটামুটি 4টে ওয়েব দেখতে পাবে। এটা আমি নেক্সট ক্লাসে বলবো, আজকে আর সময় নেই। ইন্ডিয়াতেও মোটামুটি 4টে ওয়েব দেখা যায়। 4টে ওয়েবের মধ্যে প্রথম ওয়েবে আমরা পুরুষদেরকেই দেখতে পাবো সেটাকে লিড করতে। ওয়েস্টে যেমন আমরা এখানে মহিলাদেরকে দেখতে পাচ্ছি সেটা লিড করতে, কিন্তু ইন্ডিয়াতে তোমরা আবার এখানে সেখানে না ন্যাশনালিস্ট, সেখানে হ্যাঁ ন্যাশনালিস্ট, সেখানে আমরা তোমরা দেখতে পাবে এই প্রথম ওয়েবটাকে পুরুষদেরকে লিড করতে দেখতে পারবে। যেমন হচ্ছে বিদ্যাসাগরের কথা বলতে পারো, রাজা রামমোহন রায়ের কথা বলতে পারো। এরা প্রত্যেকে কিন্তু নারীবাদী, একটা বড় মাপের নারীবাদী,
বা সমতাবাদী বলতে পারো। তো সমতাবাদী এদেরকে নারীবাদী হিসেবে দেখানো হয়, কারণ নারীবাদ সমতাবাদেরই কথা বলে, ইকুয়ালিটিরই কথা বলে। তো দেখবে তারা সেখানে ওই সতীদাহ প্রথা বন্ধ করছে, সেখানে বাল্য বিবাহ বন্ধ করছে, সেখানে দেখবে বিধবা বিবাহ চালু করছে, তাই না? বিদেশে তাই করেছিলেন। তো এই যে এরা প্রথম দিকে ভারতবর্ষে যে কেসটা, সেই কেসে যদি তোমরা নারীবাদী বিষয়গুলো দেখো, তাহলে দেখবে সেখানে এই নারীবাদটা আমাদের দেখবে ফার্স্ট ওয়েভ যেটা আমাদের নারীবাদের, সেটাতে দেখবে বড় বড় সেখানে পুরুষদেরকে আমার কন্ট্রিবিউশনসটা তোমরা পাবে। এটাই পরবর্তীকালে তোমরা দেখবে মানে ওই এগিয়ে গেছে, স্বাধীনতার পরে একটা অন্য গতি পেয়েছে। যাই হোক, আমি আজকে আজ ওটার আলোচনা করছি না, ওটা আলাদা করে তোমাদের বোঝাতে হবে। লাস্ট কোয়েশ্চেন যেখানে শুধু এটা এটা আজকে থাক, এটাকে তোমাদের ভালো করে বোঝাবো। তো এতটাই, হ্যাঁ, chronologically? ও, এটা chronological সাথে বলেছে। Hence, the ideological focus of the feminist movement under different stages in chronological order. তো chronological order যদি বলে, তাহলে প্রথমটাতে ভোটিং রাইটস ছিল, সাফ্রিগেট মুভমেন্ট, যেটার মধ্যে দিয়ে ফার্স্ট ওয়েভের মধ্যে দিয়ে ছিল। তারপরে হচ্ছে সোশ্যাল এন্ড ইকোনমিক ইকুয়ালিটি, তারা জবের অধিকার চাইলো, এটাও আমরা দেখতে পাবো। ফার্স্ট ওয়েভের মধ্যে ওটাই ছিল, ইকোনমিক তারা রাইট চাইছিল বা ওই সম্পত্তির অধিকার চেয়েছিল, তারা প্রপার্টির অধিকার চাইছিল, ফার্স্টের মধ্যে ছিল, কিছুক্ষণ আগে দেখালাম। কিন্তু পরবর্তীকালে আমরা জবটাকে আরো বেশি করে তারা চাইতে দেখলাম। সোসাইটির যে এভিলস গুলো আছে, সেই এভিলস গুলোকে তারা স্টপ করার কথা বললেন, এটা আমরা দেখতে পাবো। থার্ডলি তারা এখানে কালচারাল কন্টেক্সটে এখানে ডেভেলপ করার কথা বললেন, ঠিক আছে। আর এখন তো বর্তমান দিনে ইকো ফেমিনিজমের একটা আইডিয়া কিন্তু ফাংশন করছে। ইকো ফেমিনিজমের আইডিয়া যে মোটামুটি এটা তোমরা দেখবে, এটা এগুলো টাইম পিরিয়ড স্পেসিফিক হয় না, মানে আমরা কখনোই এটাকে এইরকম ভাবে ক্রোনোলজিক্যালি সাজাতে পারি না। আসলে যারা করেছে তারা এখানে একটা এইরকম ভাবে ক্যাটাগরি করার চেষ্টা করে বটে, এটাকে একটা সিম্পলিফিকেশন করার অবশ্যই চেষ্টা করেছে ঠিকই, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক অবশ্যই দেওয়ার চেষ্টা করেছে ঠিকই, বাট এটাকে করা যায় না আসলে। কেন? কারণ তুমি ইকো ফেমিনিস্ট মুভমেন্ট গুলো ইতিহাসে যে আগে কখনো হয়নি তা কিন্তু নয়। যেমন চিপকো মুভমেন্ট কত সালে হয়েছে? 1900 কত হয়েছে চিপকো মুভমেন্ট? তাহলে 1973 সালে যদি চিপকো মুভমেন্ট হয়, তাহলে সেই সময় আমরা দেখতে পাবো সেকেন্ড ওয়েভ চলছে। 1990 সালে থার্ড ওয়েভ এসেছে। তাহলে সেকেন্ড ওয়েভের তো ইস্যুস এর মধ্যে তো ওটা ঢুকে যাচ্ছে। তাহলে আমি কি করে এটাকে নিচের দিকে রাখবো? বুঝতে পারছো তো কি করে নিচের দিকে? হ্যাঁ, ইন্ডিয়ান কনটেক্সট হলে কি ওটা কি ফেমিনিজম নয়? যেখানেই হোক, ওয়েস্টার্ন কনটেক্সটে করেছে। তো এটাই এবার এখানে পরিষ্কার লেখেন ইন্ডিয়ান না ওয়েস্টার্ন, কি বলে তুমি বুঝবে? এই সমস্ত সিম্পলিফিকেশন গুলো করা যায় না, তারা করার চেষ্টা করেছে বটে, ঠিক আছে, বাট আমরা দেখতে পাবো যে এগুলো হয় না। তারপরেও ঠিক আছে বলেছে যখন, এগুলো বোঝা যাচ্ছে। তারপরেও দেখো ইকো ফেমিনিস্ট যদি একেবারে ধরে নাও বর্তমান দিনে চলছে, নারীবাদ, পরিবেশ কেন্দ্রিক নারীবাদ আমরা দেখতে পাবো যে এটা বলার চেষ্টা করা হচ্ছে যে মহিলারা হচ্ছে পরিবেশকে রক্ষা করে চলে, তারা এতটা বেশি ভোগবাদী নয়, তারা নিজেদের ন্যূনতম রাইটস নিয়ে হ্যাপি, এবং তারা সমতা চাই, ইকুয়ালিটি চাই, শান্তি চায়, তারা সুস্থ সুন্দর জীবন চায়। তো সেটা করতে গিয়ে তারা কি করেন, সকলকে নিয়ে চলে, এবং তাদের মধ্যে মায়া, মমত্ব, এই সমস্ত বিষয়গুলো যেহেতু খুব সুন্দর করে ফাংশন করে। এগুলো যে মানুষ অন্যদের কারোর মধ্যে নেই তা কিন্তু নয়, কিন্তু এটাও বলা যেতে পারে, অনেক ফেমিনিস্ট বলে যে না, এটাও মহিলাদের মধ্যে একটা ইনবিল্টও বলা যেতে পারে, যে পুরুষরা যেমন নিষ্ঠুর হয়, কঠোর হয়, তারা যেমন হিংসাত্মক হয়, ধ্বংসাত্মক হয়, নিজেদের পাওয়ার হাঙ্গরি তারা যেরকম ভাবে, মহিলাদের মধ্যে এই সমস্ত কনসেপ্ট নেই বলে তাদের মধ্যে মায়াত্ম, এই সমস্ত বিষয়গুলো কাজ করে। তার অন্যতম কারণটা বটে এটা যে তারা নিজেরা কিন্তু তাদের নিজেদেরকে প্রকৃতি বলা হয়। প্রকৃতি, যেমন হিন্দু মাইথোলজি গুলোতে দেখবে মহিলাদেরকে প্রকৃতি বলা হয়, জননী বলা হয়। কেন প্রকৃতি বা জননী বলা হয়? তার কারণ তারা কিন্তু নতুনের জন্ম দেয়, নতুনের জন্ম। তো পরিবেশও কিন্তু নতুনের জন্ম দেয় এবং ব্যালেন্সটা বজায় রাখে পরিবেশের, প্রকৃতির। এই কারণে ওটার সঙ্গে সিমিলার একটা আইডিয়া, মানে একাত্ম করে দেখার চেষ্টা করা হয়। এই কারণে হচ্ছে এটাকে ফেমিনিস্টদেরকে ইকো ফেমিনিস্ট হিসেবে দেখার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ তারা ইকো ফ্রেন্ডলি, ফেমিনিস্ট যে আইডিয়া সেগুলো হচ্ছে ইকো ফ্রেন্ডলি, তারা হচ্ছে পরিবেশকে ধ্বংস করতে চায় না, বরং একটা সুন্দর সুস্থ জীবন চাই, ইকুয়ালিটি চাই, একটা ব্যালেন্স রিলেশন চাই। এই বিষয়গুলোই এখানে কিন্তু আমরা দেখতে পাবো। যাই হোক, এগুলো এখন আগামী দিনে আরো অনেক বড় করে এগুলো চর্চা হবে। এগুলো সবাই এখন ইকো ফেমিনিস্ট নিয়ে চর্চা হচ্ছে, পোস্ট কলোনিয়াল নিয়ে চর্চা হচ্ছে। আগামী দিনে এখানে হাজার হাজার কনটেক্সট আছে বা এরিয়া আছে যেখানে রিসার্চ করা যেতে পারে। আরো এগুলো অনেক বই টইও আছে, তোমরা ইকো ফেমিনিস্ট রাইটারের নাম পড়ে থাকবে। ইকো ফেমিনিস্ট নামটা তোমরা এখানে শুনে থাকবে, যেমন হচ্ছে নামটা হচ্ছে ইকো ফেমিনিস্ট বন্দনা শিবা, উড়িষ্যার একজন মহিলা, ঠিক আছে, একজন অ্যাক্টিভিস্ট, নারীবাদী। তো বন্দনা শিবা তোমরা বইটা নাম পড়তে পারো, ইকো ফেমিনিস্ট বলে একটা বোধহয় তার বই আছে, তো সেই বইটা পড়তে পারো, সেই বইটা খুব ভালো। এগুলো নিয়ে রিসার্চও অনেক হচ্ছে, তোমরাও করতে পারো আগামী দিনে। যাই হোক, এই সমস্ত বিষয়গুলো আজকে আপাতত এতটুকুই থাক।
আমি টাইম নিচ্ছি এই কারণে, কারণ আমি চাইছি তোমরা এটা ভালো করে বোঝো, তার কারণ অনেকগুলো বিষয় এখানে বোঝার আছে, লিঙ্ক করার আছে। এটা নিয়ে একটা পার্টিকুলার ডিপার্টমেন্টই আছে, উইমেন স্টাডিজ আলাদা করে একটা ডিপার্টমেন্ট আছে, স্কুলস আছে। স্বাভাবিকভাবেই এটাকে একটু ধীরে ধীরে বোঝো, তার কারণ অনেকে এটা কিন্তু এখন ডোমিনেন্ট, যেহেতু এগুলো আইডিয়া এখন বর্তমান দিনে আলোচনায় আছে, এগুলো জানলে আগামী দিনে তোমাদের রিসার্চ করার ক্ষেত্রে অনেকটা হেল্প হবে। তাছাড়াও কনসেপ্টটাকে একটু, আমি ক্লাসে এতটা ডিটেলসে তোমাদের বলিনি, এখানে যতটা ডিটেলসে বলছি, তো কাজেই ধীরে ধীরেই হোক। আর একটা ক্লাস হবে, এটা আগামীকালকের ক্লাসটা হোক, এবং এটাতে শেষ হবে না, যদিও আরো কিছু কোয়েশ্চেন আসবে পরে, বাট এই আপাতত 37টা কোয়েশ্চেন বা 40টার মতো যা কিছু কোয়েশ্চেন বেরোবে সেগুলোতেই হোক, ভালো করে বুঝে নাও, এগুলো খুব কাজে আসবে। এবং যা পড়বে সব কমন পাবে, বাইরে থেকে কোয়েশ্চেন একটাও পাবে না, মানে যা বলবো সেগুলোই কমন পাবে। এই 37টার মধ্যেই দেখো হয়তো সব কমন পেয়ে যাবে, তার কারণ কোয়েশ্চেন গুলো লেটেস্ট কোয়েশ্চেন গুলো কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যেমন দিল্লি ইউনিভার্সিটির কোয়েশ্চেন, জেএনইউ এর কোয়েশ্চেন, এই সমস্ত কোয়েশ্চেন গুলো যেহেতু আছে এগুলো খুব কাজে আসবে। ঠিক আছে, তো এতটুকুই থাক। চলো তাহলে, আরো কোনো প্রশ্ন থাকলে বলো। দেখে আছো কুতুবুদ্দিন, ময়ূরী, সায়ন্তন, দীপিকা, ঝিলিক, একতা, শ্রেয়া, পায়েল, শ্রেয়সী, সোহিনী, দীপান্বিতা, রুদ্র আর নাজমুন নেশা, এই কয়েকজন আছো। 13 জন জয়েন করেছিলে, 6 জন বেরিয়ে গেছে। আচ্ছা, তো আরো 6 জন বেরিয়ে গেছে। যাই হোক, এই হচ্ছে বিষয়। বলো, কারো কথায় বুঝতে অসুবিধা হলে বলো। কারো কোনো কথা বুঝতে অসুবিধে? পায়েল? হ্যাঁ স্যার, বুঝেছি। সায়ন্তন? সায়ন্তন? স্যার ঠিক আছে। দীপান্বিতা? হ্যাঁ স্যার, ঠিক আছে। শ্রেয়সী? বেরিয়ে গেছে, শ্রেয়সী বেরিয়ে গেছে। শ্রেয়া ঠিক আছে? হ্যাঁ স্যার। সোহিনী? স্যার আজকে ক্লাস বুঝতে পেরেছি, কিন্তু ফেমিনিজমটা আমার বুঝতে খুব অসুবিধা হচ্ছে। কেন কেন বুঝতে অসুবিধা হচ্ছে কেন? কেননা আমি কোন মানে কোন থিঙ্কার কোন ওয়েভের সময় বা কোন টাইমে অ্যাকচুয়ালি এসছে। আর অ্যান্ড্রিউটের বইতে মোট 3টে ভাগ আছে বেসিক্যালি, কিন্তু আপনি তো আগের দিন অনেকগুলো ভাগ বলেছিলেন, তো আমি বুঝতে পারছি না যে কাকে কোন কার মধ্যে রাখবো, মানে ওটা আমার অসুবিধা হচ্ছে। তুমি তাহলে বাংলা বই পড়ো, আমি একটা বই ছবি তুলে পাঠিয়ে দেবো, চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা পড়ো এই বইটা থেকে। এই বইটা পারলে নিয়ে নিও, অমৃতা হালদারের লেখা, ইউজির জন্য বেরিয়েছে বইটা, দেখে নাও। এই বইটা পুরোহিত পাবলিকেশনে পাবে, 120 টাকা দাম, হয়তো 100 টাকা নেবে হয়তো। এই বইটা 190 টাকার মতো 90 টাকার মতো নিতে পারে। বইটা পারলে নিয়ে নিও, আমি তোমাদের ছবি তুলে পাঠিয়ে দেবো, পড়ো। আর আমি যে মেটেরিয়ালসটা দিয়েছি সেটাতে বুঝতে পারছো না, মানে যেটা ওদিন লিখছিলাম সেগুলো কি ধরতে পারছো হ্যাঁ না? না, ওগুলো বুঝতে পেরেছি, কিন্তু যখন আমি বই মানে অ্যান্ড্রয়েডের বইটা পড়া শেষ করলাম, তখন আমি পুরো কনফিউশন হয়ে গেলাম যে কোনটা। ওখানে তো আবার ওয়েভ গুলো দেওয়া নেই বেসিক্যালি, দুটো ওয়েভ নিয়ে মোস্টলি আলোচনা হয়েছে, ফার্স্ট ওয়েভ এন্ড সেকেন্ড ওয়েভ। তো কে কোন সময়ের সেটা বুঝতে পারছি না, তারপরে আমার এইগুলো খুব অসুবিধা হয়ে যাচ্ছে। পরে গিয়ে যখন আমি ভাবছি যে মানে কোনো রাইটারের নাম নিয়ে যখন ভাবছি, আমি বুঝতে পারছি না কোন সময় ফেলবো। ঠিক আছে, তুমি এই বইটাও কিনে নিতে পারো। আর নাহলে রাজশ্রী বসুর যে নারীবাদ বইটা আছে, ওটা বোধহয় এখন আর পাওয়া যাচ্ছে না, বইটা বোধহয় ওয়েস্ট বেঙ্গল, ওটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ থেকে বেরিয়েছিল বইটা, ওটাও যদি পাও আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাসে পাওয়া যায়। দেখে নিও, যদি পাও তো খুব ভালো। ওই বইটাও ভালো, বেসিক একেবারে স্যার আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে পাওয়া যাচ্ছে। পাওয়া যাচ্ছে, তাহলে দেখে নিও, ওখান থেকে কিনে নিও, Yes, sir. কলেজ থেকেও পেয়ে যেতে পারো। তো তো তুমি এগুলো একবার ফটো তুলে পাঠাবেন এই বইটা, মানে চ্যাপ্টারটা। চ্যাপ্টারটা পাঠিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? সকালে পাঠাবো, এখন আর পাঠাচ্ছি না না। ঠিক আছে, কালকেই পাঠাবেন, কোনো প্রবলেম নেই। তো এটা পাঠিয়ে দেবো, এটা পড়ে নিও, দেখো। আর যদি বিশেষ, এটা বিশেষ তোমাদের আর একটা বই আছে আমার কাছে, সেজের বই, ঠিক আছে? সেজ পাবলিকেশনের একটা বই, সেখানে সুন্দর করে নারীবাদ গুলো আছে, টুকরো টুকরো ভাবে আছে যদিও, তবে এগুলো ইস্যু ভিত্তিক আছে। যেমন হচ্ছে সরকারি ইউনিভার্সিটির ডিএসসি পেপার আছে, সেই পেপারে হচ্ছে নারী ফেমিনিজমের একটা, জেন্ডার অ্যান্ড পলিটিক্স বলে একটা পেপার আছে, সেই পেপারের জন্য ওই বইটা ঠিকঠাক মোটামুটি। তো আইডিয়া গুলো আছে, ওগুলো তোমাদের খুব একটা কাজে লাগবে, কারণ ওগুলো তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই হলো, বাকি তোমাদের এমনি এই ইনফরমেটিভ কোয়েশ্চেন্স জিজ্ঞেস করে। তো এটার জন্য এই বইটাই ঠিক আছে আমি মনে করি, এই বইটা ঠিক আছে। বাকি যেগুলো ইনফরমেশন এন্ট্রি সেগুলি পাবে, সেটা খালি নোট করে নিও। বাকি এটার সাথে এই 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 বইটার যে ইনফরমেশন গুলো বা এই যে নোট, সেই নোটে শুধু অ্যাড করে নিও, তাহলেই এটা কিন্তু বুঝতে আর অসুবিধা হবে না, এবং নোটের আকারে এটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ আমি আর বলো, দীপিকা দাস বলো, বোঝা গেছে? অসুবিধা হয়নি তো? হ্যাঁ স্যার, বোঝা গেছে। কুতুবুদ্দিন ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে।
আর কে আছে? ঝিলিক? হ্যাঁ স্যার, বলছি কি প্রথমের দিকে আপনি একটা কোশ্চেন করেছিলেন না যে তেলেঙ্গানা কবে গঠিত হয়েছিল 2014। তো আমি না ওটা শুনেছিলাম যে অন্ধ্রপ্রদেশ কবে ভাষাভিত্তিক গড়ে উঠেছিল, তাই আমি 1953 বলে দিয়েছিলাম তখন। 53 হবে না, 56 হবে। 1953 তো। 56। আচ্ছা, বইতে 53 তো আছে, মানে এই কি? বইটাতে 53ই তো। ক্লাসিক্যালদের বইতে। ও হ্যাঁ, প্রথম 53-তে তৈরি হলো, পরে আবার রিঅর্গানাইজেশন হলো। প্রথমে হ্যাঁ আমি যখন ওই একজন গান্ধীজির একজন অনুসারী গায়ে আগুন লাগালেন বলে, সেই সময় তিনি, নামটা আমি ভুলছি, গান্ধীজির অনুসারী গায়ে আগুন লাগালেন বলে ওটাকে, মানে উনি, নেহেরু ওটাকে রাজ্যটাকে আলাদা করতে বাধ্য হলেন। আহ কারণ তিনি চাইছিলেন না, নেহেরু কখনোই চাইছিলেন না যে এটাকে তিনি ওই মানে সেটাকে তিনি এক প্রকার অ্যাডমিনিস্ট্রেটিভ জোন হিসেবে গড়ে তুলতে চাইছিলেন, বা ইকোনমিক পার্সপেক্টিভ থেকে সেখানে কিন্তু ডেভেলপ করতে চাইছিলেন দেশটাকে। কখনোই এই ধরনের ইস্যুস গুলোকে গুরুত্ব দিতে চায়নি। ভাষা বা সেখানে জাতি, ধর্ম, এগুলোকে কিন্তু গুরুত্ব দিয়ে কিন্তু রাজ্যগুলোর মধ্যে ডিভিশন করতে চাননি। আহ, তো স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাবো যে এবার এবার সেই সময় আমরা দেখতে পাবো যে ওই যে তামিল যে ইয়েটা ছিল, তামিল না, ওটাকে বলে মাদ্রাস। মাদ্রাস যে প্রভিন্সটা ছিল, সেই প্রভিন্সের আন্ডারে কিন্তু ওই অন্ধ্রপ্রদেশ ছিল। তো সেখানে আমরা দেখতে পাবো যে দীর্ঘদিন ধরে তখন ওই গান্ধীর কি একটা নাম বলছি আমি, গান্ধীজির এক অনুসারী, তিনি তিনি কিন্তু হাঙ্গারি স্ট্রাইকে বসেন এবং তিনি লাস্ট মুহূর্তে বোধহয় গায়ে আগুন দিয়ে মারাও যান। তো সেটা সেই সেই ঘটনা আলটিমেটলি আমরা দেখতে পাবো যে একটা রাজনৈতিক বিশৃঙ্খলতা তৈরি করেছিল, একটা বলতে পারো গোটা স্যার দেশে। যতীন দাস। না না না, কঠিন একটা নাম, একটা তামিল তামিল তেলেগু টাইপের একটা নাম। তো পট্টভি মাল্লু নাকি একটা এরকম নাম। তো যাই হোক, ওটা দেখে নিও। তো ফাইনালি তখন তিনি 53টা করতে বাধ্য হলেন। আর এবং ওটাকে কেন্দ্র করে আমরা দেখতে পাবো ফজল আলীর নেতৃত্বে, বোধহয় সেই সময়, তাই না? ফজল আলীর নেতৃত্বে স্টেট হ্যাঁ স্টেট। তো স্টেট রিঅর্গানাইজেশন কমিশন তৈরি হলো। সেই কমিশনস রেকমেন্ডেশন ওটাই ছিল যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা যেতেই পারে, এবং এখানে অন্ধ্রপ্রদেশকে সেখানে কিন্তু 56 সালেও কিন্তু একটা আলাদা রাজ্যের স্বীকৃতি দেওয়া হয়েছিল। তো ওই মাদ্রাস প্রেসিডেন্সি থেকে, বা মাদ্রাস রাজ্য থেকে বলতে পারো, তখন অন্ধ্রপ্রদেশকে আলাদা করা হয়েছিল। আর এটাকে এখন 2014 সালে কংগ্রেস একবারে যখন যাচ্ছে, তার ক্ষমতা চলে যাচ্ছে, ইলেকশনের আগে আগে আমরা দেখতে পাবো যে অন্ধ্রপ্রদেশকে দুটো ভাগে ভাগ করলো। তো এটা এক্স্যাক্টলি কি কারণে হলো এটা কেউ বুঝে উঠতে পারলো না, মানে এটার কোনো কারণ নেই, এটা আসলে পলিটিক্যাল গিমিকে এটা হয়েছে। তো সেখানে লঙ্কা কাণ্ডও হয়েছিল, তোমরা নিশ্চয়ই একটু দেখেছো, সেই সময় পার্লামেন্টে একজন এমপি লঙ্কা ফঙ্কা নিয়েছিলেন, লঙ্কার গুঁড়ো স্প্রে করে দিয়েছিলেন সেই সময়। তো যাই হোক, এগুলো আমরা দেখতে পাবো 2014 সালে তেলেঙ্গানা কিন্তু এটা আমরা দেখতে পাবো। আর এই যে পলিটিক্যাল পার্টিজের নাম যেটা বললাম, যেটা হচ্ছে ওই পবন কল্যাণ যেটা পার্টিটা তৈরি করে, হ্যাঁ, জনসেনা, জনসেনা। তো জনসেনা যে পার্টিটা তৈরি করেছে, সেই পার্টিটা আমরা দেখতে পাবো যে এখানে এই ইয়েতে অন্ধ্রপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন, যিনি হচ্ছেন আহ, ইয়ে নাম বললাম, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম ওয়াইএসআর এর লিডার, বললাম ওয়াইএসআর এর লিডারের নাম, কম বয়সী একটা ছেলে, পলিটিক্যাল পার্টি ফর্ম করে তিনি ক্ষমতাতেও চলে আসলেন। তা হচ্ছে ওয়াইএসআর এর লিডারের নাম, যাই হোক, হ্যাঁ, ভুল মনে করতে পারছি না কি বললাম, তখনই বললাম। তো উনি আসলে অমরাবতীকে ডেভেলপ না করে এখন ডিসেন্ট্রালাইজ ক্যাপিটাল তৈরি করছেন। এই আইডিয়াটা আবার এই পবন কল্যাণের পছন্দ হয়নি, তো তিনি আবার এখন এখানে আন্দোলনে নেমে গেছেন। তো এইরকম একটা আইডিয়া নিয়ে আসলে এই পার্টিটার জন্ম হয়েছে, এবং তিনি একটা কিডনি ইস্যুকে কেন্দ্র করে একটা বড় একটা আমাদের, হ্যাঁ, জগনমোহন রেড্ডি, জগনমোহন। তো এই আর কি। তো যাই হোক, দেখতে পাবো যে কিডনির একটা ইস্যুকে কেন্দ্র করে বেশ একটা ফুটেজ পেয়েছেন তিনি। তো এতে করে তিনি, এবং একটা বুঝতে পারছেন একটা বড় সেলিব্রিটি, সিনেমা করে তিনি ফেমাস দীর্ঘদিন ধরে, তার অ্যাক্টিং বেশ, স্টাইলটা বেশ মানুষ পছন্দ করে। তো ফাইনালি এখন আমরা দেখতে পাবো যে ইলেকশনে একটা একটা তিনি চ্যালেঞ্জ নিয়েছেন, দেখা যাক এখন কি হয়। জগনমোহন রেড্ডি, ঠিকই। তো এটা আমরা এখানে দেখতে পাবো। তো এগুলো দেখে নিও, কে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, কোন পলিটিক্যাল পার্টির কে লিডার আছেন, এগুলো কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, হ্যাঁ, ভালো করে এগুলো কিন্তু, এগুলোকে ইগনোর করবে না, ঠিক আছে? এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউনিট 8 যখন পড়াবো তখন দেখবে খুব ইজি হয়ে যাবে, এতটা বেশি সময় তোমাদের ইউনিট 8 পড়াতে গিয়ে লাগবে না, আর বুঝতেও তোমাদের লাগবে না। এখন যেহেতু অল্প অল্প করে প্রত্যেকদিন হয়ে যাচ্ছে, সো ইউনিট 8 থেকে অনেক কোয়েশ্চেন হয়ে যাচ্ছে, আর ফরেন পলিসিরও তো কোয়েশ্চেন হয়ে যাচ্ছে।
তো রোজ দিন ফরেন পলিসি এবং ইউনিট 8 এর কোয়েশ্চেন গুলো কিন্তু হচ্ছে। তো এটা খুব ভালো বিষয় তোমাদের জন্য। ঠিক আছে, রুদ্র বলো, বোঝা গেছে? অসুবিধা হয়নি তো? না স্যার, বোঝা গেছে, অসুবিধা হয়নি। ওকে, এই কথা ঠিক আছে। হ্যাঁ দাদা। ওকে, নাজবুন ঠিক আছে? নাজবুন নেই, গতকাল ছিল। ঠিক আছে, দীপিকা নাথ ঠিক আছে। আর কে হ্যাঁ আছে? দাদা ঠিক আছে। হ্যাঁ দাদা আচ্ছা শুনতে পাচ্ছি। আচ্ছা, নাজবুন আছে, ঘুমিয়ে পড়েছিল, জাগলো, তার নাম শুনে জেগে গেছে যে আমাকে ডাকছে দাদা এবার, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আর কেউ বাদ থাকলে এতটুকুই থাক স্যার আজকে। বলছি ফেমিনিস্ট নিয়ে পরের দিন এই বিষয়টা একটু বলবেন যে ফেমিনিস্ট নিয়ে তো আলোচনা 1790 দশকে শুরু হয়ে গেছিল। 92 সালে প্রথম, যেহেতু আমরা ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উমেন পড়ছি, তো সেখানটাই উইলস্টন ক্লাব আগে ফার্স্টে কিন্তু 1990 সালে মেন লিখেছিলেন, তো 1900 তারপরে সালে উমেন 1900 লিখেছিলেন। সালে এটা কোনো তো একটা কত সালে 1990 লিখলেন? সালে ফার্স্টে তো ভিন্ডিকেশন। হ্যাঁ 1790, হ্যাঁ। হ্যাঁ 1790 সালে ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ মেন লিখেছিল। তারপরে 92 সালে ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উমেন লিখেছিলেন। তো এর পেছনে পার্সপেক্টিভটা কি আছে? আর এই সময়ের পরবর্তীকালে আমরা তো এখন ডেভেলপিং কান্ট্রি, আমাদের আসতে অনেকটা দেরি লাগবে, কিন্তু যারা ডেভেলপ কান্ট্রি যেমন ব্রিটেন, ফ্রান্স, এদেরও তো নারীর অধিকারটা অনেকটা পরে এসেছিল, বা ভোটাধিকারটা অনেকটা পরে এসেছিল। তো এর পেছনে কারণটা কি? এটা তো ডেভেলপড কান্ট্রি। হুম, তো এগুলো তো জেনারেল উত্তর, যে আমরা ফ্রেঞ্চ রেভলিউশন যখন পড়লাম তখন আমরা কি দেখলাম, ওইখানে আমি ধরে ধরে পড়িয়েছিলাম, মনে নেই? এখানে বলেছিলাম যে ফ্রেঞ্চ রেভলিউশন তো 1789। 1789 আর 1790 গিয়ে তিনি ওই ভিন্ডিকেশনস অফ দ্য রাইটস অফ মেন লিখছেন। এখানে কি লিখলেন না, পুরুষদের, যে যারা পিছিয়ে পড়া পুরুষ ছিল, যারা ওই একেবারে লেবার শ্রেণী ছিল, তাদের কতগুলো রাইটস ছিল না, ইকুয়াল রাইটস ছিল না, তারা মানুষ হিসেবে এক প্রকার বলতে পারে বিবেচিত হতো না। তো তারা তো আন্দোলন করছিল, এবং তাদের আন্দোলনের পাশে উনি দাঁড়িয়েছিলেন যে এরাও মানুষ, এদেরও মানুষ হিসেবে কতগুলো অধিকার থাকা উচিত, এটা হওয়া উচিত, এ থাকা উচিত, এটা তিনি বললেন। এবং তিনি যখন ওটা বলছেন তখনই আমরা দেখতে পাবো কি, যে তাকে তখন রিয়েলাইজ করছেন এক প্রকার যে তাকে মহিলা নিয়েও কথা বলা দরকার। কেন বলা দরকার? কারণ সেই সময় ফ্রান্সে একটা দেখতে পাবো যে ফ্রান্স ছিল কি, ফ্রান্সের ছিল, যে ওখানে শিক্ষা কমিশন যেটা ছিল, সেই শিক্ষা শিক্ষা দপ্তর থেকে একটা কমিশন সেট করা ছিল। সেই কমিশনের একটা রিপোর্ট জমা পড়েছিল। সেই রিপোর্টে সেখানে আমরা কি দেখতে পাবো, যে সেখানে বলা হয়েছিল যে মহিলাদেরকে এইরকম ভাবে, যে রুশো যে সমস্ত কথাগুলো বলেছিল সেগুলোকেই কোট করে আমরা কি দেখতে পাবো, যে সেখানে কিন্তু মহিলাদেরকে সাবঅর্ডিনেট করে রাখা হয়েছে, তাদের প্রাইভেট স্পেয়ারের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। তারা বললো যে মহিলাদের শিক্ষা দিতে হবে, শিক্ষার একটা পলিসি তৈরি করছিল, এডুকেশন পলিসি তারা তৈরি করছিল সেই সময় এই কমিশন। তো সেই সময় কমিশন কি বললো, কমিশন তখন বললো যে এই শিক্ষা অবশ্যই সেখানে মেয়েদের জন্য, মহিলাদের জন্য কনসিডার করা উচিত, কিন্তু তাদের শিক্ষাটা কেমন হবে? তাদের শিক্ষাটা হচ্ছে এখানে প্রাইভেট কেন্দ্রিক হবে। প্রাইভেট কেন্দ্রিক হচ্ছে যেটা প্রাইভেট স্পেয়ার কেন্দ্রিক হবে, ঘর চার দেয়ালের মধ্যে বন্দি থেকে তারা রান্না বান্নার কাজ করবে, তারা সংসার প্রতিপালন করার কাজ করবে, তারা বাচ্চা জন্ম দেবে, তারা বাচ্চাকে লালন পালন করার কাজ করবে, এবং তাদেরকে শিক্ষা অবশ্যই দিতে হবে, কিন্তু ততটুকুই শিক্ষা দিতে হবে যতটুকু তাদেরকে বাচ্চা মানুষ করার জন্য দরকার, সংসার প্রতিপালন করার জন্য দরকার। তো অবশ্যই তারা কি করবে না, তাদের ঘাড়ে দায়িত্বটা চাপিয়ে দিয়েছিল সেই পলিসি এটাই, যে আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার দায়িত্বটি ওদের, অতটুকু শিক্ষাটাই ওদেরকে দিতে হবে, ইকোনমিক ম্যান হিসেবে ডেভেলপ করার জন্য ওদেরকে যতটুকু দেওয়া দরকার ততটুকু দিতে হবে। তো এই আইডিয়াটা ওনার পছন্দ হয়, যে যাদেরকে তুমি বলছো ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করবে, যারা ইকোনমিক ডেভেলপমেন্ট ঘটাবে, দেশের উন্নতি করবে, তাদের নিজেদেরই শিক্ষা যদি না থাকে তো তারা কি শিক্ষা দেবে বাচ্চাদেরকে? তো সবার আগে যদি এখানে পুরুষদেরকে শিক্ষিত করতে হয়, ভবিষ্যৎ প্রজন্ম, পুরুষ বাচ্চা পুরুষ বাচ্চাদেরই কথা বলা হচ্ছে, তাহলে পুরুষ বাচ্চাদেরকে যদি এখানে শিক্ষা দিতে হয়, মহিলাদেরকে, মহিলারা যদি প্রথম টিচার হয় তাদের, তাহলে সেই মহিলাদের কি করতে হবে না, সেই মহিলাদের কিন্তু সবার আগে শিক্ষিত হতে হবে, সচেতন হতে হবে, এবং হাইলি কোয়ালিফাইড হতে হবে। তো কাজেই পুরুষরা যে রকমের শিক্ষার দাবি রাখে, মহিলারাও ঠিক একই রকমের শিক্ষার দাবি রাখে। তো এই ধরনের শিক্ষা তাদেরকে দিতে হবে। তাদেরকে যদি শিক্ষা দেওয়া না যায়, এখানে কিন্তু এই ভবিষ্যৎ প্রজন্মকে তারা কোন রকম ভাবে তৈরি করতে পারবে না, বরং তাদের হাতে পড়ে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে তিনি এখানে বলেছিলেন যে
তিনি বলেছিলেন যে শিক্ষার অধিকার এই যুক্তিতে দেওয়া উচিত। আর একটি যুক্তিকে তিনি খণ্ডন করেছিলেন, সেটা হচ্ছে প্রাকৃতিক যুক্তি, যেটা ছিল ন্যাচারাল যে আর্গুমেন্ট ছিল, মহিলারা নাকি ন্যাচারাল, সেখানে কতগুলো অধিকার, কতগুলো নাকি তাদের বিশেষত্ব তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। কি কি বিশেষত্ব? না, এক হচ্ছে তারা রিপ্রোডাকশনের কাজ করতে পারে, এবং যেহেতু তারা রিপ্রোডাকশনের কাজ করতে পারে এবং শারীরিকভাবে কতগুলো অসুবিধা তারা যেহেতু ফেস করে, তো স্বাভাবিকভাবেই তারা পুরুষদের থেকে দুর্বল, এই বিষয়টাকে বোঝানো হয়েছে। যেহেতু তারা দুর্বল, পুরুষরা যেহেতু সেই ধরনের কোনো কঠিনতা ফেস করে না, স্বাভাবিকভাবেই পুরুষরা শক্তিশালী মহিলাদের তুলনায়। এবার এদের আর্গুমেন্টটা হচ্ছে এখানে ছিল, ন্যাচারাল আর্গুমেন্ট এটাই ছিল, স্বাভাবিকভাবে মহিলারা কিন্তু পুরুষের অধীনে। তাহলে এইরকম ভাবে একটা হায়ারার্কি তৈরি হয়েছে পরিবারের মধ্যে বা সোসাইটির মধ্যে, স্টেট সিস্টেমের মধ্যে, সমস্ত জায়গায় বা পাবলিক স্পেয়ারের মধ্যেও। তো পাবলিক প্রাইভেট যাই বলো, সমস্ত স্পেয়ারের মধ্যে একটা আইডিয়া তৈরি হয়েছে, যে আইডিয়াটা হচ্ছে এটাই যে পুরুষরা এগিয়ে থাকবে, তার মানে মহিলারা কিন্তু তার পেছনে থাকবে। কেন? কারণ মহিলারা স্বাভাবিক নিয়মে, প্রকৃতিগতভাবে, বায়োলজিক্যালি তারা কিন্তু কি হচ্ছে, তারা কিন্তু দুর্বল। তো স্বাভাবিকভাবেই শক্তির শালীর অধীনেই বা নিয়ন্ত্রণেই তাদেরকে থাকতে হবে। এটা ছিল একটা কিন্তু একটা আইডিয়া কনজারভেটিভদের, যেটা এডমন্ড বার্গ যে আইডিয়াটা দিয়েছিলেন, এবং রুশো পরবর্তীকালে এই আইডিয়াটাকে সমর্থন করেছিলেন। এবং রুশোর আইডিয়াকে সমর্থন করে ওই ফ্রান্সে যখন ওই পলিসি তৈরি হচ্ছে, এই পলিসিতে আমরা দেখতে পাবো, ফ্রান্সে কি, এটা ফ্রান্সে বা ইংল্যান্ডে বোধহয়, না কোথায় হয়েছিল, উইলসনক্রাফট কোথাকার নারী ছিলেন? ফ্রান্সের ছিলেন কি? ফ্রান্সের পলিসি ছিল না, ইউকের পলিসি ছিল বোধহয়। তো সেখানে আমরা দেখতে পাবো, আমি মনে করতে পারছি না, আমি তোমাদের পড়িয়েছিলাম পলিসিটা, কোথাকার পলিসি ছিল এটা? নয়, থমাস পেইন না, ওদিকে আছে, এই তো হাইলাইট করে দিয়েছিলাম তোমাদের এগুলো সবই। হ্যাঁ, ন্যাশনাল অ্যাসেম্বলি, ফ্রেঞ্চ ন্যাশনাল, ঠিকই বলেছি। রিপোর্ট তৈরি হচ্ছিল, দেখো এখানে কি বলেছে, দেখো কনটেক্সট অফ দা রাইটস অফ উইমেন, মহিলাদের রাইটস এর কনটেক্সটটা কি, কোন কনটেক্সটে তিনি মহিলাদের রাইটস নিয়ে কথা বললেন। কনটেক্সটটা ছিল এটাই, তার বক্তব্য হচ্ছে যে উইলসনক্রাফট ওয়াজ এনকারেজ টু রাইট দিস টেক্সট আফটার রিডিং আ ফ্রেঞ্চ clergymen and leading diplomats Charles Maurice de Talleyrand Perigord's 1971 report to the French National Assembly. ফ্রান্সের যে জাতীয় সংসদ যে ছিল, সেই সংসদে এখানে সেই সময়কার একজন গুরুত্বপূর্ণ ডিপ্লোম্যাট, একজন পলিটিশিয়ান, একজন রাইটার, তার একটা লেখা সেখানে প্রকাশিত, মানে জমা পড়েছিল, তার রিপোর্ট জমা পড়েছিল। রিপোর্টটা ছিল এই এডুকেশন রিপোর্ট। কি বলছে? In 1791 he submitted the report on public education to the French National Assembly as a part of the process of revising the ফ্রেঞ্চ কনস্টিটিউশন, যে ফ্রেঞ্চ কনস্টিটিউশনকে কিভাবে রিভাইজ করা যায় এবং সেখানে এডুকেশন পলিসি কি হওয়া উচিত কনস্টিটিউশনে। তো কনস্টিটিউশনকে রিভাইজ করার জন্য এডুকেশন পলিসি তার মধ্যে কি হবে, সেই সম্পর্কিত রিপোর্ট তিনি জমা দিয়েছিলেন এই ভদ্রলোক। ঠিক আছে, তো এখানে 1791 দিস রিপোর্ট অনলি অ্যাড্রেস পাবলিক এডুকেশন টু মেন, যেখানে শুধুমাত্র পুরুষদের জন্য পাবলিক এডুকেশনের কথা বলা হয়েছে। শব্দ দুটো ভালো করে গুরুত্ব দাও, পাবলিক এডুকেশন টু মেন, যে পুরুষদেরকেই শুধুমাত্র পাবলিক এডুকেশন দিতে হবে, পুরুষদেরকেই। and stated that women should only receive a domestic education as it was deserved sufficient for women, যে মহিলাদেরকে শুধুমাত্র ডোমেস্টিক এডুকেশনটাই দিতে হবে, গৃহের যে শিক্ষা সেই গৃহের শিক্ষাই দিতে হবে। অর্থাৎ বাড়িতে থেকে কিভাবে রান্না করবে তুমি, বাড়িতে কিভাবে তুমি সংসার প্রতিপালন করবে, বয়স্কদের কিভাবে দেখাশোনা করবে, বাচ্চাদের কিভাবে মানুষ করবে, সেই সম্পর্কিত শিক্ষাটাই তাদেরকে দেওয়া হবে, অর্থাৎ প্রাইভেট এডুকেশন তাদেরকে দিতে হবে। তো এটা এখানে বলা হচ্ছে যে ডোমেস্টিক এডুকেশন ইট ওয়াজ রিজার্ভ সাফিসিয়েন্ট ফর উইমেন, অর্থাৎ মহিলাদের জন্য এটাই পর্যাপ্ত ধরে নেওয়া হয়েছিল, যে এর বাইরে দরকার নেই, পাবলিক এডুকেশনে তাদের প্রয়োজন নেই, প্রাইভেট এডুকেশনটাই তাদের জন্য সাফিসিয়েন্ট শব্দটা ব্যবহার করা হয়েছে। Wollstonecraft was disappointed by such proposals of the report regarding women's education in France. ফ্রান্সে এই ধরনের সরকারের কাছে যে রিপোর্ট জমা পড়লো, সেই রিপোর্ট নিয়ে তিনি খুব খুশি হলেন না, এবং বিরুদ্ধে এই কারণে তিনি 1792 সালে তখন তিনি এর বিরুদ্ধে, এই আইডিয়ার বিরুদ্ধে তিনি তখন লিখলেন কি, ভিন্ডিকেশনস অফ দ্য রাইটস অফ উইমেন। এবং এই রিপোর্টটা পরবর্তীকালে এখানে আরো বলা হয়েছে যে এই রিপোর্টটা যখন তৈরি করা হলো, তখন দেখা যাচ্ছে এই রিপোর্টের মধ্যে ওই রুশো, যার আইডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাবো ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল, যিনি বলা যেতে পারে ফ্রেঞ্চ রিভলিউশনস এর জনক, তো তার আইডিয়াকে সামনে রেখে তিনি এই ডিপ্লোম্যাট এই রিপোর্টটা তৈরি করেছিলেন। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো যে উনি হতে পারেন ফ্রেঞ্চ রিভলিউশনস এর একটা বড় জনক, বাট তিনি মহিলাদেরকে যেভাবে ডিপ্রাইভ করেছেন, সাপ্রেস করেছেন,
তিনি সেখানে তাদেরকে ডিসঅ্যাডভান্টেজ একটা গ্রুপ হিসেবে তুলে ধরেছেন, সেটা কিন্তু কখনো এই উইলস্টনক্রাফট মেনে নিতে পারলেন না। তো ফিলোসফিক্যাল আইডিয়াটা ছিল এই রিপোর্টের পেছনে কিন্তু রুশোর, এবং রুশোর আইডিয়াটাও তৈরি হয়েছিল কনজারভেটিভ আইডিয়া থেকে, এক প্রকার বলতে পারো এডমন্ড বার্কের আইডিয়া থেকে। তো এইরকম মিলিয়ে মিশিয়ে, বা এডমন্ড বার্কের আইডিয়া বলবো না, সেই সময়কার সব সিমিলার, সেই সময় সমসাময়িক থিঙ্কার ছিলেন। তো মিলিয়ে মিশিয়ে কনজারভেটিভ আইডিয়া আর অন্যদিকে রুশোর আইডিয়া সব মিলিয়ে মিশিয়ে এখানে এই রিপোর্টটা তৈরি হয়েছিল। এই রিপোর্টে নিন্দা করতে গিয়ে তিনি কি করলেন, মহিলাদের অধিকারের পক্ষে দাঁড়ালেন। এটাই ছিল সেই সময়কার কনটেক্সট। বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার, এবার পুরোটা ক্লিয়ার হয়েছে। তুমি তখন কোথায় ছিলে যখন ক্লাসে যখন বুঝিয়েছিলাম? না, এটা আমি করেছিলাম, কিন্তু হঠাৎ করে না আমার মাথায় মানে হঠাৎ মনে পড়ছিল না যে মানে কেন মেন আর কেন ওমেন, মানে ফার্স্টে ফরাসি বিপ্লব ভাবছিলাম, কিন্তু তারপর আমি রিলেট করতে পারছিলাম না। কিন্তু আমি তো ক্লাসে পড়িয়েছিলাম, তুমি তখন কোথায় ছিলে? হ্যাঁ, আমি ক্লাসে শুনেছিলাম, কিন্তু আজকে না হঠাৎ করে আমি ভুলে গেছিলাম। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে তো এটা আবার ওটা রিকল হয়ে গেল, তো ওটা আমি ভুলবো না আর কোনোদিনও। তো এটা হচ্ছে বিষয়। এই কনটেক্সটে তিনি তখন কিন্তু এই আইডিয়াটিকে, এই বইটিকে লিখেছিলেন, ভিন্ডিকেশনস অফ দ্য রাইটস অফ উইমেন, মহিলা, মহিলাদের পক্ষে তিনি তখন কথা বললেন। ঠিক আছে, তো প্রথম দিকে লিখেছিলেন পুরুষদের পক্ষে, তাদের কতগুলো রাইটস থাকা দরকার, এগুলো তারা মানুষ হিসেবে তারাও বিবেচিত হওয়া দরকার, তাদেরও বেসিক রাইটস গুলো থাকা দরকার। পরবর্তীকালে তিনি মহিলাদের এই অধিকারগুলো লিখলেন, কারণ সেটা ফ্রেঞ্চ রেভলিউশনের পরের ঘটনাকে কেন্দ্র করে, এই রিপোর্টটিকে কেন্দ্র করে। ওকে, চলো, আর কিছু প্রশ্ন কারো জানার আছে, বোঝার আছে, বলো যদি কিছু থাকে। 2 4 6 7 জন আছো। চলো তাহলে আজকে এতটুকুই থাক, আবার দেখা হবে আগামীকাল। অলরেডি 9টা বাজে, তার মানে তোমাদের ক ঘন্টা ক্লাস হলো? 10টা বাজে, সরি 10টা বাজে, তার মানে 2 ঘন্টা 15 মিনিট ক্লাস হয়েছে। চলো তাহলে আজকে এতটুকুই থাক, দেখা হবে আবার আগামীকাল উইথ রেস্ট অফ দ্য PYQ। ওকে, মাঝে সলভ করে নিও, যারা করনি ভালো করে ধ্যান দিও, ধীরে ধীরেই হবে, তার কারণ খুবই ইম্পর্টেন্ট পার্ট। চলো, গুড নাইট। গুড নাইট স্যার।